হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়ালাইকুম আসসালাম যারা যারা আমাদেরকে সালাম দিচ্ছ। It's 2:30 already and I think we should start, but people are still joining, so let's have one more minute please. অয়ন, জি ভাইয়া, আছি। ওকে, সো আমরা স্টার্ট করি। আমাদের আজকের টপিক ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি। তোমাদের সাথে আছি আমি রাতুল খান এবং তোমাদের অতি পরিচিত অয়ন ভাইয়া। সো আমরা দুইজনে আজকে ক্লাসটা নিব। And throughout the class, please do not hesitate to ask any questions because that's why we are here. প্রথমে আমরা যদি কাজের ডেফিনিশনে যাই, তোমাকে যদি জিজ্ঞেস করি হোয়াটস দ্য ডেফিনিশন অফ ওয়ার্ক, তোমার জিজ্ঞেস করতে হবে যে ওয়ার্ক ডান বাই কনস্ট্যান্ট ফোর্স নাকি ওয়ার্ক ডান বাই ভ্যারিয়েবল ফোর্স। সো প্রথমে আমরা এই দুটাকে আলাদা করে নিব। ওয়ার্ক ডান বাই কনস্ট্যান্ট ফোর্স এর জন্য আমরা জানি যে W ইকুয়ালস এফ ডট এস ইকুয়ালস এফ এস কস থিটা। সো এদের আবার হচ্ছে পরিচয়গুলো আমাদের জানা লাগবে, কোনটা কি মিন করে, এফ কি মিন করে, এস কি মিন করে, হোয়াটস থিটা। সো এই জিনিসগুলো আমাদের জানা লাগবে। সো আমরা একদম শুরুতেই যদি হচ্ছে একটা এক্সাম্পলে যাই, দেখো এইখানে হচ্ছে একজন হচ্ছে একটা বক্সে ফোর্স অ্যাপ্লাই করে, কত 12 নিউটন। এটা হচ্ছে আমাদের ফোর্স, 12 নিউটনস ফোর্স। আর এর ফলে যে ডিসপ্লেসমেন্টটা সে ঘটায়, ডিসপ্লেসমেন্ট হচ্ছে 5 মিটারস। সো তোমাদেরকে যদি আমি আস্ক করি যে হোয়াট হ্যাপেন্স when this guy stops applying the force, so I'm giving you another additional information that this plane is completely frictionless. That means we're not going to encounter any kind of resistive forces. So if that happens, what will happen when this guy stops applying the force? Will this box continue to go on and on, or will it stop at some point? What will happen? What do you think? Okay. আচ্ছা, আমি অনেকের অনেক রকম অ্যান্সার দেখতে পাচ্ছি, কিন্তু কেউ কেউ বলছো যে চলতেই থাকবে চলতেই থাকবে, ইট উইল গো অন এন্ড অন ফর এভার। কেউ কেউ বলছো যে না, ইট উইল স্টপ এট সাম পয়েন্ট। সো ফ্রিকশন না থাকলে আসলে চলতেই থাকবে। দ্যাট মিনস আমরা যদি জিজ্ঞেস করি যে টোটাল ডিসপ্লেসমেন্ট কতটুকু হবে, অ্যান্সারটা কিন্তু অ্যাকচুয়ালি ইনফিনিটি। সো ডিসপ্লেসমেন্ট যদি হচ্ছে জিজ্ঞেস করি টোটাল ডিসপ্লেসমেন্ট কত, সেটা ইনফিনিটি। এটাতে কিন্তু কোনো সমস্যা নেই বা প্রবলেম নেই। সো আমরা এরকম একটা সিচুয়েশন চাইলে হচ্ছে দেখে আসতে পারি। কিরকম করে দেখো, আমি হচ্ছে এখানে একটা সিমুলেশন শেয়ার দিই, আমি এটা লিংক তোমাদেরকে দিয়ে দিব। দেখো, এই যে এখানে একটা ফিগার দেখা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে ফিগার ড্রয়িং ম্যানিকিন। এটা দিয়ে মানুষজন হচ্ছে ফিগার ড্রয়িং প্র্যাকটিস করে। আমারও হচ্ছে এটার একটা ছোট ভার্সন আছে, ছবি টবি আঁকতে গেলে খুব কাজে লাগে। সো এই এই ম্যানিকিনটা কি করবে, ও হচ্ছে এই কার্ডটাকে পুশ করবে, এই হচ্ছে ক্রেট বা বক্স যেটা আছে এটাকে পুশ করবে। দেখো আমি ফ্রিকশনটা 0 করে দিলাম, হ্যাঁ, আর স্পিডোমিটার দিলাম উপরে একটা। স্পিডোমিটারটা হচ্ছে স্পিড শো করবে। সো আমি ওকে দিয়ে একটু ফোর্স অ্যাপ্লাই করাই, দেখি কি হয়। ও ধাক্কা দিচ্ছে ধাক্কা দিচ্ছে, এই যে ফোর্স দিচ্ছে, স্পিড বাড়লো, আমি ছেড়ে দিলাম, ও পিছনে পড়ে গেল, বাট বক্সটা কিন্তু যাচ্ছেই। সো যেহেতু কোনো ফ্রিকশন নাই, ওর কোনো স্পিড চেঞ্জ হবে না। সো টোটাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে ইনফিনিটি হবে। দ্যাটস ট্রু। তোমরা স্পিডোমিটারের দিকে তাকাও, দেখো কনস্ট্যান্ট একটা স্পিড দেখা যাচ্ছে, ম্যাক্সিমাম স্পিডটাই দেখা যাচ্ছে এখানে। সো হোয়াট হ্যাপেন্স ইফ আই অ্যাড সাম ফ্রিকশন হিয়ার? এই যে দেখো, আমি ফ্রিকশন বাড়ালে স্পিডটা কিভাবে কমে যাচ্ছে, স্পিড কমতে কমতে একসময় থেমে যাবে। সো অবজেক্ট আমরা কোনোভাবে পুশ করলে বা হচ্ছে রোল করে দিলে যে থেমে যায়, এটার রিজন কিন্তু রেজিস্টিভ ফোর্স, সাম কাইন্ড অফ রেজিস্টিভ ফোর্স। এখানে ফ্রিকশন দেওয়ার কারণে থেমে গেল। মজার ব্যাপার হচ্ছে এই যে দেখো, যখন থেমে গেল
there is no friction. কেন? কারণ ফ্রিকশন হচ্ছে মুভমেন্টের টেন্ডেন্সির সাথে রিলেটেড। যখন কোনো একটা কিছু মুভ করতে চায় কিংবা হচ্ছে মুভ করতে থাকে, তখন হচ্ছে ফ্রিকশনটা কাজ করে কোন দিকে? মোশনের অপোজিট ডিরেকশনে। সো এটা হচ্ছে একটা এক্সাম্পল যে ফ্রিকশন না থাকলে ও চলতেই থাকবে, ইনফিনিট ডিসপ্লেসমেন্ট হবে। আর যদি হচ্ছে ফ্রিকশন থাকে তাহলে একটা ফাইনাইট অ্যামাউন্ট অফ ডিসপ্লেসমেন্ট দেখতে পাই আমরা। সো আমরা এখন যদি আবার আমাদের খাতায় ফিরে আসি, দেখো এইখানে ফ্রিকশন না থাকলে হচ্ছে আসলেই ইনফিনিট ডিস্টেন্স যাবে যদি প্লেনটা ইনফাইনাইট হয়। সো যদি এখন জিজ্ঞেস করি ওয়ার্ক কতটুকু হবে, উইল ইট অলসো বি ইনফাইনাইট? এটার কি অ্যান্সার হবে তোমাদের মনে হয়? তোমরা হচ্ছে শেয়ার করতে পারো আমাকে। ওকে, এখানেও আমি কিন্তু মিক্সড অ্যান্সার পাচ্ছি, ইয়েস এন্ড নো দুই ধরনের। আমি তাহলে হচ্ছে তোমাদের এই ডিবেটটা মিটায়ে দিই। দেখো এখানে কাজ হবে শুধুমাত্র যতক্ষণ ফোর্স অ্যাপ্লাই করবা ততক্ষণের যে ডিসপ্লেসমেন্ট এটা। তার মানে এইখানে এফ এর জায়গায় আমি 12 দিব ঠিকই, এস এর জায়গায় আমি কি দিব? এস এর জায়গায় দিব হচ্ছে 5, বিকজ দ্য ডেফিনিশন অফ ডিসপ্লেসমেন্ট in this formula, that means work done by constant force, is the displacement that takes place as long as the force acts. আবার শুনো, the displacement that takes place as long as the force acts. সো যতক্ষণ ফোর্স কাজ করবে ততক্ষণের ডিসপ্লেসমেন্টটা নিতে হয়। সো টোটাল ডিসপ্লেসমেন্ট ইনফাইনাইট, ঠিক আছে, কোনো সমস্যা নেই। বাট ওয়ার্ক ডান যখন আমি বলবো তখন হচ্ছে এতটুকুই, যতক্ষণ ফোর্স কাজ করবে। এবং এই অ্যান্সারটা অনেকে দিয়েছো, ভেরি গুড, তোমরা এই জিনিসটা জানো, বাকি সবাইকে একটু মনে করিয়ে দিলাম। আর মাঝখানের যে অ্যাঙ্গেলটা থিটা, এইটার ভূমিকাটা কি? থিটা যদি অ্যাকিউট অ্যাঙ্গেল হয়, তার মানে লেস দেন 90 ডিগ্রিজ, তার মানে তখন হচ্ছে কস থিটাটা পজিটিভ হয়। তাহলে এটা দিয়ে আমরা পজিটিভ ওয়ার্ক ডিফাইন করি। সেটা যদি হচ্ছে 90 হয় কিংবা এনি ইন্টিজার মাল্টিপল অফ 90 ডিগ্রি টাইমস এন, এন হচ্ছে ইন্টিজার, ইন্টিজার, সো তখন কিন্তু হচ্ছে কস থিটা 0 হয়ে যাবে। এটা হচ্ছে জিরো ওয়ার্ক, কোনো ওয়ার্ক হচ্ছে না এখানে। আর এটা যদি কোনোভাবে অবটিউজ অ্যাঙ্গেল হয়, তার মানে তখন বুঝতেই পারতেছো নেগেটিভ কাজ হবে। সো নেগেটিভ কাজ বা নেগেটিভ ওয়ার্ক এই জিনিসটা কি মিন করে? নেগেটিভ ওয়ার্ক হচ্ছে তোমার এনার্জি কমায় দিবে। কোন একটা অবজেক্টের যদি একটু এনার্জি থেকে থাকে, লাইক কাইনেটিক এনার্জি থেকে থাকে, তার উপরে নেগেটিভ ওয়ার্ক করলে তার এনার্জি আরো কমে যাবে, ভেলোসিটি কমে যাবে। সো একটু পরেই আমরা এই জিনিসগুলো আরো ফার্দার ডিটেইলস দেখবো, এক্সপ্লেইন করব। সো প্রথমে খুব ইজি একটা এক্সাম্পলে যাব আমরা এরপরে। 90 ডিগ্রিতে অড ইন্টিজার হবে না? 90 ডিগ্রিতে হ্যাঁ অড ইন্টিজার হবে, রাইট। ধরাই দেওয়ার জন্য ধন্যবাদ। যে কোনো ইন্টেজার না তো, অড ইন্টেজার, অড, থ্যাঙ্কস। তার মানে হচ্ছে আমরা এন না লিখে তো একটা কাজ করতে পারি, এন কে যদি আমরা ইন্টেজার বলি, সো এখানে 2n+1 বসাই দিই, তাহলে তো আরো ভালো হয়, সুন্দর হয়। 2n+1, এন হচ্ছে ইন্টেজার। ওকে, কারণ 0 ডিগ্রি বা 180 ডিগ্রি বা 360 ডিগ্রি এগুলো হলে তো আবার হচ্ছে পজিটিভ বা নেগেটিভ ওয়ার্ক আমরা পাই। সো ঠিক আছে কথা। তো এখন আমরা খুব ইজি একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। এটা হচ্ছে সবাই পারবে অ্যান্সার দিতে। তোমরা হচ্ছে চ্যাট বক্সে লিখেও ফেলতে পারো যে এ বি সি নাকি ডি অ্যান্সার হবে। টু মুভ এ কার বাই 100 মিটার বাই অ্যাপ্লিকেশন অফ 10 নিউটনস ফোর্স, 500 জুলস অফ ওয়ার্ক নিডস টু বি ডান। তাহলে আমরা তো লিখেই ফেলতে পারি যে ফোর্স হচ্ছে 10 নিউটনস, ডিসপ্লেসমেন্ট হচ্ছে 100 মিটার্স, অ্যাঙ্গেলটা আমরা জানি না, but the total amount of work done here is 500 joules. So এখন আমরা যদি এক পাশ থেকে নিয়ে আরেক পাশে ডিভাইড করে দেই, cos theta equals half, theta equals cos inverse half equals 60 degrees. তার মানে হচ্ছে যে এখানে অ্যাঙ্গেলটা 60 ডিগ্রিজ ছিল। খুবই সহজ একটা জিনিস। কিন্তু আমার কোশ্চেনটা এইখানে না। কোশ্চেনটা হচ্ছে হ্যাঁ এটার অ্যান্সার আমরা জানি 60 ডিগ্রিজ, বাট কেন এই জিনিসটা ঘটে? ফোর্স একদিকে, ডিফারেন্ট ডিরেকশনে। আমরা নিউটন সেকেন্ড ল থেকে জানতাম না যে চেঞ্জ অফ মোমেন্টাম হ্যাপেন্স এক্স্যাক্টলি অ্যালং দ্য ডিরেকশন অফ ফোর্স। তাহলে কেন আমরা যখন একদিকে ফোর্স অ্যাপ্লাই করব অন্যদিকে ডিসপ্লেসমেন্ট ঘটবে? এইটার কি কোনো অ্যান্সার জানো তোমরা?
যে কেন অন্যদিকে ডিসপ্লেসমেন্ট ঘটতে পারে? কেউ কেউ বলেছো স্লোপ থাকলে, কেউ কেউ বলেছো যে কারণ একটা ফোর্সই কাজ করে না, রায়ান বলেছো রেজাল্টেন্ট হুইচ ইজ পার্শিয়ালি কারেক্ট, অনেকে বলেছো দের ইজ অ্যানাদার ফোর্স অ্যাক্টিং, অনেকে বলেছো কম্পোনেন্টস। ওকে, তোমরা পার্শিয়ালি অনেকেই কারেক্ট অ্যান্সার দিচ্ছ, আমি কারেক্ট অ্যান্সারটা এবার বলে দেই। সেটা হচ্ছে কয়েকভাবে হতে পারে এটা। একটা হচ্ছে যে হ্যাঁ, ট্রু, যে সিস্টেমে আরো কোনো ফোর্স থাকলে তখন ডিসপ্লেসমেন্টটা হয় রেজাল্টেন্ট ফোর্সের দিকে, হুইচ ইজ অ্যাবসলিউটলি ট্রু। আরেকটা জিনিস হচ্ছে আগে থেকে যদি এই অবজেক্টের কোনো ভেলোসিটি থাকে, এখানে যে অবজেক্ট, ওই অবজেক্টটার আগে থেকেই যদি একটা ইনিশিয়াল ভেলোসিটি থাকে ডিফারেন্ট ডিরেকশনে আদার দ্যান ডিরেকশন অফ ফোর্স, তখন ও সেদিকে কনস্ট্যান্ট স্পিডে যেতে থাকবে, আর আমরা যেদিকে ফোর্স অ্যাপ্লাই করলাম সেদিকে এক্সিলারেট করতে থাকবে। সো এরকম একটা ওয়েতে তার ডিসপ্লেসমেন্ট হবে, এরকম একটা কার্ভড ওয়েতে তার ডিসপ্লেসমেন্ট হবে। বা ডিসপ্লেসমেন্ট কার্ভড হোক, তাতে তো কিছু আসে যায় না। ডিসপ্লেসমেন্ট না, সরি, ডিস্টেন্স, ডিস্টেন্স ট্রেভার্সড এটা একটা কার্ভড ওয়েতে হোক, তাতে কিছু আসে যায় না। ডিসপ্লেসমেন্ট হচ্ছে জাস্ট ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট পর্যন্ত স্ট্রেইট লাইন। সো ওই কেসেও তুমি দেখতে পাবা অ্যাকচুয়ালি ও যে পাথওয়েটা নেয়, ওই পাথওয়েটা কার্ভড হলেও ডিসপ্লেসমেন্ট তো আমরা একটা স্ট্রেইট লাইন দিয়ে, একটা অ্যারো দিয়ে দেখাই, তাই না? সো ওই ক্ষেত্রেও এস এবং এফ এর ডিরেকশন আলাদা হতে পারে, ইভেন ইফ দেয়ার ইজ অনলি ওয়ান ফোর্স অ্যাক্টিং অন দি অবজেক্ট অ্যাট দ্য সেম টাইম। তার মানে ফোর্স একাধিক হলেও হতে পারে, মোর দেন ওয়ান ফোর্সেস, কিংবা একটা ফোর্স হলেও হতে পারে যদি আগে থেকে কোনো একটা ইনিশিয়াল ভেলোসিটি থাকে। সো এইটুকু ক্ল্যারিফাই করে দিলাম, আই হোপ ইউ আন্ডারস্টুড। আচ্ছা, প্রজেক্টাইল বলেছো অংশু, আর ফাতিন থেমে গেছে বলে হচ্ছে নিজেই থেমে গেছে। আচ্ছা, ফাতিনের জন্য আমরা ওয়েট করবো না, পরে অসুবিধা নেই। ওকে, এটা দেখো, আমরা ফোর্স আর ডিসপ্লেসমেন্টকে ভেক্টর হিসেবে যখন ট্রিট করি, তখন এই ডট প্রোডাক্ট যেটা ওয়ার্ক ডান বাই কনস্ট্যান্ট ফোর্স, এটা আমরা হচ্ছে এইভাবে বের করতে পারি, ডাব্লিউ ইকুয়ালস এফ ডট এস। এইখানেও কিন্তু ওয়ার্ক ডান বাই কনস্ট্যান্ট ফোর্স, এফটা কত? এফটা হচ্ছে এই যে এখানে লেখাই, আই মাইনাস টু আইস জে প্লাস ফোর কে, কিন্তু এস ডিরেক্টলি দেওয়া নাই। দেখো এখানে হচ্ছে ক্লু দেওয়া, বলা যে when force F equals something something is applied on a particle, it is displaced from 0 to 1 to 202, দুইটা কোঅর্ডিনেট দেওয়া। সো আমরা ফাইনাল কোঅর্ডিনেট থেকে ইনিশিয়াল কোঅর্ডিনেট সাবট্রাক্ট করলে ভেক্টরটা পেয়ে যাব। ফাইনাল এক্স কোঅর্ডিনেট কত? 0, ইনিশিয়াল এক্স কোঅর্ডিনেট 2, আমরা আই পেয়ে গেলাম। ফাইনাল ওয়াই কোঅর্ডিনেট 2, ইনিশিয়াল ওয়াই কোঅর্ডিনেট 0, জে পেয়ে গেলাম। কে এর জন্য সিমিলারলি 2 মাইনাস 1 কে, এখানে মাঝখানে যে ডট দিয়ে দিলাম আমরা। সো ফাইনালি কি দাঁড়াচ্ছে? ফাইনালি দাঁড়াচ্ছে এফ ডট এফ ডট মাইনাস টু আই। ও সরি, আমি প্রথমটা উল্টা লিখেছিলাম, তোমরা কমেন্টে আমাকে ধরায় দেওয়ার জন্য থ্যাঙ্কস। ফাইনালটা হচ্ছে আমার পরেরটা, ফাইনালটা হচ্ছে পরেরটা, এক্সট্রিমলি সরি। এই যে 2 থেকে হচ্ছে 0, 2 মাইনাস 0, 0 মাইনাস 2, আর হচ্ছে 2 মাইনাস 1। সো এখানে আমরা এখন হচ্ছে আই কোঅর্ডিনেট পেয়ে গেলাম, টুয়াইস আই প্লাস, প্লাস তো না, এখন মাইনাস হয়ে যাবে, মাইনাস টুয়াইস জে প্লাস কে। ডট করলে আমরা পাবো, শুধু এখন তো কোএফিসিয়েন্ট গুলো নিতে হবে, বাকিটুকু তো আর হচ্ছে চিন্তা করার দরকার নাই। 2 মাইনাস 2 ইন্টু মাইনাস 2, 4 প্লাস 4 ইন্টু 1, 4, দ্যাট মিনস 10। এইটা হচ্ছে আমাদের ফাইনাল ওয়ার্ক ডান বাই কনস্ট্যান্ট ফোর্স। সো ভেক্টর দেওয়া থাকলে বা আইজে কে কম্পোনেন্ট ভেক্টর যেগুলো বা বেসিস ভেক্টর যেগুলো, সেগুলো দিয়ে দেওয়া থাকলে আমরা এইভাবে বলতে পারি রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টরস। অনেকভাবেই আমরা এগুলোকে আইজে কে বলতে পারি। তোমরা ভেক্টর এই জিনিসগুলা জেনে আসছো বলে আহ, যতদূর জানি আর কি। ওকে, সো আমরা এখানে কি করলাম একবার রিপিট করি। ফোর্স অলরেডি এই ফরম্যাটে দেওয়াই ছিল, কিন্তু ডিসপ্লেসমেন্ট দেওয়া ছিল না। ডিসপ্লেসমেন্ট বের করার সময় সবসময় যেটা করতে হয়, ফাইনাল যে পয়েন্ট, সেই ফাইনাল পয়েন্ট থেকে ইনিশিয়াল পয়েন্টের যে কোঅর্ডিনেট, সেগুলো সাবট্রাক্ট করতে হয়। তাহলে আমরা রেসপেক্টিভলি আই জে কে এর কোএফিসিয়েন্টগুলো পেয়ে যাই। তাহলে 2 মাইনাস 0,
2, 0 minus 2 minus 2, 2 minus 1 1। এইভাবে করে আমরা হচ্ছে ডিসপ্লেসমেন্টটা বের করে করতে পারি, দেন হচ্ছে ডট প্রোডাক্ট করতে পারি। এইটাই। এইবার আমরা নেক্সট প্রবলেমটাতে যাই। দেখো এখানে একটা প্রবলেম দেওয়া, কখনো কখনো বিভিন্ন প্রবলেমে এক্সট্রা বিট অফ ইনফরমেশন দেয়া থাকে, যেটা অ্যাকচুয়ালি তোমার খুব একটা কাজে লাগবে না। এখানে এরকম একটা এক্সাম্পল দেখা যাচ্ছে, বলা আছে a person of mass 60 kg with a bag of 20 kg in hand is climbing up a staircase inclined at 30 degrees with the horizontal. Each stair is 25 centimeters high and the total number of stairs is 40. Find the work done by the person. So let's assume that's the staircase. The angle is 30 degrees and that's you going up the staircase with a load of 20 kilograms. 60, 20. সো আমরা এখন কি করব? যদি তুমি হরাইজন্টালি মুভ করো, হরাইজন্টালি কি কোনো গ্র্যাভিটি কাজ করে? করে না। দ্যার ইজ নো অ্যাক্সিলারেশন ইন দ্য হরাইজন্টাল ডিরেকশন, কিন্তু গ্র্যাভিটি ডাউনওয়ার্ডস কাজ করে। সো গ্র্যাভিটির বিপরীত দিকে, অপোজিট ডিরেকশনে তোমাকে কতটুকু উঠতে হবে, এইচ, এটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে। সো এটা আমরা কিভাবে বের করব? এক একটা স্টেয়ার কেসের দিকে দেখি। এই স্টেয়ার কেসগুলার কতটুকু হাইট সেটা বলে দেওয়া, এক একটা স্টেপের 0.25 মিটার্স। তাহলে আমাদের যতগুলো স্টেপ, কয়টা? 40টা। তত দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা এইচ পেয়ে যাব। তার মানে এইচ ইকুয়ালস 0.25 টাইমস 40। তাহলে এটা করলে আমরা কত পাই? এটা করলে পাই হচ্ছে আমরা 10 মিটার্স। সো তোমাকে 10 মিটার্স ভার্টিক্যালি উপরে উঠতে হবে। ওয়ার্ক ডান এগেইনস্ট গ্র্যাভিটি এম, এম হচ্ছে 60 প্লাস 20, জি, জি হচ্ছে 9.8, এইচ, এইচ হচ্ছে 10। সো এখন এই তিনটা মাল্টিপ্লাই করলে আমরা হচ্ছে পেয়ে যাব আমাদের টোটাল ওয়ার্ক ডান এগেইনস্ট গ্র্যাভিটি সেটা কত। সো এটা হচ্ছে 7840 জুলস। ব্যাস, এটা হচ্ছে এখানে ওয়ার্ক ডান। সো এটাও হচ্ছে বেশ সহজ একটা জিনিস ছিল, এবং এখানে খেয়াল করছো কেউ 30 ডিগ্রিজ অ্যাঙ্গেলটা, এটা কিন্তু কাজে লাগে নাই, কারণ আমি সামনে কতটুকু গেলাম সেটা ইম্পর্টেন্ট না, আমি উপরের দিকে কতটুকু উঠলাম এগেইনস্ট গ্র্যাভিটি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো এখানে ওয়ার্ক ডান কিন্তু এইটা। ওকে, সো আমরা নেক্সট এক্সাম্পলে যাই। এটা একটু সবাই ভালো করে খেয়াল করো। বলা হচ্ছে an object of mass 20 grams is rotating on a circular path of radius of 5 meters. It completes 30 revolutions in 6 seconds. Find the work done by the centripetal force. সো সেন্ট্রিপেটাল ফোর্সের জন্য ওয়ার্ক ডান কত হয়? যতটুকু রেভলিউশনই কমপ্লিট করুক না কেন, ইভেন যদি সে ফ্র্যাকশন অফ এ রেভলিউশনও কন্ট্রোল করে, তাতে কি আসে যায়? সেন্ট্রিপেটাল ফোর্স হচ্ছে অলওয়েজ কোন দিকে কাজ করে? পারপেন্ডিকুলার টু দ্য ডিসপ্লেসমেন্ট কাজ করে। কিভাবে আমি আবার দেখাই একটু। সাপোজ দ্যাটস দ্য সার্কুলার প্যাথ, দ্য অবজেক্ট ইজ কারেন্টলি হিয়ার। সো দ্য ইনস্ট্যান্টেনিয়াস displacement dx is tangential to the path, and the centripetal force always acts towards the center, Fc, centripetal force. So the angle between the force and the instantaneous displacement is always 90 degrees. এই জন্য আমরা যখন এই ছোট্ট স্টেপটার জন্য কাজ বের করব, f ডট dx, এটা হয়ে যাবে f c, c দিয়ে দিলাম সাবস্ক্রিপ্ট, cos 90 degrees. So zero work done by centripetal force. তার মানে it doesn't matter how many revolutions it is completing or in how much time, just the total work will be always zero. So এই আইডিয়াটাতে ছোট্ট একটা মিসকনসেপশন আছে অনেকের, সেই জায়গাটা একটু ক্লিয়ার করি।
যখন এরকম আমরা কাউকে জিজ্ঞেস করি যে এরকম একটা সার্কুলার প্যাথে আমরা কোনো একটা কিছুকে ঘুরাচ্ছি, সেন্ট্রিপিটাল ফোর্স কাজ করে এর উপরে, সো ওয়ার্ক ডান কত, তখন অনেকেই উত্তর দেয় 0, হুইচ ইজ কারেক্ট। কিন্তু যখন জিজ্ঞেস করি যে কেন, অনেকে কি বলে জানো? অনেকে বলে যে আমরা কোন একটা জায়গা থেকে স্টার্ট করে আবার যদি হচ্ছে পুরাটা ঘুরে একই জায়গায় চলে আসি, সেম জায়গায়, তাহলে বলে যে ডিসপ্লেসমেন্ট 0। আর ডিসপ্লেসমেন্ট 0 বলে টোটাল ওয়ার্ক ডান 0। এই কারণে কিন্তু 0 না, 0 হচ্ছে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট এরা পারপেন্ডিকুলার বলে। ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, এই কারণে হচ্ছে এখানে ওয়ার্ক ডানটা 0, আর কোনো কারণ না কিন্তু। আচ্ছা, ও অনেকে জিজ্ঞেস বলতেছিল যে এটা পোল কোশ্চেন, এটা এখন আর পোল দিয়ে তো লাভ নাই, তোমরা অ্যান্সার দিয়েই দিছো, কারেক্ট অ্যান্সার দিছো। সো দিতে মনে চাইলে দিতে পারো, না দিলেও কোনো প্রবলেম নাই, আমি জানি যে এটা তোমরা পারবাই। এটা হচ্ছে ওই মিসকনসেপশনটা নিয়ে আলোচনা করার জন্য হচ্ছে প্রশ্নটা দেওয়া, এই জন্য না যে তোমরা এটা পারবা কি পারবা না। সেন্ট্রিপিটাল ফোর্স দিয়ে কাজ 0, এটা আমরাও জানি। আচ্ছা, তো যাই হোক, আমি হচ্ছে পোলটা এখানে এন্ড করে দেই। তোমরা সবাই পারছো এটা, সবাই 100% একদম ভেরি গুড। আচ্ছা, আমরা সামনে যাই একটু। এটা একটু খেয়াল করো, ওয়ার্ক ডান বাই ভ্যারিয়েবল ফোর্স। ফোর্স কিভাবে ভ্যারিয়েবল হয়? আইদার তুমি ডিরেকশন চেঞ্জ করতে পারো কিপিং দ্য ম্যাগনিটিউড কনস্ট্যান্ট, or you can vary the magnitude keeping the direction constant, or you can vary both। সবগুলোই করা যায়, সো আমরা একটা একটা করে আসি। যদি আমি এরকম একটা এক্সাম্পল দিতে চাই যেখানে ডিরেকশন সেম বাট ম্যাগনিটিউড ভ্যারি করে, স্প্রিং ইজ এ ভেরি গুড এক্সাম্পল। এটা হচ্ছে একটা স্প্রিং। স্প্রিং এর ফোর্সটা কিভাবে চেঞ্জ হয় এক্সপ্যানশনের সাথে সাথে, একটু দেখো। ধরো এটা স্প্রিংটার ইনিশিয়াল যে পজিশন, ইনিশিয়াল পজিশনটা হচ্ছে 0, ইকুইলিব্রিয়াম পজিশন। আমরা এরপরে কি করলাম? এরপরে হচ্ছে এই স্প্রিংটাকে আমি এক্সপ্যান্ড করা স্টার্ট করলাম। ধরো আমি এখান থেকে এই পর্যন্ত এক্সপ্যান্ড করলাম। তো যেখান থেকেই স্টার্ট হোক না কেন, সেই স্টার্টিং পজিশনটাকে আমরা হচ্ছে নর্মালি এক্স আই দিয়ে ডিনোট করি, এক্স ইনিশিয়াল। আর যেখানে শেষ করি সেটা হচ্ছে ফাইনাল। সো ইনিশিয়াল পজিশন এন্ড ফাইনাল পজিশন। সো ধরো আমরা হচ্ছে 0 থেকে এটাকে এক্সপ্যান্ড করতে করতে কোন পর্যন্ত গেলাম? এক্স ডিস্টেন্স পর্যন্ত গেলাম। সো এক্সপেনশনের অ্যামাউন্ট কতটুকু? দ্য অ্যামাউন্ট অফ এক্সপেনশন হিয়ার ইজ এক্স। আর সেটাই আমরা কিভাবে লিখি? এক্স এফ মাইনাস এক্স আই, এভাবে লিখি, ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন। দ্যাট বিং সেড, হোয়াট অ্যাবাউট দ্য ফোর্স? এজেন্ট মানে আমি আর তুমি যে ফোর্সটা অ্যাপ্লাই করি স্প্রিংটাকে এক্সপ্যান্ড করার জন্য, সেটাকে যদি আমি এফ এ লিখি, এফ এ, এ ফর এজেন্ট, সেটা হচ্ছে কে এক্স। কে জিনিসটা কি? কে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, স্প্রিং স্প্রিং কনস্ট্যান্ট। এটা দিয়ে বুঝায় যে স্প্রিংটা কত শক্তিশালী। তার মানে একটা স্প্রিং যত শক্তিশালী হবে, যার তার স্প্রিং কনস্ট্যান্ট যত হাই হবে, তুমিও এটাকে এক্সপ্যান্ড করতে গেলে বেশি বেশি ফোর্স দিতে হবে, অনেক কষ্ট করতে হবে। আর যদি স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট লো থাকে, তার মানে তুমি খুব ইজিলি, খুব কম এফোর্ট দিয়ে এটাকে তুমি এক্সপ্যান্ড করতে পারবা কিংবা কম্প্রেস করতে পারবা। সো এটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট দিয়ে বোঝায়। স্প্রিং কনস্ট্যান্ট কে আমরা যদি লিখি, তাহলে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট কে ইকুয়ালস কি লেখা যায়? এফ ডিভাইডেড বাই এক্স। তার মানে এটা থেকে এটাও বলা যায় যে স্প্রিং কনস্ট্যান্ট অ্যাকচুয়ালি ফোর্স রিকোয়ার্ড টু এক্সপ্যান্ড দ্য স্প্রিং বাই 1 নিউটন, বাই 1 মিটার। তার মানে হচ্ছে 1 মিটার এক্সপ্যান্ড করতে আমার যতটুকু দরকার হচ্ছে। সো এইভাবে আমরা হচ্ছে আমার অ্যাপ্লাইড ফোর্সটা, ফোর্স অ্যাপ্লাইড বাই দি এজেন্ট, এটা বলতে পারি। অ্যান্ড এটা পজিটিভ। কেন পজিটিভ বললাম? উইথ রেসপেক্ট টু হুম? কার রেসপেক্টে পজিটিভ এটা? ডিসপ্লেসমেন্টের রেসপেক্টে। যেদিকে ডিসপ্লেসমেন্ট সেদিকেই ফোর্স। কিন্তু স্প্রিং কি করবে? স্প্রিং একটা রিস্টোরিং ফোর্স অ্যাপ্লাই করবে। স্প্রিং একটা রিস্টোরিং ফোর্স অ্যাপ্লাই করবে, ও নিজে আবার ইকুইলিব্রিয়াম পজিশনে ফিরে যাওয়ার জন্য। সেই স্প্রিং এর জন্য ফোর্সটাকে আমরা হচ্ছে এক্স্যাক্টলি ইকুয়াল অ্যান্ড অপোজিট বলতে পারি, মাইনাস কে এক্স। সো আমরা যেদিকে ফোর্স অ্যাপ্লাই করলাম সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের সেম ডিরেকশনে, আর স্প্রিং যেদিকে ফোর্স অ্যাপ্লাই করে সেটা হচ্ছে
এগেইনস্ট দ্য ডিসপ্লেসমেন্ট বা অপোজিট টু দ্য ডিসপ্লেসমেন্ট, এইভাবে ফোর্স অ্যাপ্লাই করে। তাহলে এই ফোর্সটা ভ্যারিয়েবল। কেন ভ্যারিয়েবল? কারণ কে তো একটা কনস্ট্যান্ট, ঠিক আছে, বাট এক্স তো না। তুমি যত বেশি এক্সপ্যান্ড করবা তত এই ফোর্সটা বাড়বে। সো এটা ভ্যারিয়েবল ফোর্স। ভ্যারিয়েবল ফোর্সের জন্য আমরা হিসাবটা করি কিভাবে? আমরা হচ্ছে ওই ফোর্সটা নেই, ফোর্স এফ এ, তার সাথে হচ্ছে খুবই স্মল একটা ডিসপ্লেসমেন্ট ডিএক্স, এটাকে ডট করি। তাহলে খুবই স্মল একটা স্টেপের জন্য, ইনফিনিটেসিমালি স্মল একটা স্টেপের জন্য আমরা কাজ হিসাব করি। এটা খুব অল্প একটু এক্সপ্যান্ড করার জন্য, খুব সামান্য একটু। এইভাবে এক্সপ্যান্ড করতে করতেই তো আমি এক্স আই থেকে এক্স এফ পর্যন্ত যাব। সো এই জন্য আমরা যদি এটাকে এখন ইন্টিগ্রেট করি এক্স ওয়ান থেকে এক্স এফ পর্যন্ত, তাহলে আমরা টোটাল ওয়ার্ক ডান পাই। সো আমি যেহেতু এফ এ লিখছি এখানে, ফোর্স অ্যাপ্লাইড বাই দি এজেন্ট, সো আমি এখানে ডাব্লিউ এ লিখবো, ওয়ার্ক ডান বাই দি এজেন্ট। সো ভ্যালু বসাই এখন। এফ এর জায়গায় কি লেখা যায়? কে এক্স ডিএক্স, একই ডিরেকশনে যেহেতু কস 0 ডিগ্রি। তাহলে কে বাইরে বের হয়ে আসবে, এক্স কে ইন্টিগ্রেট করব, এক্স স্কোয়ার বাই 2 আপার লিমিট এক্স এফ, লোয়ার লিমিট এক্স আই, হাফ কে এক্স এফ স্কোয়ার মাইনাস এক্স আই স্কোয়ার। এখন তুমি একটু চিন্তা করে দেখো, এইটা তো ওয়ার্ক ডান বাই দি এজেন্ট, এটার ফর্মুলা ওয়ার্ক ডান বাই দি এজেন্ট। তুমি এখন কিছু স্পেশাল কেস চিন্তা করো। হোয়াট ইফ দ্য স্প্রিং ওয়াজ ইন ইটস ইকুইলিব্রিয়াম পজিশন? তাহলে এক্স আই 0 হয়ে যাবে। তাহলে এক্স এফ যাই হোক না কেন, তাহলে সেখান থেকে ডাব্লিউ ইকুয়ালস হাফ কে এক্স স্কোয়ার, কারণ এক্স আই তো লিটারালি 0, সো বাদ। এটাই আমরা কিন্তু বেশিরভাগ সময় ইউজ করি, কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলি যে স্প্রিংটা ইকুইলিব্রিয়াম পজিশনে ছিল, আমরা সেখান থেকে এক্সপ্যান্ড করছি, এরকম। সো এখন এক একজন কাজ করলে এর উপরে এবার এক এক রকম ভাবে কাজ হবে বা এক এক অ্যামাউন্টে কাজ হবে। এইটা আমরা হচ্ছে সামনে যেতে যেতে বুঝবো, এই যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো দেখতে দেখতে বুঝবো। বাট আমি এখানে দুই একটা এক্সাম্পল আগে দিয়ে নেই। ফর এক্সাম্পল, ইমাজিন the spring constant of this spring is 100 newtons per meter and currently it's in its equilibrium position 0. Now person A expands it by 1 meter. 1 meter. কে করলো? A. Then again person B comes along and expands it from 1 meter to 3 meters. From 1 meter to 3 meters. এটা কে করলো? পার্সন বি। সো কে কতটুকু কাজ করছে আমি জানতে চাই। ডাব্লিউ এ, ডাব্লিউ বি। ডাব্লিউ এ যদি বলি, ইনিশিয়াল পজিশন কি ছিল? 0। সো হাফ কে এক্স এফ স্কোয়ার মাইনাস এক্স আই স্কোয়ার, এইভাবে আমি লিখতে পারি, বা হাফ কে এক্স স্কোয়ার লিখতে পারতাম সিন্স দ্য ইনিশিয়াল পজিশন ইজ 0। সো হাফ ইন্টু 100 ইন্টু 1 স্কোয়ার, আর কিছু লাগবে না এখানে, 50 জুলস। বাট ডাব্লিউ বি, এখানে তো 100, ফাইনাল পজিশন কত? 3, ইনিশিয়াল কত লিখবো? 1। তার মানে এখানে হচ্ছে 50 টাইমস, এখানে কত আসবে? 8, দ্যাট মিনস 200 জুলস। তার মানে বি কিন্তু 4 টাইমস কাজ করছে, আগের তুলনায় সে 4 গুণ বেশি, 4 গুণ কাজ করে ফেলছে। তার মানে হচ্ছে, মানে তুমি যত বেশি এক্সপ্যান্ড করবা, ইচ ইউনিট এক্সপ্যানশনের জন্য আরো বেশি বেশি এনার্জি তোমাকে দিতে হবে, যেহেতু যত এক্সপ্যান্ড করবা ফোর্সটা পাল্লা দিয়ে বাড়ে। ফোর্স আর ডিসপ্লেসমেন্ট এখানে হচ্ছে প্রপোর্শনাল, সো ফোর্সটা হচ্ছে পাল্লা দিয়ে বাড়তে থাকে। তো এই জন্য হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ ওয়ার্ক হচ্ছে বেশি হবে। ও আচ্ছা আচ্ছা, 200 না তো 400 হবে, রাইট, মাই ব্যাড, 400। তার মানে হচ্ছে কত? 8 টাইমস। ও দেখতেই তো পাচ্ছি আমরা 8 টাইমস। সো 400 জুল হচ্ছে এখানে কাজ হচ্ছে। সো যত তুমি বেশি এক্সপ্যান্ড করবা তত বেশি বেশি কাজ করতে হবে। তো এই জিনিসটা হচ্ছে স্প্রিং এর বেলায় ঘটে, কারণ স্প্রিং এর ফোর্সটা হচ্ছে বাড়তেই থাকে বাড়তেই থাকে এক্সপ্যানশনের সাথে।
এখন স্প্রিং কনস্ট্যান্ট তো আমরা বুঝলাম যে একটা স্প্রিং এ একটা সার্টেন স্প্রিং কনস্ট্যান্ট থাকে। তো একটু পরে আমরা এই আইডিয়াটার উপরে আরো বিল্ড আপ করব যে যদি অনেকগুলা স্প্রিং থাকে তখন কি করব, সিরিজ করলে কি হবে, প্যারালাল করলে কি হবে, এই আইডিয়াগুলোতে আমরা আস্তে আস্তে যাব। কিন্তু মাঝখানে আমরা ছোট্ট একটা এক্সাম্পল একটু দেখে আসি। দেখো, এই প্রবলেমটাকে খুব ভালো করে খেয়াল করো। A force acts on an object of mass 3 kg whose position is given by x equals 3t minus 4t square plus t cube, where x is in meters and t is in seconds. Find the work done on the object by the force from t equals 0 to t equals 4 seconds. এইরকম কেসে আমরা কি করতে পারি? এখানে দেখো ডিরেক্টলি ফোর্সটা দেয়াই নাই। আমি কি এখানে ফোর্সটা বের করে নিতে পারবো? হ্যাঁ, এখানে আমরা ফোর্সটা বের করে নিতে পারবো, ট্রু। বাট তার চেয়ে ভালো একটা মেথড আছে যেটা দিয়ে আমরা সরাসরি এটার উপরে ওয়ার্ক ডানটা বের করে ফেলতে পারি। কিভাবে? দেখো, পজিশন বা ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন হচ্ছে এক্স ইকুয়ালস 3t মাইনাস 4t স্কোয়ার প্লাস টি কিউব। আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েট করি টি এর রেসপেক্টে, ডিফারেন্সিয়েটিং এক্স উইথ রেসপেক্ট টু টি, আমরা ভেলোসিটি পাই। তাহলে ভেলোসিটি কত আসে? ভেলোসিটি আসে হচ্ছে 3t স্কোয়ার মাইনাস 8t প্লাস 3। তাহলে আমরা ভেলোসিটির ইকুয়েশন জেনে গেলাম। এখন যদি তোমাকে জিজ্ঞেস করি স্টার্টিং ভেলোসিটি কত, তার মানে ইনিশিয়াল ভেলোসিটি। ইনিশিয়াল ভেলোসিটি বা স্টার্টিং ভেলোসিটি হচ্ছে আমরা টি এর জায়গায় 0 বসাবো, 3 ইন্টু 0 স্কোয়ার মাইনাস 8 ইন্টু 0 প্লাস 3, which gets us to 3. এখন যদি আমরা জিজ্ঞেস করি ফাইনাল ভেলোসিটি কত, v4, তাহলে টি এর জায়গায় আমরা 4 বসাবো, 3 ইন্টু 4 স্কোয়ার মাইনাস 8 ইন্টু 4 প্লাস 3, তাহলে আমরা পাবো 19 মিটারস পার সেকেন্ড। ভেলোসিটি জানলে একটা সুবিধা আছে, আমরা কাইনেটিক এনার্জির ডিফারেন্স থেকে বের করে ফেলতে পারি যে কাজ কতটুকু হয়। এটাই তখন বলেছিলাম যে ওয়ার্ক এনার্জি থিওরেম থেকে জিনিসটা বলা যায় যে ওয়ার্ক ডান অন দি অবজেক্ট ইজ দ্য চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তাহলে এটা দিয়েই আমরা এই প্রবলেমটা সলভ করব। তাহলে এখানে ডাব্লিউ কত হবে? ডাব্লিউ ইকুয়ালস হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ইউ মানে হচ্ছে এই যে এইটা, ইউ মানে হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, আর ভি মানে হচ্ছে এই ফাইনাল ভেলোসিটি। সো আমরা এখন এই ভ্যালুগুলো বসাই দিলে পেয়ে যাব। এম তো আমাদের প্রশ্নে ছিলই 3 কেজি, এই যে, সো 3 বসাচ্ছি এইখানে, আর এখানে হচ্ছে 19 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। ওকে, দেখো তো কারো কোনো সমস্যা আছে কিনা। ও, আমি হচ্ছে সিরিয়ালটা উল্টা করে নিছি, টি কিউবকে আগে নিয়ে আসছি। টি কিউবকে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 3t স্কোয়ার। আর এই মাইনাস 4t স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কত হয়? মাইনাস 8t। আর 3t কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? জাস্ট 3। হায়ার অর্ডার গুলাকে আগে লিখছি আর লোয়ার অর্ডার গুলাকে আস্তে আস্তে পরে লিখছি, এইটা। না করলে কোনো সমস্যা নাই, বাট জেনারেল কনভেনশন হচ্ছে এটা যে আমরা হায়ার অর্ডার থেকে লোয়ার অর্ডারে লিখি, না করলেও কোনো প্রবলেম নাই। আচ্ছা, আবিদ জিজ্ঞেস করছো যে আমরা ডিফারেন্স কেন করলাম। ডিফারেন্স করলাম হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি ছিল 3, ফাইনাল হচ্ছে 19। তার মানে হচ্ছে আমরা এই অবজেক্টের ভেলোসিটি ইনক্রিজ করলাম। ভেলোসিটি ইনক্রিজ করা মানে আমরা এর মধ্যে কাইনেটিক এনার্জি ঢুকিয়ে দিছি, ওর কাইনেটিক এনার্জি ইনক্রিজ করে দিলাম আমরা। সো হাউ ডু উই ডু দ্যাট? বাই ওয়ার্কিং অন দ্যাট অবজেক্ট। ওই অবজেক্টের উপরে আমি যতটুকু কাজ করব ওর কাইনেটিক এনার্জি ততটুকুই বাড়বে। সো এই জন্য আমরা কাইনেটিক এনার্জির ডিফারেন্সটা নিলাম, ডিফারেন্স ইন কাইনেটিক এনার্জি ইকুয়ালস ওয়ার্ক ডান। এটাই হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরেম। সো এটা দিয়ে আমরা ডিরেক্টলি এখানে বের করে ফেলতে পারি যে কতটুকু কাজ হয়। সো এটা অলরেডি অনেকে তোমরা কমেন্টে জানিয়েও দিয়েছো আমাকে যে 528। ও, আর আবিদ জিজ্ঞেস করেছো ডিফারেন্সিয়েট কেন করলাম। ও, এটা তো ডিসপ্লেসমেন্ট ছিল, ডিসপ্লেসমেন্ট থেকে ভেলোসিটি বের করা লাগবে। ভেলোসিটি আমরা কিভাবে বের করি?
বাই ডিফারেন্সিয়েটিং ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম, তাই না? এই জন্য হচ্ছে ডিফারেন্সিয়েট করলাম। ওকে, আমি দেখতে পাচ্ছি দীপিতা আমাদেরকে জিজ্ঞেস করেছে যে ফ্রিকশন না থাকলে স্প্রিং কি থামবে না কখনো? না, ফ্রিকশন না থাকলে স্প্রিং আসলে থামবে না। মানে ফ্রিকশন না, তো যদি বলি যে কোনো রেজিস্টিভ ফোর্স যদি না থাকে, তার মানে কোনো যদি লস না হয়, তাহলে স্প্রিং চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, এটাই। তিথি জিজ্ঞেস করছে যে আমরা ডিসপ্লেসমেন্ট দিয়ে করতে পারবো কিনা এই প্রবলেমটা। একটু ডিফিকাল্ট হবে। ডিফিকাল্ট হবে কেন? কারণ আমরা হচ্ছে যদি ভ্যারিয়েবল ফোর্সের জন্য করতে চাই, তখন এরিয়া থেকে করা যায়, এরিয়া থেকে কাজটা বের করা যায়। এটা আমি দেখাবো একটু পরেই। একটু খেয়াল করো তো, এইখানে ফোর্সটা কি কনস্ট্যান্ট নাকি ভ্যারিয়েবল, কে বলতে পারবা? ফোর্সটা এখানে কনস্ট্যান্ট নাকি ভ্যারিয়েবল ফোর্স, কে বলতে পারবা? অনেকে বলছো কনস্ট্যান্ট, অনেকে বলছো ভ্যারিয়েবল, বাট ভ্যারিয়েবল বেশিরভাগ বলছো। আসলেই ভ্যারিয়েবল, এখানে ভ্যারিয়েবল ফোর্স। হাউ ডু উই নো দ্যাট? বাই ফাইন্ডিং আউট এক্সিলারেশন ddt of v 6t minus 8। তার মানে টাইম যেহেতু আছে এখানে, তুমি টাইম চেঞ্জ করলে এক্সিলারেশন চেঞ্জ হয়ে যাবে, ভ্যারিয়েবল এক্সিলারেশন। আর ফোর্স হচ্ছে F ইকুয়ালস এম এ, তাহলে এটা ভ্যারিয়েবল, মানে হচ্ছে এটাও ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল ফোর্স। ভ্যারিয়েবল ফোর্সের জন্য আমরা কাজ হিসাব করতে পারি এরিয়া থেকে। স্প্রিং এর বেলায়ও কিন্তু তাই। স্প্রিং এর এক্সাম্পলটা আমি আবার নিয়ে আসি। প্রথমে ইনিশিয়ালি যখন ফোর্স জিরো ছিল, ডিসপ্লেসমেন্টও জিরো ছিল। আমরা যখন ফোর্স ইনক্রিজ করতে থাকলাম, আস্তে আস্তে স্প্রিংটা এক্সপ্যান্ড করে। দ্যাট মিনস উই আর নট অ্যাপ্লাইং এফ এ অল দ্য ওয়ে থ্রু, উই আর ইনক্রিজিং দ্য ফোর্স গ্রাজুয়ালি অ্যালং উইথ দ্য ডিসপ্লেসমেন্ট। যত ডিসপ্লেসমেন্ট বাড়বে, তত হচ্ছে ফোর্স বাড়তে থাকবে। সো আমি যদি এখন বলি যে ওয়ার্ক ডান কত, তাহলে এই ফোর্স ভার্সেস ডিসপ্লেসমেন্ট, এই গ্রাফের আন্ডারে যে এরিয়াটুকু, এরিয়া আন্ডার দ্য ডিসপ্লেসমেন্ট ভার্সেস ফোর্স গ্রাফ, দ্যাটস দ্য ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান। তাহলে এই কেসে কেউ যদি জিজ্ঞেস করে যে কতটুকু কাজ করলাম, আমি যদি বলি যে এক্সপ্যানশনটা হচ্ছে 0 থেকে এক্স, ট্রায়াঙ্গেলের বেসটা হচ্ছে এক্স, ট্রায়াঙ্গেলের হাইটটা কতটুকু, ট্রায়াঙ্গেলের হাইটটা হচ্ছে এফ এ, তাহলে এরিয়া ইকুয়ালস হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বেস তো এক্স, আর এফ তো আমরা আগেই দেখেছিলাম কে এক্স, সো হাফ কে এক্স স্কোয়ার, সেম জিনিসটা আসে না আবার? সো এই মেথডে তুমি যদি কখনো এইরকমও পাও, এক্স এফ, ফোর্স ইজ চেঞ্জিং এভরি নাও অ্যান্ড দেন, ডাজন্ট ম্যাটার, তুমি নিচের এরিয়াটা বের করো, এরিয়াটা বের করতে পারলেই হচ্ছে ওয়ার্ক ডান বের করা যাবে। তবে এই জটিল কেসে আমরা এই এক্স্যাক্ট এই শেপটার ইকুয়েশন না জেনে এরিয়া বের করতে পারবো না। ইকুয়েশন জানলে আমরা হচ্ছে ইন্টিগ্রেট করে এরিয়া বের করতে পারবো। তো এটুকু যদি বুঝে থাকো, তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার দাও তো। এটা আমি হচ্ছে পোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানেও হচ্ছে তোমাকে ওয়ার্ক ডান বের করতে বলা হচ্ছে, এখানেও ভ্যারিয়েবল ফোর্স, কিন্তু এখানে একটা সুবিধা আছে। সুবিধাটা কি? আমরা এই কার্ভটা সবাই চিনি, এই কার্ভটা হচ্ছে একটা সেমি সার্কেল। তো এই সেমি সার্কেলের এরিয়া বের করতে পারলেই আসলে ওয়ার্ক ডান বের হয়ে যাবে। কিন্তু একটা সার্কেলের এরিয়া বের করার জন্য তো রেডিয়াস লাগে। এখানে দেখো প্রশ্নের মধ্যে ক্লুটা দেওয়া, সেখান থেকে আমরা হচ্ছে বের করে এরিয়াটা ফিগার আউট করতে পারবো। সো তোমরা 2 মিনিট টাইম নাও, টাইম নিয়ে অ্যান্সারটা দাও। অপশনের মধ্যে আমি আমি এখানে দেখতে পাচ্ছি একটা মাইনাস দাগ দেয়া, ওই মাইনাস দাগটা আসলে পাই হবে, বুঝছো? পাই, মাইনাস দাগটা আসলে পাই হবে। আমি জানি না এটা কি কারণে হয়েছে, মানে মেবি কোনো ফন্ট টন্ট ভেঙে গেছে বা সামহাও কিছু একটা হয়েছে, বাট ওই মাইনাস দাগ যেগুলো দাও সেগুলো হচ্ছে পাই। এটা অ্যাজিউম করে নিয়ে তোমরা অ্যান্সারটা দাও। আচ্ছা, অলরেডি অনেকে অ্যান্সার দিয়ে ফেলছো, আমি তাহলে বাকিদেরকে একটু হেল্প করি, যারা এখনো অ্যান্সার দেওয়ার মতো জায়গায় পৌঁছাও নাই। দেখো, এটা যদি সেন্টার হয়, এই টোটালটুকু হচ্ছে ডায়ামিটার ডি, আর এটা যদি ডি হয়, তাহলে এখান থেকে আমরা হচ্ছে বের করে ফেলতে পারবো আর কত, রেডিয়াস।
রেডিয়াস হচ্ছে ডি এর অর্ধেক, ডায়ামিটারটা হচ্ছে 1/পাই, তাহলে রেডিয়াসটা হবে 1/2 পাই। এরিয়া অফ দ্য সেমি সার্কেল পাই আর স্কোয়ার, ফুল সার্কেলের জন্য হাফ করে দিলাম সেমি সার্কেল। তাহলে আমরা হচ্ছে পাই/2 তো লিখবই, 1/r, সরি আর স্কোয়ার, তার মানে 1/2 পাই হোল স্কোয়ার, পাই নিচে হচ্ছে 2 × 4 পাই স্কোয়ার, ক্যান্সেল করে দাও, পাই 1/8 পাই। তার মানে আমাদের এখানে যে অপশনগুলো ছিল অপশন সি, অপশন সি যারা দিয়েছো তাদের অ্যান্সারটা কারেক্ট। যারা এখনো অ্যান্সার দাও নাই ঝটপট হচ্ছে অ্যান্সারটা দিয়ে দাও, তারপর হচ্ছে আমরা পোলটা অফ করে দিই। এখন অবশ্য দিয়ে লাভ নাই, 1/8 পাই জানোই। সো লেটস এন্ড দ্য পোল হিয়ার। এই দেখো তোমরা বেশিরভাগ হচ্ছে কারেক্ট অ্যান্সারটাই দিছো, কারণ জাস্ট একটা সার্কেলের এরিয়া বের করা তো এটা কোনো ব্যাপারই না, ঠান্ডা মাথায় চিন্তা করলেই বের হয়ে যায়। ওকে, আমরা হচ্ছে পোলটা ক্লোজ করলাম, এটা রেজাল্ট ছিল 1/8 পাই, সি অ্যান্সার। আচ্ছা, নেক্সট আমরা যে প্রবলেমটাতে যাব সেটা দেখো। নেক্সট টপিকটা হচ্ছে কনজারভেশন অফ এনার্জি। এখানে আসলে আমরা কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি বুঝাচ্ছি, পটেনশিয়াল এনার্জি অ্যান্ড কাইনেটিক এনার্জি। এটা একটু সবাই ভালো করে দেখো। এই এক্সাম্পলটা তোমরা অলরেডি অনেক সময় দেখছো, 9-10-এও ছিল। মনে করো হচ্ছে যে আমরা উপর থেকে কিছু একটা ফেলে দিলাম, হ্যাঁ, উপর থেকে কোনো একটা অবজেক্ট ফেলে দিলাম, ওর ইনিশিয়াল ভেলোসিটি ধরো 0 ছিল। সো উপর থেকে যখন আমরা ফেলে দিলাম, হাইটটা কতটুকু এটা হচ্ছে আমরা আগে একটু চিন্তা করি। ধরে নিই হাইট হচ্ছে এইচ। যখন ও এই পজিশনে, ওর ইনিশিয়াল ভেলোসিটি 0 মিটারস পার সেকেন্ড, the entire energy or the entire mechanical energy is made up of only potential energy. So total energy is mgh. Potential energy is also mgh, but the kinetic energy is still 0. Now let's assume it comes down x distance. Now the object is here, it has some sort of velocity v. Total energy is still mgh because it has lost some potential energy, mgh minus x. The amount of potential energy lost is exactly the kinetic energy gained. So ek is mgx. Just before touching the ground, just exactly the moment before touching the ground, all the potential energy is converted into kinetic energy. So the total mechanical energy is still mgh, potential energy here is 0, and kinetic energy is mgh. এইটুকু আমরা সবাই জানি, এইটুকু আমরা হচ্ছে অলরেডি এর আগেও দেখে আসছি। সো আমি এটাকে হচ্ছে একটু ছোট করে এক সাইডে সরাই রাখি। প্রশ্নে অনেক সময় কি দেয়, প্রশ্নে এরকম ভাবে একটা অবজেক্টকে ফেলে দেওয়ার সময় এরকম ভাবে বলে যে find where the potential energy is 2/3 of the kinetic energy. এটা হচ্ছে বের করতে বলে। এরকম এই এই রেশিওটা ভ্যারি করতে পারে, 2/3 বলতে পারে, 3/5 বলতে পারে, হাফ বলতে পারে, টুয়াইস বলতে পারে, থ্রাইস বলতে পারে, যেটাই বলুক আমরা কিভাবে করব। সো আমরা এখন চিন্তা করব যে লেটস অ্যাজিউম দিস হ্যাপেন্স আফটার দ্য অবজেক্ট হ্যাজ ট্রাভেলড এ ডিস্টেন্স অফ এক্স। এই যে আমি যেরকম দেখাইছি এখানে, সো এক্স ডিস্টেন্স হচ্ছে ও নিচে নেমে আসছে, তার মানে এখন পটেনশিয়াল এনার্জি এইটা, কাইনেটিক এনার্জি এইটা, এখান থেকে আমরা স্টার্ট করব। সো প্রশ্নে বলা ফাইন্ড ওয়্যার দ্য পটেনশিয়াল এনার্জি ইজ 2/3
of the kinetic energy, 2/3 of the kinetic energy. That means kinetic energy যদি ek হয়, ek into 2/3, ek times 2/3 equals the potential energy, ep. তাহলে আমরা এখন ek আর ep এর ভ্যালু বসাই। ek কত ছিল? ek হচ্ছে mgx, আর ep কত? mgh minus x, কারণ x হাইট থেকে নেমে গেলে mgx পরিমাণ তো পটেনশিয়াল এনার্জি কমেই যায়। সো পটেনশিয়াল এনার্জি ইজ 2/3 অফ দ্য কাইনেটিক এনার্জি। তাহলে আমরা এখন এখান থেকে দুই পাশে mg ক্যান্সেল করে দিতে পারি। mg ক্যান্সেল করে দিলে আমরা লিখতে পারি thrice h minus thrice x equals twice x। তার মানে x equals, সাইড চেঞ্জ করো, 3h by 5, 3h by 5। এইটা তো হচ্ছে উপর থেকে কতটুকু নেমে আসলো। যদি আমি জিজ্ঞেস করি যে গ্রাউন্ড থেকে কত উপরে, তখন কি বলবা? গ্রাউন্ড থেকে কত উপরে এটা যদি জানতে চাই, তাহলে এটা সিম্পলি h মাইনাস এক্স। তাহলে h মাইনাস এক্স কত? 3h by 5, twice h by 5 from the ground or twice h by 5 above the ground। আর যদি thrice h by 5 অ্যান্সারে লিখতে চাই, তাহলে বলতে হবে ফ্রম দ্য রিলিজিং পয়েন্ট, যেখান থেকে ছেড়ে দিছি ওইখান থেকে হচ্ছে thrice h by 5 ডিস্টেন্সে এই ঘটনাটা ঘটবে। আচ্ছা, সাদিয়া জিজ্ঞেস করছো যে হাফ এম ভি স্কোয়ার না? হ্যাঁ, এই যে mg x যেটা লিখলাম না, এইটাই হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এম mg x এটাই হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এইখানেই অবজেক্টের ভেলোসিটি হচ্ছে v। mg x কেই আমরা এখানে হাফ এম ভি স্কোয়ার লিখব। আই গেস এখন তোমরা হচ্ছে বুঝতে পারছো এন্ড কানেক্ট করতে পারবা যখন প্রবলেমগুলো দিব এইভাবে। সো এটা তো একটা প্রবলেম গেল। আমরা এরকম অনেক ধরনের প্রবলেম হচ্ছে করতে পারি। আরেকটা জিনিস একটু বলি, আমরা এখানে একটা এক্সাম্পলে ভ্যারিয়েবল ফোর্স দিয়ে যখন কাজ করছিলাম, তখন এরকম করে এরিয়া থেকে বের করি না। ভ্যারিয়েবল ফোর্স যে সবসময় লিনিয়ার হবে তা না, নন লিনিয়ার হবে। তো এটার ইকুয়েশনটা খুব জটিল ছিল। এই যে এটা অনেক অর্ডারের একটা ফাংশন দিয়ে আমাকে লিখতে হইতো। যদি সিম্পল কোনো ফাংশন হয়, ধরো এফ হচ্ছে এক্স স্কোয়ার, তখন হচ্ছে গ্রাফটা কেমন হবে? তখন এরকম সিম্পল হবে না, জাস্ট একটা এক্সপোনেনশিয়াল গ্রাফ, প্যারাবোলিক একটা গ্রাফ। তার আন্ডারে এরিয়াও তো আমরা ইন্টিগ্রেট করেই বের করবো, তাই না? এটা তো সহজে করা যায়। সো আমরা যদি এখানে এফ ডট ডিএক্স করে সেটাকে ইন্টিগ্রেট করি 0 থেকে এক্স পর্যন্ত, তাহলে এখানে কাজটা পেয়ে যাব, ওয়ার্ক ডান। তাহলে এখানে হচ্ছে 0 থেকে এক্স পর্যন্ত আমরা এক্স স্কোয়ারকে যদি ইন্টিগ্রেট করি, সেম ডিরেকশনে যদি হয় তাহলে অ্যাঙ্গেল লাগবে না। তাহলে সেখান থেকে আমরা হচ্ছে এক্স কিউব বাই 3, এরপর আমরা আপার লিমিট আর লোয়ার লিমিট বসাই দিব, দিলে এইটাই আসবে। সো এখানে নিউমেরিক ভ্যালু থাকতে পারে, 0 আর এক্স না দিয়ে 1 2 3 4 এরকম যে কোনো কিছু থাকতে পারে, সেক্ষেত্রে আমরা বের করতে পারবো। এটা জাস্ট আমি আবার একটু পিছনে এসে বলে দিলাম যে এখানে ইকুয়েশনটা এত জটিল না হয়ে মোটামুটি সোজা কিছু হইলে তোমাকে পরীক্ষায় দিতেই পারে। আচ্ছা, কাইনেটিক আর পটেনশিয়াল এনার্জি নিয়ে একটা এক্সট্রা প্রবলেম করি আমরা। মনে করো এখন তো আমের সিজন, এখন বাজারে হচ্ছে পাকা আম পাওয়া যায়। সো ধরো তুমি আম বাগানে গেলা, আম বাগানে হচ্ছে একটা আম দেখে মনে হলো যে হ্যাঁ এই আমটাই পেরে খাইতে হবে। তো তুমি করলা কি, ওই আমটাতে ঢিল ছুঁড়ে মারলা। তো বাগানে যে মালি আছে, সে তো কেয়ারটেকার তো জানে যে আমের কালার দেখেই সে বলতে পারে যে কোন আমটা পেকে গেছে কোন আমটা পাকে নাই। তো সে তোমাকে বলতেছে যে এই আমটা এখনো পাকে নাই। এইটাকে যদি তুমি নিচ থেকে ফেলতে চাও, তাহলে অ্যাটলিস্ট 100 জুল এনার্জি দিয়ে ধাক্কা দিতে হবে, 100 জুল কাইনেটিক এনার্জি নিয়ে ধাক্কা দিতে হবে। এখন তোমার কাছে আছে একটা টেনিস বল, এই টেনিস বলটার ম্যাস হচ্ছে 100 গ্রামস। সো এইটা দিয়ে তুমি হচ্ছে ছুঁড়ে মেরে এই আমটা পারতে চাও, কিন্তু এই আমটা তো তোমার হাতের কাছে না, অনেক উপরে না। সো এই হাইটটুকু আমি বলে দিলাম, এই হাইটটুকু হচ্ছে 5 মিটার্স। সো আমি যদি এখন জিজ্ঞেস করি যে দ্য মিনিমাম মিনিমাম কাইনেটিক এনার্জি required is 100 joules to
ডিসলজ দ্য ম্যাঙ্গো। ডিসলজ মানে হচ্ছে বিচ্ছিন্ন করে ফেলা, ওইখান থেকে যেখানে আছে ওইখান থেকে ডিসপ্লেস করে ফেলা। সো মিনিমাম ইকে রিকোয়ার্ড ইজ 100 জুলস টু ডিসলজ দ্য ম্যাঙ্গো। এখানে নিচ থেকে তুমি যে ভেলোসিটিতে ছুঁড়ে মারছো সেই ভেলোসিটিটা হচ্ছে ইউ। তো আমি তোমাকে বললাম যে ফাইন্ড ইউ, ইউ বের করতে বলছি। সো কিভাবে বের করবা তুমি? তুমি একটু চিন্তা করো এখানে তোমার কি করা উচিত। তোমার হচ্ছে প্রথমত টেনিস বলটাকে আগে 5 মিটার হাইটে পাঠাইতে হবে, উপরের দিকে উঠাইতে হবে। দেন এই আমটাকে আবার 100 জুল এনার্জি দিয়ে একটা ধাক্কা দিতে হবে। সো এই যে উপরে উঠার এনার্জি অ্যান্ড ধাক্কা দেওয়ার এনার্জি, এটা তো একবারেই তোমাকে দিতে হবে, তাই না? একসাথেই দিয়ে পাঠাইতে হবে। যেমন ধরো তুমি হচ্ছে শপিং এ যাবা, তুমি এখন মার্কেটে গিয়ে একটা জিনিস কিনবা, তাহলে যাওয়ার জন্য তোমার ভাড়া খরচ করতে হবে, রিক্সা ভাড়া বা সিএনজি ভাড়া বা উবার কিছু একটা, তোমার তো টাকা দিতে হবে। তাহলে যাওয়ার জন্য একটা খরচ, আবার হচ্ছে এটা জিনিসটা কেনার জন্য আরেকটা খরচ। ওই দুইটার টাকা তো একবারে তোমার নিয়ে বের হইতে হবে। সো ওই টোটাল এনার্জিটা তুমি শুরুতেই ওকে দিয়ে দিবা। তো আমি এই দেখো এটাকে উপরের দিকে উঠানোর জন্য যতটুকু এনার্জি দরকার সেটা লিখলাম এইভাবে, mgh, পোটেনশিয়াল এনার্জি রিকোয়ার্ড টু রিচ দ্য ম্যাঙ্গো, প্লাস 100, এটা হচ্ছে ধাক্কা দেওয়ার জন্য। সেটা আমরা কিভাবে দিয়ে দিছি, একদম ইনিশিয়ালি শুরুতেই, হাফ এম ভি স্কোয়ার, সরি ইউ, আমি তো এখানে ইউ লিখছি, হাফ এম ইউ স্কোয়ার। সো এম এর ভ্যালু বসাও, এম এর ভ্যালু হচ্ছে 100 গ্রামস, তো 0.1 কেজি। আর জি তো আমি কিছু বলে দেই নেই, না বলে দিলে তুমি 9.8 বসাবা। এইচ তো তুমি নিজেই জানো 5 মিটার্স। সো এখন হচ্ছে ক্যালকুলেট করে বের করো ইউ কত আসে। কত আসছে এটা দেখো তো, আমি তো ইকুয়েশন লিখেই দিছি। ও আচ্ছা, অংশু জিজ্ঞেস করছে কেয়ারটেকার কি ইঞ্জিনিয়ার ছিল? না রে ভাই, কেয়ারটেকার ইঞ্জিনিয়ার ছিল না, কিন্তু না হইলেও বলতে পারছে কেমনে বলি। তোমরা তো হচ্ছে এই যে সামনেই আবার এই যে ফুটবল ম্যাচ ট্যাচ আছে, তোমরা তো দেখছো যে বিখ্যাত বিখ্যাত প্লেয়াররা বল যখন মারে, এই মনে করো এই যে এটা একটা বল, বলটাকে কিক করলো এদিকে, বলটা যাচ্ছে যাচ্ছে ভালো কথা সুন্দর, গোলকিপার তো হাওয়া খাচ্ছে যে এটা তো অনেক বাইরে দিয়ে যাবে, হঠাৎ করে বল ঘুরে এরকম করে গোল পোস্টের ভিতরে ঢুকে যায়, আর গোলকিপার হচ্ছে গোল খেয়ে যায়, এরকম দেখছো না? হ্যাঁ, অনেকে হচ্ছে ইউ বের করে ফেলছো 45.8, এটা আমি এখানে একটু লিখে দিই তারপরে বলতেছি মেসির গল্প। 45.8 মিটার পার সেকেন্ড। এইটা এটা কিভাবে করে, বলটা ঘুরায় কেমনে? কারণ এই বলটা যখন সে বাতাসের ভিতর দিয়ে মারে, বলে কখনো মাঝখানে কিক করে না, পেটে কিক করে না, এক সাইডে কিক করে। বলটা ঘুরতে ঘুরতে যায়, ঘুরতে ঘুরতে গেলে এইখানে হাই প্রেসার ক্রিয়েট হয়, এখানে হচ্ছে লো প্রেসার ক্রিয়েট হয়। সো বাতাসের চাপে তখন সাইডে গিয়ে এদিকে গিয়ে হচ্ছে সে তখন বলটাকে ঘুরাই ফেলতে পারে, আপনা আপনি ঘুরে যায়। এখন মেসি কি হচ্ছে এখানে টর্ক ও মোমেন্টাম, এয়ার রেজিস্ট্যান্স, তারপর হচ্ছে এটার অ্যাকচুয়াল নাম যেটা ম্যাগনাস ইফেক্ট, এগুলো চিন্তা করে বল মারে? মারে না। এগুলো চিন্তা ভাবনা করা কোচের কাজ। সে চিন্তা ভাবনা করে মেসিকে বলে আরেকটু এইখানে মারবা, আরেকটু নিচে, এইখানে জোরে দিবা, এই জায়গায় হচ্ছে জোরে পুশ করবা, এরকম। সো প্র্যাকটিস করতে করতে সে আয়ত্ত করে ফেলে। তো মালি অনেকদিন থেকে বাগানে আছে, ও জানে কোন আমকে কত জোরে ঢিল ছুড়লে পড়ে যাবে, এরকম আর কি ব্যাপার। ওকে, সো আমরা হচ্ছে এটা বের করে ফেললাম যে নিচ থেকে আমাকে অ্যাটলিস্ট কত ভেলোসিটিতে কিভাবে এটা ছুঁড়ে মারতে হবে। রায়ান বলছে যে বুয়েট পাশ করে কোচ হয়ে যাব। খুবই ভালো চিন্তা কিন্তু, কারণ আমাদের হচ্ছে ইন্টেলিজেন্ট অ্যান্ড এফিশিয়েন্ট কোচ দরকার। এই প্রশ্নটা দেখো, খুবই মজার প্রশ্ন। এটা আমরা জাস্ট ইউনিটারি মেথডে সলভ করব, আর কোনো ধরনের ঝামেলায় যাব না, কারণ কাইনেটিক এনার্জি তো, এনার্জির হিসাব ইউনিটারি মেথডে করা যায়। বলছে a bullet can exactly penetrate two pieces of wood of 5 centimeters thickness each and also can penetrate 20 centimeters of a particular wall independently। তার মানে হচ্ছে ওই উডেন প্ল্যাঙ্ক যেটা ওইটা ফুটা করার পরে ওয়াল ফুটা করছে তা কিন্তু না, ইন্ডিপেন্ডেন্টলি সেপারেটলি সে 20 সেন্টিমিটার পেনিট্রেট করতে পারে। ইফ ওয়ান অফ দ্য অ্যাবাভ woods is fixed on the wall, determine how much the bullet can penetrate inside the wall। তার মানে আমরা একটু জিনিসটাকে এঁকে নিই এখানে। ধরো এটা হচ্ছে সেই উডেন প্ল্যাঙ্ক, এটা হচ্ছে সেই উডেন প্ল্যাঙ্ক। এই উডেন প্ল্যাঙ্কটা 5 সেন্টিমিটার থিক। সো এইরকম কয়টা প্ল্যাঙ্ক সে পেনিট্রেট করতে পারে?
দুইটা প্ল্যাঙ্ক সে পেনিট্রেট করতে পারে। আমি এটাকে একটু এদিকে সরাই নিই, এই কপি করলাম, এরকম দুইটা প্ল্যাঙ্ক সে পেনিট্রেট করতে পারে। তাহলে 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার 10 সেন্টিমিটার পেনিট্রেট করতে পারে। তার মানে ইনিশিয়ালি যদি ওর কাইনেটিক এনার্জি থাকে ই কে, অর্ধেক যাওয়ার পর, তার মানে একটা একটা প্ল্যাঙ্ক পেনিট্রেট করার পর কাইনেটিক এনার্জি হাফ হয়ে যায়। ফাইনালি দুইটা পেনিট্রেট করার পর কাইনেটিক এনার্জি 0 হয়ে যায়। তার মানে ও আর যাবে না, এখানে পড়ে যাবে। এখানে পেনিট্রেট করার পরে ও পড়ে যাবে, ওর আর কাইনেটিক এনার্জি নাই। বাট ওয়ালের ব্যাপারে কি বলছে? এই ওয়ালটা কিসের তৈরি ওয়াল বলে নাই, মেবি নরম কিছুর তৈরি। কারণ এই ওয়ালে এই বুলেটটা ইন্ডিভিজুয়ালি অর সেপারেটলি এই ই কে একই পরিমাণ কাইনেটিক এনার্জি দিয়ে ঢুকতে পারে হচ্ছে 20 সেন্টিমিটার্স। 20 সেন্টিমিটার্স যাওয়ার পরে ওর এনার্জি হয়ে যায় 0। তাহলে আমরা এইখান থেকে এখন যদি এই ওয়ালটাকে নিয়ে যাই আর এই ওয়ালের সামনে একটা দাঁড়াও দাঁড়াও, একটা উডেন প্ল্যাঙ্ককে নিয়ে যাই, এখন যদি হচ্ছে গুলি করি, যে এইখানে হচ্ছে গুলি করলাম, তাহলে এখন বুলেটটা ওই ওয়ালের ভিতরে কতটুকু পেনিট্রেট করবে এটা আমি জানতে চাই। সো এই গুলি করলাম, ও ই কে কাইনেটিক এনার্জি নিয়ে এখানে ধাক্কা দিল। একটা প্ল্যাঙ্ক পার হওয়ার পরে এনার্জি কত হয়? অবশ্যই ই কে বাই 2। এখন তুমি একটু ইউনিটারি মেথডে চিন্তা করো তো, এই ওয়ালের ভিতরে কি করে সে? ওয়ালের ভিতরে ও হচ্ছে ফুল ই কে নিয়ে যেতে পারে 20 সেন্টিমিটার্স। তাহলে হচ্ছে ও হাফ ই কে নিয়ে কতটুকু যেতে পারবে? অবশ্যই 10 সেন্টিমিটার্স যেতে পারবে। তার মানে হচ্ছে এর ভিতরে 10 সেন্টিমিটার্স গিয়ে 10 সেন্টিমিটার্স গিয়ে ওর কাইনেটিক এনার্জি হয়ে যাবে 0। সো অ্যান্সারটা হচ্ছে 10 সেন্টিমিটার্স। এখন তোমরা জিজ্ঞেস করবা যে পরীক্ষায় কি আমরা ইউনিটারি মেথডে অ্যান্সার দিতে পারবো? হ্যাঁ পারবা। সো 10 সেন্টিমিটার্স হচ্ছে অ্যান্সার। আর তোমরা কেউ কেউ জিজ্ঞেস করতেছো যে ইকে বাই হাফ কোত্থেকে পাইলাম? এই যে তাসফিয়া জিজ্ঞেস করছো, আরো কয়েকজন জিজ্ঞেস করছো যে ইকে বাই হাফ কোত্থেকে পাইলাম। দেখো প্রশ্নেই বলা আছে আ বুলেট ক্যান এক্স্যাক্টলি পেনিট্রেট 2 পিসেস অফ উড অফ 5 সেন্টিমিটার থিকনেস ইচ। সো ও যদি ঠিক ঠিক দুইটা প্ল্যাঙ্ক পার হওয়ার পরে 0 হয়ে যায়, তার মানে একটা প্ল্যাঙ্ক পার হইতে ওর হাফ দি এনার্জি লাগে, এই জন্য ইকে বাই 2। বুঝতে পারছো না? ওকে, এইবার আমরা হচ্ছে একটা ক্লাসিক এক্সাম্পলে যাই। এটা পোল কোশ্চেনে আমি তোমাকে জিজ্ঞেস করতে পারি, কিন্তু দরকার নাই। তুমি হচ্ছে এমনিতে এটা অ্যান্সার দাও, এ বি না সি কোনটা হবে, মানে এ বি সি ডি কোনটা হবে। আমি এরপরে ফার্দার এক্সপ্লেনেশন দিব, এটা ডিটেইলস এক্সপ্লেনেশন দিব। সি, তাই না? 1/3 সেন্টিমিটার্স। সো তোমরা যারা সি অ্যান্সার দিচ্ছ তাদের অ্যান্সারটা কারেক্ট। এখন আসো এটা কিভাবে করা যায়। এটা হচ্ছে ওই যে উডেন লগ আর বুলেটের যে ক্লাসিক এক্সাম্পলটা সেইটা। এখানে হচ্ছে আমরা এইভাবে জিনিসটাকে চিন্তা করি যে আমরা বন্দুকের থেকে যে ভেলোসিটিটা পাই, মানে বুলেটের যে ভেলোসিটিটা পাই, এটাকে আসলে অ্যাকচুয়ালি কি বলে? এটাকে বলা হচ্ছে মাজল ভেলোসিটি, যে বন্দুকের মুখ থেকে যখন বের হয় তখন ওর ভেলোসিটিটা কত। এইটা একটা উডেন লগের ভিতরে পেনিট্রেট করবে, কতটুকু করবে না করবে এটা নিয়েই হচ্ছে আমাদের যত হিসাব নিকাশ। সেটা মনে করো একটা গাছ, এটা কেটে ফেলছি আমরা, এবার এর মধ্যে কি আর করবো, গাছ তো কেটেই ফেলছি, এখন তো আর অক্সিজেন দিবে না, এই জন্য এটাতে গুলি গুলি খেলতেছি এখন। সো এইটাতে প্রথমে যখন বুলেটটা এসে হিট করলো, একদম প্রথমে ইনিশিয়াল ভেলোসিটি, এটাকে আমরা ধরলাম ভি, এইটা ফার্স্ট স্টেপে S1 পর্যন্ত গেল, তখন ওর ভেলোসিটি ডেফিনেটলি কমে যাবে। কতটুকু কমবে? আমরা ধরে নেই এখন ভেলোসিটিটা হয়ে যায় ভি বাই এন, যেখানে এন ইজ গ্রেটার দেন 1। So if n is greater than 1, definitely v by n is less than v. Then the bullet further penetrates into the log by s2 distance and the bullet comes to a halt. Velocity 0 হয়ে গেছে এখন। এই কেস থেকে আমরা কি লিখতে পারি? এই কেস থেকে আমরা লিখতে পারি ফর s1, এর জন্য s1 এর জন্য ইনিশিয়াল ভেলোসিটি কত? v, ফাইনাল হচ্ছে v বাই n। তাহলে ফাইনাল ভেলোসিটি স্কোয়ার ইকুয়ালস ইনিশিয়াল ভেলোসিটি স্কোয়ার মাইনাস টুয়াইস এ এস ওয়ান, এ বিং দ্য ডিসিলারেশন।
For S2 we can write final velocity 0 square equals initial velocity v by n square minus twice a x2. A remains the same, deceleration remains the same throughout the entire log. কেন আমরা ধরে নিচ্ছি এই উডটা হচ্ছে ইউনিফর্ম, ইউনিফর্ম না হইলে আমরা দুই জায়গায় সেম এ ইউজ করতে পারতাম না। Solving these two simultaneously, we get S2 equals S1 divided by n square minus 1. S2 equals S1 divided by n square minus 1. এটা হচ্ছে শর্টকাট। তাহলে আবার একটু ফিরে আসি, n জিনিসটা কি? n হচ্ছে এই S1 এর দিকে তাকাও, S1 এর ইনিশিয়াল ভেলোসিটি ডিভাইডেড বাই ফাইনাল ভেলোসিটি, এইটাই হচ্ছে n। তাহলে তোমাকে যদি আমি একটু বলে দিতাম যে ধরো ফর এক্সাম্পল আমরা বলে দিলাম এইটা হচ্ছে 200 মিটারস পার সেকেন্ড, আর এই ভি বাই এন হচ্ছে ধরো 75 মিটারস পার সেকেন্ড, এন কত? তাহলে তুমি বলতা যে এস ওয়ান এর জন্য ইনিশিয়াল ভেলোসিটি 200 আর ফাইনাল ভেলোসিটি হচ্ছে 75। দ্যাট মিনস কত আসে 200 বাই 75, একটু হিসাব করে দেখি, এটা আসে হচ্ছে তোমার 2.66 বা 8/3, আমি 2.67 লিখবো আর কি রাউন্ড আপ করে, 2.67, এটাই এন এর ভ্যালু। তাহলে এবার আমাদের প্রবলেমে আসি। আমাদের প্রবলেমটাতে বলছে বুলেট এন্টার্স এ ওয়াল বাই 1 সেন্টিমিটার, তার মানে S1 হচ্ছে 1 সেন্টিমিটার, S1টা হচ্ছে 1 সেন্টিমিটার, অ্যান্ড লুজেস হাফ ইটস ভেলোসিটি। লুজেস হাফ ইটস ভেলোসিটি মানে কি? আদার হাফ এখন রিমেইনিং, তার মানে হচ্ছে ইনিশিয়াল যা ছিল সেটা যদি এই যে এখানে যদি আমরা এন বের করার চেষ্টা করি, এন ইনিশিয়াল যদি ভি হয় 1 সেন্টিমিটার যাওয়ার পরে ভি বাই হাফ হয়ে গেছে, তাহলে এন এর ভ্যালুটা কত আসে? এন এর ভ্যালুটা আসে হচ্ছে 2। তাহলে এখানে 2 স্কোয়ার মাইনাস 1, 2 স্কোয়ার মাইনাস 1 হচ্ছে 3, সো 1/3 সেন্টিমিটার্স। এই প্রশ্নটা এই পর্যন্ত পরীক্ষায় অনেকবার আসছে, অ্যান্ড বেশিরভাগই হচ্ছে এমনভাবে দেওয়া অ্যান্সারটা হচ্ছে ওই 3 দিয়ে ভাগ করলে মিলে যায়, তার মানে হচ্ছে ভেলোসিটি সবসময় অর্ধেক হয়ে যায়, এরকম ভাবে দেওয়া। তবে এইভাবেই যে সবসময় দিবে তা কিন্তু না, তুমি তো এখন জানো কিভাবে কি করতে হয় বা কিভাবে দিতে হয়। আমি তোমাদের একটা ছোট্ট টেস্ট নেই তাহলে এখনই আমি হচ্ছে কিছু ডাটা বলে দিব, তোমরা হচ্ছে কি বলবা? তোমরা হচ্ছে এখানে এন এর ভ্যালু বলবা আমাকে, শুধু আর কিচ্ছু না, শুধু এন এর ভ্যালু বলে দিবা। তানিম, কথা আর ভিডিও যদি ম্যাচ না করে মানে হচ্ছে তোমার ইন্টারনেট কানেকশন একটু স্লো হয়ে গেছে, আর কিছু না। মুত্তাকিন বলছো এনটা কি আরেকবার বলবো? এনটাই আমি এখন ক্ল্যারিফাই করব, সবাই খুব ভালো করে দেখো, এনটাকে আমি ক্ল্যারিফাই করব। এই যে নিচে আমি ছোট্ট একটা বক্স নিছি, এই বক্সের মধ্যে শুধু এন ক্ল্যারিফাই করব। তো মনে করো এটা হচ্ছে আমাদের S1, এটা মনে করো আমাদের S1। এই S1 এর শুরুতে ধরো ভেলোসিটি আমি বলে দিলাম 100, ভেলোসিটি বলে দিলাম 100। এবার তোমাকে বলি, আফটার পেনিট্রেটিং S1 ডিস্টেন্স the velocity of the bullet reduces by 30 meters per second. বলো n কত? After penetrating S1 distance, the velocity of the bullet reduces by 30 meters per second. n কত? আচ্ছা, খেয়াল করে দেখো, আমি ভেলোসিটি রিডিউসড বাই 30 বলছি, তার মানে 30 কমে গেলে এখন কত থাকবে? এখন তাহলে থাকবে হচ্ছে 70। তাহলে 70 হলে এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু হচ্ছে এই কেসে এন ইকুয়ালস 100/70, মানে 10/7, তার মানে 1.4। আচ্ছা, এখন যদি আমি এটাকে ডিফারেন্টলি বলতাম, এই 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 প্রবলেমটাকে যদি বলি, আফটার পেনিট্রেটিং S1 ডিস্টেন্স থ্রু দ্য উড দ্য ভেলোসিটি রিডিউসেস টু 30 মিটারস পার সেকেন্ড, এখন এন কত হবে? 100 ছিল, ভেলোসিটি রিডিউসেস টু 30 মিটারস পার সেকেন্ড, এখন এন কত হবে? ইয়েস, এখন হবে 10/3, কারণ রিডিউস টু মানে হচ্ছে কমে 30 হয়েছে, রিডিউসেস টু 30 মানে হচ্ছে কমে তারপরে 30 হয়েছে, তাহলে এখন 30 আছে S1 যাওয়ার পরে। সো এন হবে হচ্ছে 3.33। তাহলে এন বের করতে পারলে S2 তো বের করতে পারতে কোনো সমস্যা নাই, S1 বসাবো ডিভাইডেড বাই n স্কোয়ার মাইনাস 1 বসাবো। এখন ক্লিয়ার?
সবাই ক্লিয়ার এখন? ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। S2 হচ্ছে ফার্দার কতটুকু পেনিট্রেট করে। আচ্ছা, এখানে হাউ ফার বলছে, তো এখানে আসলে বলা উচিত ছিল হাউ মাচ ফার্দার, মানে এর পরে আর কতটুকু যাবে, তাই না? তোমরা তো এফ এ আর ফার্দার এবং এফ ইউ আর ফার্দার এই দুইটার ডিফারেন্স জানো, তাই না? আচ্ছা, রাহিক জিজ্ঞেস করছে এই ফর্মুলাটা রিটেনে ডিরেক্টলি ইউজ করা যাবে কিনা। শিওর, রিটেনে ইউজ করা যাবে। রায়ান বলছো যে আলটিমেটলি তো এনার্জির কনসেপ্ট ইউজ করলাম। ট্রু। তানিম, এন বিষয়ে আর কি জানতে চাচ্ছ আমাকে বলো, আমি বলে দেই। এন এর ব্যাপারে মাথায় রাখবা, S1 এর শুরুতে যেই ভেলোসিটি তাকে ভাগ করব S1 এর শেষের যে ভেলোসিটি সেটা দিয়ে। রিডিউসেস বাই মানে হচ্ছে ইনিশিয়াল থেকে অতটুকু বাদ দিতে হবে, আর রিডিউসেস টু বলতে বাদ দিয়ে অতটুকু হবে। যেমন 100 ছিল, রিডিউসড বাই 40 মানে এখন 60 আছে, রিডিউসড টু 40 মানে এখন 40 আছে। আমি হচ্ছে ঈশ্বরের প্রশ্নটার অ্যান্সার দিলাম। ওকে, লেটস মুভ অন। দেখো এখানে 1 ঘন্টা হয়ে গেছে, তোমাদের কি ছোট্ট একটা ব্রেক দিব, 5 মিনিট? ওকে, ছোট্ট একটা ব্রেক দেই। তোমরা একটু চোখের রেস্ট নিয়ে নাও, চোখ বন্ধ করে নাও, একটু পানি টানি খেয়ে নাও, তারপরে আমরা 5 মিনিট পরে আবার স্টার্ট করব। আমি স্টার্টিং টাইমটা একটু বলে দিয়ে যাই। এখন হচ্ছে 3:36, আমরা 3:41-এ ফিরে আসব। আমরা বাড়ি দিয়ে কাঠের গুড়ি ভেঙে ফেলছি, এটাই ব্রেক। গুলি করতেছিলাম, ভাঙতেছিল না এই জন্য। আমি এর মাঝে ফাহাদের প্রশ্নের অ্যান্সারটা দিয়ে ফেলি, বাকিরা রেস্ট নাও। ফাহাদ বলছো যে ম্যাঙ্গো প্রবলেমটা আরেকবার ডিসকাস করা যাবে কিনা। অফকোর্স, ম্যাঙ্গো প্রবলেমে তুমি নিচ থেকে যখন ছুঁড়ে মারছো তখনই তুমি যা এনার্জি দেওয়ার দিয়ে দিছো, সেই এনার্জিটা হচ্ছে 12 m u² ছিল। সেই এনার্জি দিয়ে সে কি করছে, প্রথমে h হাইট উপরে উঠছে, mgh, তারপরে কি করছে, আমের গায়ে ধাক্কা দিছে, ইকে। সো এটা হচ্ছে ইকুয়েশনটা ছিল। আদনান জিজ্ঞেস করছো যে লাস্ট ম্যাথে কাইনেটিক এনার্জি দিয়ে কেমনে করতা। আদনান, তাইলে একটু লম্বা হয়ে যেত ব্যাপারটা। ধরো বুলেটের ম্যাস আমার হচ্ছে জানা নাই, সো আমি অ্যাজিউম করে নিব m। তাহলে ইনিশিয়াল এনার্জি ছিল 12 m v²। S1 যাওয়ার পরে এনার্জি 12 m v/n²। তাহলে আমরা এখান থেকে ডিফারেন্সটা নিব, যে হাউ মাচ কাইনেটিক এনার্জি ইজ বিং এক্সপেন্ডেড টু গেট থ্রু S1 ডিস্টেন্স। সেখান থেকে বের করব হাউ মাচ এনার্জি শুড বি এক্সপেন্ডেড টু ট্রাভেল ইউনিট ডিস্টেন্স। সেখান থেকে বের করা যাবে
how much I can travel expending all the kinetic energy. So multiple steps. So n এর রিলেশন ছাড়া ওইভাবে করা যাবে। ইনহেরেন্টলি আসলে ওই n স্কয়ারটা ওই কারণেই আসছে যে আসলে কাইনেটিক এনার্জিটা ভি এর স্কয়ারের প্রপোর্শনাল দেখে এই স্কয়ার রিলেশনটা আসছে। জুবাইর জিজ্ঞেস করছো ম্যাঙ্গো প্রবলেমে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি বলতো, ম্যাক্সিমাম বলে তো এখানে আসলে কিছু নাই, তুমি যত ইচ্ছা এনার্জি দিতে পারো, তুমি এমন জোরে আমটাকে আঘাত করতে পারো যে আমটা ওইখানেই পাল্প হয়ে নাই হয়ে যাবে। সো ম্যাক্সিমাম বলবে না, মিনিমামই বলবে। আর সবার প্রশ্ন যে আহ, 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 এই শর্টকাট ইউজ করা যাবে কিনা, যাবে। হাউ ডিড দ্য কাইনেটিক এনার্জি ইকুয়েশন অফ ম্যাঙ্গো ম্যাথ কাম? প্রাচুর্য জিজ্ঞেস, এই যে এটাই তো বললাম যে এইটুকু এনার্জি তুমি নিচ থেকে দিয়ে দিছো, এইটুকু লাগছে ওর উপরে উঠতে, আর বাকি কাইনেটিক এনার্জি দিয়ে আমকে ধাক্কা দিচ্ছে, এইটাই। সন্দীপন একটা ভালো প্রশ্ন করছো যে লাস্ট ম্যাথের অ্যান্সারে আমরা কি S1 প্লাস S2 লিখতে চাই নাকি শুধু S2 লিখতে চাই, এটা প্রশ্নের উপরে ডিপেন্ড করে। যদি প্রশ্নে হাউ মাচ ফার্দার উইল ইট ট্রাভেল বলে তাহলে হচ্ছে শুধু S2, আর যদি টোটাল ডিসপ্লেসমেন্ট চায় তাহলে S1 প্লাস S2, ওটা প্রশ্ন দেখে তুমি বুঝতে পারবা। হ্যাঁ, দীপিত যেটা বলছো যে এফটা রেজিস্টিভ ফোর্স বলতা, যতক্ষণ উডের ভিতরে আছে তখন রেজিস্টিভ ফোর্স একরকম, ডাজন্ট ম্যাটার হুইচ প্ল্যাঙ্ক, ফার্স্ট ওয়ান অর সেকেন্ড ওয়ান, আর ওয়ালের ভিতরে গেলে রেজিস্টিভ ফোর্স আরেক রকম। ওকে, আমাদের টাইম শেষ। আমরা আসলে অত্যন্ত সফলভাবে ব্রেক নিতে ব্যর্থ হয়েছি, এই জন্য আরো চলো ভাঙচুর করি। প্রবলেমে কি বলা এখানে? ও, এটা সুন্দর প্রবলেম, হ্যামার টাইম। এটা হচ্ছে একটা হ্যামার, যেন তেন হ্যামার না, এটা হচ্ছে খুবই বিখ্যাত একটা হ্যামার, যেই হ্যামারটা তোমরা চিনো। আরে আমি জিজ্ঞেস করার আগে তোমরা হচ্ছে হ্যামারের নাম সহ বলে দিছো, একবারে ঠিকুজি কুষ্টি 14 গোষ্ঠী পর্যন্ত বলে দিছো যে এটা থরের হ্যামার, এটার নাম মিওনির, এটা অ্যাসগার্ড থেকে আসছে, কে বানাইছে এটাও বলে দাও। না না, কে বানাইছে এটা কেউ লিখতে পারো নাই, আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে এই হ্যামারটা আমরা আপাতত ধরে দিচ্ছি যে এটা হচ্ছে 5 কেজি। রায়ান বলছে এই হ্যামারটা এখন আর নাই, হেলা ভেঙে ফেলছে। আর ফাতিন বলে ফেলছে যে ডোয়ার্ফরা বানাইছে, ইট্রি। ঠিক আছে, বাপরে তোমরা অনেক কিছু জানো। এই এই যেগুলো বললো এগুলো সবই মার্ভেল লোর। আর এই মার্ভেল এগুলো হচ্ছে কপি করছে নর্স মিথোলজি থেকে। নর্স মিথোলজিতে এই হ্যামারটার অনেক সুন্দর একটা কাহিনী আছে। হ্যামারের হ্যান্ডেলটা আসলে আরো অনেক বড় ছিল, বাট হ্যান্ডেল পুরোটা বানানোর আগে লোকি হচ্ছে ওই ডোয়ার্ফটাকে ডিস্টার্ব করছে, পোকা যে চোখে কামড় দিছে, তো পরে আর বাকিটুক বানাইতে পারেনি। যাই হোক, এগুলো অনেক মজার মজার গল্প, আরেকদিন টাইম নিয়ে মিথোলজি নিয়ে আরাম করে গল্প করা যাবে, প্রচুর করার মতো গল্প করার মতো বিষয় আছে। আমরা এখন একটু ফিজিক্স করি। এই হ্যামারটা দিয়ে আমরা হচ্ছে ওয়ালে একটা পেরেক ঠুকবো, এই নেইল। সো এটা হচ্ছে আমাদের ওয়াল, ওয়ালটা ভার্টিক্যাল। তার মানে এই ভার্টিক্যাল ওয়ালে যদি আমরা এই পেরেকটা ঠুকতে চাই তাহলে হচ্ছে আমাকে স্ট্রাইক করতে হবে হরাইজন্টালি। তার মানে হরাইজন্টাল মুভমেন্ট যদি হয়, আমার তো উপরে নিচে আপ ডাউন করার কিছু নাই, হাইট চেঞ্জ হচ্ছে না, তার মানে গ্র্যাভিটি নিয়ে আমার কনসার্ন হওয়ার কিছু নাই। আমি এখন যেটা করব সেটা হচ্ছে এই হ্যামারটা দিয়ে বাড়ি মারবো। বাড়ি মারার ফলে প্রথমে হ্যামারটা হচ্ছে এই নেইলটাকে স্ট্রাইক করবে, করার পর হচ্ছে এই দুইটা মিলে আরেকটু সামনে আগায় যাবে, রেজাল্ট হিসেবে নেইলটা হচ্ছে ওয়ালের ভিতরে ঢুকে যাচ্ছে। সো ওয়ালের ভিতরে নেইলটা কতটুকু ঢুকে যাচ্ছে এটা এখানে বলা, 5 সেন্টিমিটার্স ইনটু দ্য ওয়াল, 5 সেন্টিমিটার্স। আর বলা, আর কি বলা, এই যে রেজিস্টিভ ফোর্স অফ দ্য ওয়াল, এটা হচ্ছে 100 নিউটনস। তাহলে ওয়ার্ক ডান এগেইনস্ট দ্য রেজিস্টিভ ফোর্স কত, 100 নিউটন ইন্টু
5 সেন্টিমিটার্স মানে 0.05 মিটার্স, এটা হচ্ছে ওয়ার্ক ডান। সেই ওয়ার্কটা কে করছে? হ্যামার। হ্যামার কিভাবে করছে? হ্যামারের মধ্যে কাইনেটিক এনার্জি ছিল। কিভাবে হ্যামারের মধ্যে কাইনেটিক এনার্জি ছিল? হ্যামারের হচ্ছে একটা ইনিশিয়াল ভেলোসিটি ছিল, সেটা মনে করো ভি। তাহলে হ্যামারের কাইনেটিক এনার্জিটা কতটুকু? হাফ এম ভি স্কোয়ার। এখান থেকে আমরা হচ্ছে এম 5 কেজি বসাইতে পারি, ভি আমরা জানি না, সো এখান থেকে ভি অটোমেটিক্যালি বের হয়ে আসবে। তাহলে এখান থেকে আমরা একটু ভি বের করি, দেখি কত আসে। 100 ইন্টু 0.05 মানে 5, আর এদিকে হচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 5 দিয়ে ডিভাইড করতে হবে, পুরোটাকে রুট করতে হবে। তাহলে অ্যান্সারটা আসবে এক্স্যাক্টলি √2। ভি ইকুয়ালস √2 মিটার্স পার সেকেন্ড। এটাই তোমার অ্যান্সার। এটা অলরেডি অনেকে লিখে ফেলছে মনে হচ্ছে। হ্যাঁ, √2 হবে। 2.2 কে লিখছো? 2.2 হবে না। ওকে, তাহলে √2 মিটার পার সেকেন্ড হচ্ছে হ্যামারের ইনিশিয়াল ভেলোসিটি। এই 5 সেন্টিমিটার যাওয়ার পরে হ্যামার কিন্তু থেমে গেছে, তাই না? কারণ পুরা কাইনেটিক এনার্জি সে এক্সপেন্ড করে ফেলছে, করে সে হচ্ছে এই নেইলটাকে 5 সেন্টিমিটার ভিতরে ঢুকাই দিছে। পরেরটাতে আসি, পরেরটা আরো মজার। পরেরটা হচ্ছে ভার্টিক্যাল। এখন এই হরাইজন্টাল কেস ছিল, এবার হচ্ছে ভার্টিক্যাল। মনে করো হচ্ছে এটা একটা বিশাল বড় একটা পাথর, এই পাথরটা উপর থেকে পড়তেছে। ইনিশিয়াল কন্ডিশন কি? ইনিশিয়াল কন্ডিশন অ্যাট রেস্ট। সো এখান থেকে ও কতটুকু পড়বে? ফ্রম 10 মিটার্স অ্যাবাভ। 10 মিটার্স অ্যাবাভ এখান থেকে পড়বে। কার উপরে পড়বে? এখানেও হচ্ছে নেইল, এখানে একটা নেইল আছে, এই যে এরকম। আর নিচে হচ্ছে আমার গ্রাউন্ড, এই গ্রাউন্ডের ভিতরে ঢুকে যাবে। সো ঘটনাটা কি ঘটবে আগে একটু দেখি, তারপর আমরা এখানে ডাটা মিলাবো। প্রথমে হচ্ছে এই পাথরটা এসে এই নেইলে স্ট্রাইক করবে, তারপরে ওরা দুইজন মিলে এইভাবে আরেকটু নেমে যাবে। সো আমি যদি এখন এই লেভেলগুলা ইন্ডিকেট করি যে এইটা এখান থেকে শুরু হয়েছে, নেইলটা কত দূরে ছিল? এখান থেকে নেইলটা ছিল হচ্ছে প্রশ্নে বলা ফ্রম 10 মিটার্স অ্যাবাভ, তাহলে এটা হচ্ছে 10 মিটার্স। তারপরে নেইলকে সহ আরো নিচে নেমে গেল, সেটা হচ্ছে 10 সেন্টিমিটার্স। 10 সেন্টিমিটার্স মানে কত মিটার বলো তো? 0.1 মিটার। তাহলে ওভারঅল ডিসপ্লেসমেন্ট কতটুকু? 10.1 মিটার্স। এখন আমরা হচ্ছে সলভ করতে পারি জিনিসটা। তাহলে আমরা এইভাবে বলতে পারি, এই স্টোনের ম্যাস হচ্ছে এম, এম 5 কেজি। এই স্টোনটা কতটুকু পোটেনশিয়াল এনার্জি লুজ করে? পোটেনশিয়াল এনার্জি লস্ট বাই দ্য স্টোন ইকুয়ালস এম জি ইন্টু 10.1। This energy is used to drive the nail into the ground. তার মানে এখন গ্রাউন্ড যদি রেজিস্টিভ ফোর্স অ্যাপ্লাই করে এফ, নিচে একটা সাবস্ক্রিপ্ট দিলাম আর, রেজিস্টিভ ফোর্স, আর এখানে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে গ্রাউন্ডের ভিতরে কতটুকু? 0.1 মিটার। তাহলে এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো রেজিস্টিভ ফোর্স কত। তাহলে রেজিস্টিভ ফোর্স কত আসে ক্যালকুলেট করে আমাকে জানাও। কত আসছে? 494, 494.9 কিভাবে? 4949 হওয়ার কথা। হ্যাঁ, 4949। আচ্ছা, এখানে কাহিনী আছে একটু, সেটা হচ্ছে, দাঁড়াও, কে জানি বলছো, আমি নামটা ভুলে গেলাম, চলে গেছে কমেন্টটা, যে আগে থেকে তো ভেলোসিটি থাকতে পারতো, রেস্ট তো বলা হয় নাই। কিছু না বললে আমরা ইনিশিয়াল কন্ডিশন অ্যাট রেস্ট ধরে নিব, কিছু যদি না বলে। আর যদি এখানে হচ্ছে আগে থেকে একটা কাইনেটিক এনার্জি থাকতো নিচের দিকে, তাহলে আমরা এখানে হাফ এম ভি স্কোয়ার অ্যাড করে নিতাম, এই এমজিএইচ এর সাথে এক্সট্রা হাফ এম ভি স্কোয়ার ইনিশিয়াল এনার্জি যেটা, সেটা অ্যাড করে নিতাম, অ্যাড করে নিয়ে এটা লিখতাম। সো এখন 4949 আসছে, তাহলে তখন আরেকটু বেশি আসতো হয়তো। হ্যাঁ, এটাই বলতেছি যে অ্যাট্রেস্ট বলা নাই। যদি অ্যাট্রেস্ট বলা না থাকে, কিছুই বলা না থাকলে আমরা অ্যাট্রেস্ট ধরি। আর যদি হচ্ছে ভেলোসিটি একটা থাকতো নিচের দিকে,
সেই কাইনেটিক এনার্জিটা আমরা এখানে অ্যাড করে নিতাম। আচ্ছা, তানিম যেটা চাইছো সেটা হচ্ছে যে কাইনেটিক এনার্জি প্লাস রোটেশনাল কাইনেটিক এনার্জি, তার মানে হচ্ছে লিনিয়ার প্লাস রোটেশনাল কাইনেটিক এনার্জির ম্যাথ জানতে চাচ্ছ। হ্যাঁ, সেটা আমি দেখাবো। এটা দেখো, এটা খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম। এখানে বলা হয় না অবজেক্ট অফ ম্যাস এম ইজ ফলিং ফ্রম তো না, মানে স্লাইডিং অ্যালং এন ইনক্লাইন্ড প্লেন ডি এ। Here m is 50 kilograms, dE is 6 meters. Find out the work done by the kinetic friction during the fall of the object from the inclined plane. From the inclined plane না আসলে along the inclined plane, হ্যাঁ, কারণ from বলতে বোঝাবে যে কাত হয়ে সাইড দিয়ে পড়ে গেছে। আমি এটা ঠিক করে দিচ্ছি, along the inclined plane. সো এখন একটু চিন্তা করো, এই প্রশ্নটা হচ্ছে বোর্ডের পরীক্ষায় এসেছিল। প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং। এখানে ফ্রিকশনের ভ্যালুটা বা ফ্রিকশনাল ফোর্সের ভ্যালুটা দিয়ে দিছে এফ কে ইকুয়ালস 2 নিউটনস। So the only remaining thing that you have to find out is the displacement. So what kind of displacement we are talking about? We have to find the displacement along the plane. The displacement along the plane. কেন? Because friction acts along the plane or parallel to the plane. ফ্রিকশন কিন্তু প্লেনের পারপেন্ডিকুলার বা অন্য আদার কোনো ডিরেকশনে কাজ করে না। ফ্রিকশন অলওয়েজ অ্যালং দ্য প্লেন কাজ করে। এই জন্য অ্যালং দ্য প্লেন ডিসপ্লেসমেন্টটা আমাকে বের করতে হবে। এইখানে সেটা কোনটা? এডি। সো আমাদের এডি বের করতে হবে। এডি আমরা কিভাবে বের করব? আমাদেরকে অলরেডি ডিই দেওয়া, তাহলে এডি এর সাথে ডিই এর রিলেশনটা কি? ডিই ডিভাইডেড বাই সাইন 30। তাহলে সাইন 30 তো হাফ, তাহলে ডিই ডিভাইডেড বাই হাফ, দ্যাট মিনস ডিই তো 6, এই যে এখানে দেওয়া 6 ডিভাইডেড বাই হাফ 12 মিটারস। তাহলে আমরা তো ডিসপ্লেসমেন্ট জেনেই গেলাম, কিন্তু ওয়ার্ক ডান বাই ফ্রিকশন যদি বলি, বলো তো ওয়ার্ক ডান বাই ফ্রিকশন এটা কি ওয়ার্ক ডান অ্যালং ডিসপ্লেসমেন্ট নাকি অপোজিট, মানে কি বলবো এগেইনস্ট ডিসপ্লেসমেন্ট? কোনটা? এগেইনস্ট না? তার মানে এখানে ওয়ার্কটা কি পজিটিভ নাকি নেগেটিভ? অফকোর্স নেগেটিভ। তাহলে আমাকে লিখতে হবে মাইনাস, ফোর্সটা হচ্ছে 2, ডিসপ্লেসমেন্টটা 12, সো মাইনাস 24 জুলস। সো নেগেটিভ ওয়ার্ক ডান। ওকে, সো আমরা নেগেটিভ ওয়ার্কের একটা প্রবলেম সলভ করে ফেললাম। এইটা দেখো, এটা গ্রাফ রিলেটেড একটা প্রবলেম, এবং আমরা একটু আগে যে কথা বলছিলাম ভ্যারিয়েবল ফোর্স, ওয়ার্ক ডান বাই ভ্যারিয়েবল ফোর্স, তার একটা এক্সাম্পল। এখানে ফোর্সটা কিভাবে ভ্যারি করে ওভার দ্য ডিসপ্লেসমেন্ট সেটা এখানে দেখানো আছে। তার মানে কিছুক্ষণ ফোর্সটা কনস্ট্যান্ট ছিল, তারপরে ফোর্সটা গ্র্যাজুয়ালি ডিমিনিশিং, অ্যান্ড অ্যাট সাম পয়েন্ট দ্য ফোর্স বিকামস জিরো। সো এখানে বের করতে বলছে দ্য ফলোয়িং ফোর্স ইজ অ্যাপ্লাইড টু এ স্টেশনারি অবজেক্ট। স্টেশনারি তার মানে ইনিশিয়াল কন্ডিশন কি? জিরো ছিল। স্টেশনারি অবজেক্ট লোকেটেড অ্যাট দ্য অরিজিন। ডিটারমাইন ইটস ফাইনাল ভেলোসিটি অ্যাট পজিশন এক্স ইকুয়ালস 10 মিটার্স। ম্যাস তো দেওয়াই আছে এখানে 5 কেজি। সো আমরা এখন একটা কাজ করতে পারি, আমরা বলতে পারি ওয়ার্ক ডান ইকুয়ালস এরিয়া আন্ডার দ্য গ্রাফ। ওয়ার্ক ইকুয়ালস এরিয়া। সো এরিয়া বের করি। ফার্স্টে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার এরিয়া দেখতে পাচ্ছি, বেজ হচ্ছে 5, হাইট হচ্ছে 10, তাহলে এরিয়া হচ্ছে 50। এরিয়াটাই যেহেতু ওয়ার্ক তাই 50 জুল। পরে ট্রায়াঙ্গুলার একটা এরিয়া দেখতে পাচ্ছি, বেজ হচ্ছে 5, হাইট 10, হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, সো কত পাচ্ছি? 25 জুলস। এটা কি বুঝতে সমস্যা আছে? এটা যে 5 ইন্টু 10 আর এটা যে হাফ 5 10, so total work done equals 75 joules. আর total work done আমরা আবারও জানি, total work done equals the difference in kinetic energy, half m v square minus u square. The object being stationary in the beginning, u equals 0. So let's find out v. 75 equals half m, we need m 5 kg, 5 into v square. 75 into 2 divided by 5 root 30. So 5.48 v equals root 30
or 5.48, whichever you prefer, meters per second। হ্যাঁ, √30। ঐশী বলেছো যে 30 দিয়েছিলে, সরি √30 হবে। আগের একটা কমেন্ট আমার চোখে পড়লো। তাসপিয়া বলেছো যে আচ্ছা ভাইয়া এটা নেগেটিভ কেন, এটা তো ফ্রিকশন ফোর্সের দিকেই, মেইন ফোর্সের অপোজিট, বাট ফ্রিকশন ফোর্সের জন্য তো পজিটিভ। না 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 না, দেখো অবজেক্ট যেইভাবেই যাক, অবজেক্ট এদিকে যাক আর এদিকে যাক, ফ্রিকশন অলওয়েজ ডিসপ্লেসমেন্টের অপোজিট ডিরেকশনে কাজ করে। নিচে নামতে গেলে ফ্রিকশন কাজ করবে উপরের দিকে, আর তুমি যদি ঠেলে ঠেলে উপরে উঠাও ফ্রিকশন কাজ করবে নিজের দিকে, নিচের দিকে। ফ্রিকশন কখনো হেল্প করবে না মোশনে, অপোজ করবে। ওকে, একটু আগে হচ্ছে জানতে চেয়েছিলে তোমরা যে কাইনেটিক, সরি, লিনিয়ার কাইনেটিক এনার্জি আর রোটেশনাল কাইনেটিক এনার্জি এই সংক্রান্ত প্রবলেম করানোর জন্য এখানে অলরেডি এরকম একটা প্রবলেম আছেই। প্রবলেমের স্টেটমেন্টটা আগে দেখো। টু বডিজ, আ রিং অ্যান্ড এ সলিড স্ফিয়ার, রোল ডাউন দ্য সেম ইনক্লাইন প্লেন উইদাউট স্লিপিং। মানে কি? স্লিপিং মানে হচ্ছে ও পিছলে পড়ে যাবে, সরসর করে পিছলে পড়ে যাবে, স্লাইড করে। উইদাউট স্লিপিং মানে ও গড়াইতে গড়াইতে পড়বে, তার মানে রোল করতে করতে পড়বে। এই জন্য হচ্ছে রোল ডাউন কথাটাও বলা, উইদাউট স্লিপিংও বলা। The radii of the bodies are respectively 1 meter and 3 meters, and the masses of the bodies are respectively 1 kilogram and 10 kilograms. Which of the bodies reaches the ground at first? Which of the bodies reaches the ground first? So এটা কিভাবে বুঝবো আমরা? যার লিনিয়ার ভেলোসিটি বেশি হবে ও আগে যাবে, ও রেসে জিতবে। সো তুমি যদি এরকম একটা ইনক্লাইন প্লেনের উপরে দুইটা অবজেক্ট রোল করে দিয়ে রেস করো, ছোটবেলায় করছো না এরকম গাড়ি টাড়ি দিয়ে খেলনা টেলনা, যে এই কারটা জিতে দেখি। সো ওইরকম ভাবে হচ্ছে আমরা এই দুইটা জিনিসের একটা রেস করতেছি। সো কে আগে জিতবে, যার ভেলোসিটি বেশি হবে সে জিতবে। সো এইটা আমরা কিভাবে বুঝবো এখন? ধরো আমি এই স্ফিয়ারটার কথা চিন্তা করতেছি। এই স্ফিয়ারটা যখন একটু সামনে আসবে তখন ওর কি থাকবে? The sphere will have a linear velocity along the plane v, and also as it rolls down it will develop a রোটেশনাল কাইনেটিক এনার্জি। দ্যাট মিনস ওর হচ্ছে একটা ওমেগা থাকবে, রোটেশনাল ভেলোসিটি থাকবে। সো নামতে নামতে মনে করো এটা হচ্ছে একটা একটা ভেলোসিটি, হ্যাঁ এটা হচ্ছে একটা ভেলোসিটি। নামতে নামতে ও যখন একেবারে নিচে এসে পৌঁছাইলো, জাস্ট গ্রাউন্ড টাচ করবে করবে অবস্থা, আমার এগুলো একটু সরাই ফেলতে হবে নাহলে দেখা যাবে না। জাস্ট গ্রাউন্ড টাচ করবে করবে অবস্থা, এই যে প্রায় গ্রাউন্ডের কাছাকাছি পৌঁছায় গেল। ধরো ওই মোমেন্টে আমরা বললাম যে ওর ভেলোসিটি হচ্ছে ভি। একদম ইনিশিয়ালি জিরো ছিল, সেখান থেকে নামতে 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 একদম মাটিতে পৌঁছানোর আগে ওর ভেলোসিটি হয়ে গেল ভি। তো চলো আমরা ভিটা বের করে ফেলি, দেখি কত আসে। ভি বের করার জন্য আমরা এইভাবে অ্যাপ্রোচ নিতে পারি। শুরুতে ও কই ছিল? এইচ হাইটে ছিল। সো এইচ হাইটে যখন থাকে তখন তার হচ্ছে একটা পটেনশিয়াল এনার্জি থাকে, তাই না? সো নামতে নামতে ওই পটেনশিয়াল এনার্জিটাই হচ্ছে কিসে পরিণত হবে? কাইনেটিক এনার্জিতে পরিণত হবে। সো ওর ইনিশিয়াল রিজার্ভ অফ এনার্জি স্ফিয়ারের জন্য, আমি স্ফিয়ারের জন্য এই পার্পল, পার্পল তো না, নেভি ব্লু কালারটা ইউজ করতেছি। তাহলে এই স্ফিয়ারের জন্য আমার ইনিশিয়াল রিজার্ভড এনার্জি ছিল এম জি এইচ। এই এনার্জি দিয়ে ও কি করলো? গড়াইতে গড়াইতে মাটিতে চলে গেল। সো যখন মাটিতে চলে গেল ওই মোমেন্টে ওর ভেলোসিটি যদি হয় ভি, তাহলে লিনিয়ার কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার, rotational kinetic energy half I omega square. For a solid sphere, the moment of inertia is, let me write this down, 2 by 5 mr squared into omega square. ওমেগা কত? ওমেগা তো এটা আগেই ছিল এখানে, এই ওমেগা স্কোয়ার্ড। আমরা আইটাকে হচ্ছে এইভাবে লিখছি 2 by 5 mr squared। এটা তোমরা নিউটনিয়ান মেকানিক্সে দেখে আসছো আই গেস। সো ওমেগাকে আমরা কি লিখবো? ভি, ওমেগাকে লিখবো ভি বাই আর। সো ওমেগা স্কোয়ার হচ্ছে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার। আর স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে। সো এইখান থেকে আমি যদি এম জি এইচ ইকুয়ালস, একটা কাজ করি, আমি ইচ্ছা করে এই 2/5 এম আর স্কোয়ারটাকে, মানে এই 2/5টাকে আমি লাল কালিতে লিখতেছি, জাস্ট আলাদা করে নোটিস করার জন্য।
সো আমি যখন mgh ইকুয়ালস হাফ mv স্কোয়ার কমন নিব, তখন কি আসে? 1 প্লাস 2/5। এই সেই 2/5 যেটা হচ্ছে ওই মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা থেকে এখানে আসছে। এটা আমি ইচ্ছা করে লাল কালিতে লিখতেছি জাস্ট আলাদা করে নোটিস করার জন্য। এইখান থেকে তুমি একটা কাজ করতে পারবা। তুমি এখান থেকে হচ্ছে এম দুই পাশে ক্যান্সেল করে দাও, তাহলে হচ্ছে ভি স্কোয়ার বের করে ফেলতে পারবা। তাহলে ভি স্কোয়ার যদি আমরা বের করে ফেলি, ভি স্কোয়ার ইকুয়ালস কত আসবে? ভি স্কোয়ার ইকুয়ালস হচ্ছে জি এইচ ইন্টু 10, সরি, জি এইচ ইন্টু 10/7 এটা আসছে। অ্যান্ড সারপ্রাইজিংলি সমস্ত এম এবং আর ক্যান্সেল আউট হয়ে গেছে। তার মানে প্রশ্নে যে ইনফরমেশনগুলো দেওয়া ছিল, ম্যাস, রেডিয়াস, ওগুলো দরকার ছিল না, ওগুলো হচ্ছে লাগবে না ভেলোসিটি বের করার জন্য। তাহলে আমরা জি এইচ ইন্টু 10/7 দিয়ে স্ফিয়ারের জন্য ভেলোসিটি বের করে ফেলতে পারি। সেম ওয়েতে আমি যদি তোমাকে বলি যে রিংটার জন্য কি করব আমরা, রিং এর জন্য হচ্ছে হ্যাঁ ধরো, রিং এর জন্য আমি হচ্ছে একটু শর্টকাটে লিখতে পারি। ধরো রিং, রিং এর জন্য এম আর, জি এইচ ইকুয়ালস হাফ এম আর ভি আর স্কোয়ার, আর দিয়ে রিং বুঝাচ্ছি হাফ আই ওমেগা স্কোয়ার। এটাকেও তুমি সেম ওয়েতে এক্সপ্যান্ড করো। এটাকে সেম ওয়েতে এক্সপ্যান্ড করলে কি পাবা জানো? এখানে হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়ার জায়গায় হাফ এম আর স্কোয়ার না, এখানে হচ্ছে এম আর স্কোয়ার। রিং এরটা অনেকে বলতেছো যে রিং এরটা হাফ এম আর স্কোয়ার কিনা, না, ডিস্কেরটা হচ্ছে হাফ এম আর স্কোয়ার, রিং এরটা হচ্ছে সিম্পলি এম আর স্কোয়ার। তারপরেও আমি ইচ্ছা করে একটা 1 দিলাম জাস্ট জিনিসটা বোঝানোর জন্য, এম আর স্কোয়ার। এটাকে হচ্ছে আমরা ভেঙে ফেললাম। এখন তুমি যদি হচ্ছে এখানে এম জি এইচ, এম এম এর সবগুলোর নিচে এই আছে কি বলে সাবস্ক্রিপ্ট আর আছে, সবগুলোর নিচেই সাবস্ক্রিপ্ট আর আছে, রিং। তো আমরা যখন এম জি এইচ ইকুয়ালস লিখবো, এবার যদি আমরা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার কমন নেই, তাহলে আসতেছে হচ্ছে 1 প্লাস 1। এইখান থেকে যদি আমরা হচ্ছে ভেলোসিটিটা বের করার চেষ্টা করি, তোমাদের এত লম্বা ক্যালকুলেশন করা লাগবে না, আমি জাস্ট বিস্তারিত দেখাচ্ছি, তোমরা চাইলে লাইন স্কিপ করতে পারবা, কোনো সমস্যা নাই। এখান থেকে আমরা হচ্ছে ভি যদি বের করি, সেটা আসবে হচ্ছে সিম্পলি জি এইচ। এখন তুমি একটু কম্পেয়ার করো, একটাতে স্ফিয়ারেরটায় ভেলোসিটি স্কোয়ার আসছে জি এইচ ইন্টু 10/7, রিং এরটায় ভেলোসিটি স্কোয়ার আসছে অনলি জি এইচ। তাহলে কোন ভেলোসিটিটা বেশি, স্ফিয়ারের নাকি রিং এর, কোনটা বেশি? Velocity of the sphere is greater than the velocity of the ring. তার মানে স্ফিয়ারের ভেলোসিটিটা বেশি, তাহলে স্ফিয়ারটা রেসে জিতবে। রায়ান কি বলতেছো এগুলা? 7/5 mr² কেন বলতেছো? এটা রোলিং উইথ রেসপেক্ট টু ইটস সেন্টার, সেন্টার অফ ম্যাস। এই জন্য হচ্ছে, না না, তুমি একটা জিনিস ভুল করছো। রায়ান যেটা বলতেছো সেটা হচ্ছে একটা স্ফিয়ার যদি তার ট্যানজেন্টের রেসপেক্টে ঘুরতো, তাহলে 7/5 ঠিক ছিল, সমস্যা নাই। বাট এইটা যেইভাবে ঘুরতেছে, এটা হচ্ছে ওর সেন্ট্রাল অ্যাক্সিসের রেসপেক্টে, বা ওর যে সিমেট্রি অ্যাক্সিস, ওই সিমেট্রি অ্যাক্সিসের রেসপেক্টে ঘুরতেছে। সো এখানে হচ্ছে 2/5 mr² আমাকে নিতে হবে। ওকে, আচ্ছা, এবার তোমাদের একটা ছোট্ট জিনিস বলে দেই। আমি তো এইটা করেই শেষ করতে পারতাম, আমি এইখানে লাল কালি দিয়ে এগুলা কেন আলাদা করে লিখছি, এটা আলাদা করে লেখার একটা উদ্দেশ্য আছে। সেটা হচ্ছে এই দুইটা হচ্ছে ওর কাইনেটিক এনার্জি এবং মানে লিনিয়ার কাইনেটিক এনার্জি আর রোটেশনাল কাইনেটিক এনার্জি রেশিওটা মিন করতেছে। দেখো, হাফ এম ভি স্কোয়ার কমন নিছি যে এই ওয়ানটা আসছে কাইনেটিক থেকে, আর এইটা আসছে হচ্ছে রোটেশনাল কাইনেটিক এনার্জি থেকে। তাহলে এখানে দুইটার রেশিওটা কত? 1:2/5, আর এখানে হচ্ছে 1:1। তার মানে রিং এর বেলায়
রোটেশনাল কাইনেটিক এনার্জির পোর্শনটা সিগনিফিকেন্টলি বেশি, এই জন্য এটাতে লিনিয়ার কাইনেটিক এনার্জির পোর্শন বেশি থাকায় ও সামনে হচ্ছে বেশি ভেলোসিটিতে আগায় যাবে, এই ইনসাইটটা দেওয়ার জন্য। ওকে, সাব্বির হচ্ছে কুয়ার ম্যাথ করার জন্য বলতেছো, করব। আমি একটু স্প্রিংটা নিয়ে আরেকটু ফার্দার আলোচনা করতে চাই। আমরা তো জানি যে একটা স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট যদি কে হয়, তাকে এক্স পরিমাণ যদি আমি এক্সপ্যান্ড করতে চাই, তাতে হচ্ছে এফ ইকুয়ালস কে এক্স, এতটুকু কাজ আমাকে করতে হয়, তাই না? যদি মোর দেন ওয়ান স্প্রিংস থাকে, তখন আমরা কি করি? একটু ভালো করে দেখে নাও এই অংশটা। আমি যদি একটা স্প্রিং এর সাথে আরেকটা স্প্রিং সিরিজে কানেক্ট করি, তার মানে ওয়ান আফটার অ্যানাদার, এটার স্প্রিং কনস্ট্যান্ট কে ওয়ান, এটার কে টু, তাহলে সিরিজ ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট। সিরিজ ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট মানে হচ্ছে ইফ আই ইউজ অনলি ওয়ান স্প্রিং ইনস্টেড অফ অল দ্য স্প্রিংস ইন সিরিজ, দ্যাটস দ্য ইকুইভ্যালেন্ট সিস্টেম। সো ওই স্প্রিং কনস্ট্যান্টটা হবে হচ্ছে কে এস সিরিজ, ওয়ান বাই কে ওয়ান প্লাস ওয়ান বাই কে টু হোল ইনভার্স, জাস্ট লাইক ক্যাপাসিটার্স। মানে ইলেকট্রিক্যাল সিস্টেমে ক্যাপাসিটর আসলে যে রোলটা প্লে করে, মেকানিক্যাল সিস্টেমে স্প্রিং বেসিক্যালি তাই। যদি আমরা প্যারালাল চিন্তা করি, স্প্রিং উপরেরটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট কে ওয়ান, নিচেরটা স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কে টু, প্যারালালি কানেক্টেড। সো প্যারালাল ইকুইভ্যালেন্ট সিস্টেম, কেপি ইকুয়ালস সিম্পলি কে ওয়ান প্লাস কে টু, আর কিচ্ছু না। এগুলো তো হচ্ছে স্প্রিং আমরা অ্যাড করলাম একটা আরেকটার সাথে। আমরা যদি স্প্রিং কেটে ফেলি তখন কি হবে? দেখো, আমি এখানে দুইটা এক্সাম্পল দিব। একটা হচ্ছে স্প্রিংটাকে আমরা ইকুয়ালি ডিভাইড করব, ইকুয়ালি কয়েকটা পোর্শনে ডিভাইড করব। মনে করো স্প্রিংটাকে আমরা এইভাবে কাটলাম, 1:1:1। আমার এন্টায়ার স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট ছিল কে। এখন কয়টা সমান সমান ভাগ হয়ে গেল? 3 ইকুয়াল পার্টস। তাহলে প্রত্যেকটার জন্য স্প্রিং কনস্ট্যান্ট হবে 3 টাইমস দ্য অরিজিনাল স্প্রিং, 3k 3k 3k। যদি আমরা ইকুয়াল 4 পার্টস করতাম, তাহলে হচ্ছে 4k 4k করে হইতো। যদি ইকুয়াল 2 পার্টস করতাম, তাহলে 2k 2k করে হইতো। 3 করছি বলে 3। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে, হোয়াট ইফ উই ডিভাইড দ্য স্প্রিং ইন ডিফারেন্ট রেশিও আদার দেন 1:1। তার মানে এখানে আমি কাটছি ধরো 1:2:3 এরকম একটা রেশিওতে। এখন কি হবে? টোটাল স্প্রিংটার স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কে। তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো যে একটা স্প্রিংকে কেটে ছোট করে ফেললে ছোট স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট আরো বেশি হয়, আর স্প্রিং এর মাথায় স্প্রিং জুড়ে লম্বা করে ফেললে স্প্রিং কনস্ট্যান্ট আরো কমে যায়। সো এই 1:2:3 যে রেশিওতে কাটা, প্রত্যেকটা স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট অরিজিনাল স্প্রিং থেকে বেশি হবে। বাট কত হবে? এটা একটা রুল অফ, মানে রুল অফ থাম্ব না বলা ঠিক না, শর্টকাট আছে আর কি। শর্টকাটটা হচ্ছে সবগুলা রেশিও যোগ করো, সামেশন নাও, 1 2 3 6 হবে। এবার নিজের রেশিও দিয়ে ডিভাইড করো, 1 দিয়ে ডিভাইড করো তাহলে 6k, এখানে 6k হচ্ছে 2 দিয়ে ডিভাইড করো তাহলে 3k, এখানে 6k 3 দিয়ে ডিভাইড করো তাহলে 2k। তাহলে রেসপেক্টিভলি দ্য স্প্রিং কনস্ট্যান্টস আর 6k 3k and 2k। এই জিনিসগুলো বুঝতে পারছো কিনা বলো? দৃষ্টি বলছো সি, তুমি কি স্প্যানিশ বলার চেষ্টা করতেছো? যে ও সেদিনকে তুমি সি বলতেছিলা স্পেশাল ক্লাসে, আমার মনে নেই। রাইয়ান বলছো যে বুঝো নাই, লাস্টের টুক বুঝলাম না। তানিম জিজ্ঞেস করছো। আচ্ছা, তোমাদের জন্য আমি এটা আরেকভাবে বলি। দেখো তো এইখানে কয়টা পোর্শন বানানো সম্ভব ছিল? যদি সবচেয়ে ছোটটা 1 হয়, তাহলে এখানে 1, এখানে আরো 2টা 1, এখানে আরো 3টা 1, তাহলে টোটাল 6টা 1 বানানো পসিবল ছিল। 6 ভাগ করলে প্রত্যেকটা কত হইতো? 6k।
তাই না? এটা তো মানতেছো, 6 ভাগ করলে প্রত্যেকটা 6k হইতো। তাহলে এরকম 6k দুইটাকে যদি সিরিজ করে দিয়ে এই 2 বানাও, তাহলে দেখো সিরিজ করলে কি হয়, 1/k প্লাস 1/k হোল ইনভার্স। তাহলে 1/6 প্লাস 1/6 হোল ইনভার্স কত হয়ে যাবে? 6/2 মানে 3। আর এখানে তিনটা 1কে যদি সিরিজ করো তাহলে তো 3 লেংথ হবে, তাই না? প্রত্যেকটা 6k করেছিল, 6k সিরিজ করো, 6/3 আসবে। এখন কি বুঝতে পারছো? রায়ান বলছো যে হ্যাঁ বুঝতে পারছো, ভেরি গুড। রাহিক হচ্ছে খুবই ফান্ডামেন্টাল একটা কোশ্চেন করে ফেলছে যে স্প্রিং কাটলে স্প্রিং কনস্ট্যান্ট বেড়ে যায় কেন, আর স্প্রিং অ্যাড করলে স্প্রিং কনস্ট্যান্ট কমে যায় কেন? ইট হ্যাজ টু ডু উইথ দ্য ডেফিনিশন অফ স্প্রিং কনস্ট্যান্ট। The definition of spring constant as we know it is the amount of force you apply to expand a spring by 1 meter. That means 100 centimeters. So for example, let's assume there are 100 turns in this spring, 100 turns in the spring. So if you expand the spring by 100 centimeters, each and every turn expands by 1 centimeter. So let's cut up the spring into equally, two equal parts. So now if you want to find out the spring constant, you have to expand it by exactly 100 centimeters. But this time there are only 50 turns because the spring is cut into half. So each turn has to expand by 2 centimeters, double the amount than the previous one. So that's why you need double the force. That means the spring constant has effectively doubled. কাহিনীটা বুঝতে পারছো না? যে প্রথমে আমরা যে স্প্রিংটা বানাচ্ছিলাম সেই স্প্রিংটাকে 100 সেন্টিমিটার এক্সপ্যান্ড করলে প্রতিটা টার্ন যতটুকু এক্সপ্যান্ড হয়, স্প্রিং অর্ধেক করে কেটে ফেললে প্রত্যেকটা টার্নকে আগের তুলনায় ডাবল এক্সপ্যান্ড করতে হচ্ছে, কারণ ডেফিনিশনেই আছে 1 মিটার এক্সপ্যান্ড করতে হবে। সো ডাবল ফোর্স তো লাগবেই, এই জন্য স্প্রিং কনস্ট্যান্ট বাড়ে। ভেরি গুড রাহিক, বলছো বুঝতে পারছো, এক্সিলেন্ট। ওকে, তাহলে স্প্রিং একটা নিউমেরিক্যাল প্রবলেম সলভ করি আমরা। আ স্প্রিং নিডস 30 নিউটনস অফ ফোর্স টু এক্সপ্যান্ড ইট বাই 10 সেন্টিমিটার্স। সো এখান থেকে আমরা স্প্রিং কনস্ট্যান্ট বের করে ফেলতে পারি। স্প্রিং কনস্ট্যান্টের ফর্মুলা তো আমরা জানি, এফ ইকুয়ালস কে এক্স, কে ইকুয়ালস সরি কে ইকুয়ালস এফ বাই এক্স। এফ 30 নিউটনস, এক্স 10 সেন্টিমিটার্স, তার মানে 300 newtons per meter. What is the work done to expand it by 8 centimeters? তাহলে work W equals half kx square. We already know k equals 300. X is 8 centimeters this time. That means 0.08 meters squared. তাহলে কত আসবে? হাফ ইন্টু 300 ইন্টু 0.08 স্কোয়ার্ড, তার মানে হচ্ছে 0.96, 0.96 জুলস। ওকে, এটা তোমরা অলরেডি পারো, লিখেও ফেলছো। এইটা মজার প্রশ্ন, দেখো। An object of 5 kg falls on a spring from 2 meters above. What will be the compression of that spring? তাহলে এখানে আগে কম্পোজিশনটা দেখি। এটা মনে করো হচ্ছে আমাদের উপরের অবজেক্টটা, উপর থেকে পড়তেছে। সো এটা নিচের দিকে পড়তে পড়তে ওর ভেলোসিটি বাড়তে থাকে। এটা মনে করো হচ্ছে একটা স্মাইলি ফেস, স্মাইলি হয় নাই, ডেঞ্জারাস হয়ে গেছে, অবশ্যই একটু রাগায় দেই। এখনো রেগে আছে কিনা বোঝা যাচ্ছে না, কারণ ভ্রু নাই। দেখো ভ্রু এরকম দিলে করে মনে হবে রেগে আছে, আর ভ্রু এরকম করে দিলে মনে হবে ভয় পাচ্ছে, তাই না? একই জিনিস। সো নিচের দিকে যেহেতু পড়ে যাচ্ছে, আমরা ওকে একটু খেপায় দিই। সো এটা এখন 5 কেজি, এটা নিচের দিকে পড়বে 5 কেজি। এটা নিচের দিকে পড়বে, পড়বি তো পর একেবারে একটা স্প্রিং এর উপরে, এই যে স্প্রিং। এই স্প্রিংটার উপরে পড়লে স্প্রিংকে কতটুকু কম্প্রেস করবে এটা হচ্ছে আমরা জানতে চাই। সো ইনিশিয়াল কন্ডিশনটা আমরা বুঝলাম, এখন আমরা হচ্ছে এর পরে কি ঘটে একটু দেখি। এইটা এই স্প্রিং এর গায়ে এসে পড়বে,
গায়ে এসে পড়লে স্প্রিংটা কি হবে, এরকম কম্প্রেস হয়ে যাবে, এরকম কম্প্রেস হয়ে যাবে, এটাও কিন্তু স্প্রিং এর সাথে সাথে নিচে নেমে আসবে। সো কতটুকু কম্প্রেস হলো এটা আমরা জানতে চাই। সো এখন আমার যেটা করা লাগবে, লেভেলগুলো একটু ইন্ডিকেট করে দেওয়া লাগবে। ফার্স্টে ধরো এটা ইনিশিয়াল লেভেল ছিল, স্প্রিং পর্যন্ত আসতে তাকে 2 মিটার নামতে হয়, তারপরে স্প্রিং সহ আরো একটু নামছে। সো এইটুকু হচ্ছে আমাদের ইনিশিয়াল 2 মিটার, এইটুকু হচ্ছে ইনিশিয়াল 2 মিটার। তারপরে আরো যতটুকু নামলো আমরা তো জানি না, নাম দিলাম এক্স। এইবার দেখি, তাহলে ওকে টোটাল নামতে হয় 2 + x মিটার্স। তাহলে ওর পোটেনশিয়াল এনার্জি লস্ট সেটা কতটুকু, mg 2 + x, mg 2 + x। এই পোটেনশিয়াল এনার্জি দিয়েও কি করছে, স্প্রিংটাকে কম্প্রেস করছে। স্প্রিং কম্প্রেস করতে কত এনার্জি লাগে, ফর কম্প্রেসিং দ্য স্প্রিং বাই x you need to do a work of 12k x² on the spring. So a potential energy lost equals energy stored in the spring or work done on the spring 12k x²। এখান থেকে আমরা হচ্ছে যা বের করে ফেলবো, কিন্তু এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে। সো m হচ্ছে 5, g হচ্ছে 9.8 ইন্টু 2 + x ইকুয়ালস হাফ কে, কে হচ্ছে 500 x²। তাহলে আমরা যদি এটাকে একটু সাজাই, আমরা পাচ্ছি 250 x² মাইনাস 5 টাইমস 9.8 x মাইনাস 98 ইকুয়ালস 0। সো এক্স এর ভ্যালু বের করি, আমি ক্যালকুলেটরের হেল্প নিচ্ছি, কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করব। 250 মাইনাস মাইনাস একটা হচ্ছে 0.73 আর একটা হচ্ছে -0.53, 0.73 একটা হচ্ছে -0.53। সো আমাদের এই অপারেশনের জন্য রিলেভেন্ট অ্যান্সার হচ্ছে পজিটিভটা, নেগেটিভটা আমাদের জন্য এখানে কোনো সিগনিফিকেন্ট অ্যান্সার মিন করে না। সো ও হচ্ছে 73 সেন্টিমিটারস কম্প্রেস হবে, দ্য স্প্রিং উইল কম্প্রেস বাই 73 সেন্টিমিটারস। ওকে, এক্স দিয়ে কি স্প্রিং এর সেন্টার অফ মাসের ডিসপ্লেসমেন্ট বোঝানো হয়? না 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 না, একদমই না। স্প্রিং এর এন্ড যেটা, স্প্রিং এর তো একটা এন্ড ফিক্সড, তাই না? তাহলে ফ্রি এন্ড যেটা, যেটা মুভ করতে পারে, ওই এন্ডটা কতটুকু নামলো বা সামনে গেল ওইটা বুঝাই এক্স দিয়ে। রাইয়ান কি হচ্ছে, কি জানি ওটার নাম, নাম ভুলে গেলাম, একাডেমি অফ অ্যাসাসিনস মনে হয়, ওইটা দেখো নাকি? আচ্ছা, সাদিয়া জিজ্ঞেস করছো রিস্টোরিং ফোর্স কি আবার হাফ কে x² হবে? হ্যাঁ হ্যাঁ, রিস্টোরিং ফোর্স না, মানে রিস্টোরিং ফোর্স তো হচ্ছে কে এক্স, আর ওই স্কোয়ার তো দেই আমরা হচ্ছে এনার্জি বের করার সময় 12k x², দুইটার মধ্যে গুলাই ফেলছে মনে হয়। ওকে, স্প্রিং এর ইকুইলিব্রিয়াম পয়েন্ট হচ্ছে শুরুতে ছিল এইটা, কিন্তু এটা দেওয়ার পরে এখন কিন্তু নতুন ইকুইলিব্রিয়াম পাবে, ওইটা আমরা এখানে আলোচনা করব না আনফরচুনেটলি। ওই ম্যাথ অ্যাটাচড থাকা অবস্থায় ইকুইলিব্রিয়াম পয়েন্ট আমরা আলোচনা করব হচ্ছে যেদিন আমরা সিম্পল হারমোনিক অসিলেশন পড়বো ওই দিন। ওকে, এটা এখন বলো আমাকে, এ বি সি নাকি ডি? Two springs of spring constants 25 newtons per meter and 16 newtons per meter are expanded using forces of F1 and F2 respectively. If the work done to expand the springs are equal, determine the value of F1 by F2. That means I could have said the ratio of F1 and F2, তাই না? সো এখন এইটা বের করতে হবে। তার আগে আমাকে একটু বলো তো, আমরা দুইটা আলাদা স্প্রিং নিচ্ছি যাদের স্প্রিং কনস্ট্যান্ট কম বেশি, একটা 25 একটা 16, দুইটাতে কি সেম ফোর্স দিলে সেম কাজ হবে নাকি ডিফারেন্ট ফোর্স দিয়ে কাজ করতে হবে, বা সেম এক্সপ্যানশন হবে নাকি ডিফারেন্ট এক্সপ্যানশন হবে? অবশ্যই ডিফারেন্ট এক্সপ্যানশন হবে যেহেতু স্প্রিং কনস্ট্যান্ট আলাদা। সো আমরা প্রথমে হচ্ছে ওয়ার্ক ডান এই ফর্মুলায় যাই, হাফ কে x², প্রথম স্প্রিং এর জন্য হাফ কে 25 এক্সপ্যানশন x1², তাহলে ওয়ার্ক ডান ইকুয়ালস ওয়ার্ক ডান ফর দ্য সেকেন্ড স্প্রিং 16 ইন্টু x2²। এখান থেকে আমরা x1/x2 এই রেশিওটা পেয়ে যাই।
তাহলে x1/x2 এই রেশিওটা কত? x1/x2 এই রেশিওটা বের করার জন্য ওই 16/25 কে আমার রুট করতে হবে। তাহলে করলে আমরা শুধু পজিটিভ পার্টটা নিব, 4/5। এইবার আমরা আমাদের যে রেশিও, ডিজায়ার্ড রেশিও f1 f2 এটা বের করতে পারি। f ইকুয়ালস তো kx, তাহলে হচ্ছে k বসায় দিলাম, x বসায় দিলাম। এইখানে আবার x1/x2 কত ওইটা আমাদের আগে থেকেই জানা, আমরা একটু আগে বের করে ফেলছি। সেই ভ্যালুটা হচ্ছে 4/5। ক্যান্সেল আউট করে 5/4। সো আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সারটা হচ্ছে এই যে এটা 5/4। এটা অলরেডি অনেকেই বের করে ফেলছো যে অ্যান্সারটা হচ্ছে বি হবে। দীপিত জিজ্ঞেস করছো যে ডিসপ্লেসমেন্ট আলাদা কেন, সেই মতো হইতে পারতো না। দুইটা স্প্রিং এর তো স্ট্রেংথ একরকম ছিল না। যেহেতু দুইটা স্প্রিং এর স্ট্রেংথ একরকম না, তাদেরকে সেম ডিসপ্লেসমেন্ট ঘটাইলে সেম কাজ হবে না। সেম কাজ ঘটাইতে গেলে ডিফারেন্ট ডিসপ্লেসমেন্ট লাগবে। গট ইট? ওকে, চিন্তা করো। আমি তো আর তোমাদেরকে ওই যে কি জানি ইনভিনসিবল দেখছো না, ওই যে মারতে মারতে যে জিজ্ঞেস করে, বলে যে থিঙ্ক মার্ক থিঙ্ক, এরকম তো করতে পারবো না। ফিজিক্যাল ক্লাসে হয়তো ধরো ধমক টমক দেওয়া যেত, অনলাইন ক্লাসে তো তাও দেওয়া যায় না। অবশ্য দরকার নেই, তোমরা অনেক ভালো ছেলে মেয়ে। হ্যাঁ, মিম টেমপ্লেট হয়ে গেছে। আহা, রায়ান তো খুব খোঁজ খবর রাখো দেখা যাচ্ছে। আচ্ছা, এবার পোল কোশ্চেন দেই একটা, অনেকক্ষণ পোল কোশ্চেন দেওয়া হয় না। দিলাম, if a spring is displaced by a distance of d, the work done is 40 joules. What will be the work done if that is displaced by twice d instead? তুমি সিম্পলি চিন্তা করো, কারণ ওয়ার্ক ডান তো হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, তার মানে ওয়ার্ক ইজ প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ ডিসপ্লেসমেন্ট। সো আমরা প্রথমে যদি হচ্ছে ডি ডিসপ্লেসমেন্ট ঘটাই, তারপরে যদি ডাবল করে দেই, তাহলে ডাবল কে স্কোয়ার করলে কি হয়? 4 টাইমস না? সো 4 টাইমস দ্য ওয়ার্ক শুড বি ডান হিয়ার। 40 × 4 কোনটা? 160, তাই না? ঠিক আছে, তোমরা এটা অনেকেই অ্যান্সার দিয়ে ফেলছো। শেষ করি এটা। পেন্ডুলাম। আচ্ছা, খালিদ কোনটা বুঝাইতে বলছো আবার, এইটা নাকি এইটা? আহ, এটাও আমি একবার একটু বলে দিই। আমরা প্রথমে দুইটার জন্য ওয়ার্ক ডান ইকুয়াল ধরে ডিসপ্লেসমেন্টের রেশিও বের করছি। এরপরে ফোর্স ইকুয়ালস কে এক্স, এটা দিয়ে ফোর্সের রেশিও বের করছি। পরেরটাতে হচ্ছে ডাব্লিউ যেহেতু প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার, তাহলে এটা ডাবল হলে এটা 4 গুণ হবে, এইভাবে করছি। ওকে, হ্যাঁ খালিদ, পোল পোল বুঝাই ফেলছি, জুথি পোল বুঝাই ফেলছি। এইবার আসি আমরা পেন্ডুলামে। আচ্ছা বলো তো, এই পেন্ডুলামটা যখন একদম ফার্দেস্ট অ্যাঙ্গেলে থাকে, এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলি? একদম ফার্দেস্ট অ্যাঙ্গেলটাকে আমরা কি বলি? অ্যাঙ্গুলার অ্যামপ্লিচিউড বলি, অ্যাঙ্গুলার অ্যামপ্লিচিউড। থিটা এ অ্যামপ্লিচিউড মানে হচ্ছে ও এরপরে আর যাবে না, ম্যাক্সিমাম যতটুকু যায় সেটাকে অ্যামপ্লিচিউড বলি না? সো এই থিটা এটা হচ্ছে ওর অ্যাঙ্গুলার অ্যামপ্লিচিউড। এই পর্যন্ত গেলে তারপরেও আবার ব্যাক করে, এই যেরকম যায় গিয়ে আবার ব্যাক করে, যায় গিয়ে আবার ব্যাক করে। সো এই পাশে অবশ্যই থিটা এ পর্যন্তই যাবে, এর বেশি যাবে না। দুই পাশে অ্যামপ্লিচিউডটা সেম সেম থাকে। সো আমরা যে কোনো এক পাশ নিয়ে কনসার্নড। অ্যামপ্লিচিউডে যখন থাকে তখন ওর এনার্জি পুরাটাই পটেনশিয়াল এনার্জি। তাহলে পটেনশিয়াল এনার্জি লিখলেই আমরা এখানে ওর এন্টায়ার এনার্জিটা পেয়ে যাব, মেকানিক্যাল এনার্জিটা। সো এখন ধরো ও যখন অ্যামপ্লিচিউডে থাকে, ওর গ্রাউন্ড স্টেট থেকে বা ইকুইলিব্রিয়াম স্টেট থেকে হাইট হচ্ছে এইচ।
So if the total effective length of the simple pendulum is L, then this also must be L. So if this is L cos theta A, then H becomes L minus L cos theta A. Theta A being the angular amplitude. H equals L into 1 minus cos theta A. So potential energy কত হবে? Mass of the bob m, m g h, m g l 1 minus cos theta a. Why are we putting potential energy instead of total energy? Because at amplitude the entire energy is comprised of potential energy. There is no kinetic energy at amplitude. The object doesn't move at amplitude. It momentarily comes to a halt and then returns. এই জন্য হচ্ছে অ্যামপ্লিটিউডে কোনো পটেনশিয়াল অ্যামপ্লিটিউডে কোনো কাইনেটিক এনার্জি নাই, পুরোটাই পটেনশিয়াল এনার্জি। তাই আমরা পটেনশিয়াল এনার্জির ফর্মুলা দিয়ে টোটাল এনার্জি লিখলাম। এখন এটা যখন মুভমেন্টে থাকবে তখন তো ওর পটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি দুইটাই থাকবে, তাই না? সাপোজ এখন এটা এই জায়গায়, এটা হচ্ছে আরবিট্রারি একটা পজিশন, যে কোনো পজিশন। এই পজিশনে অ্যাঙ্গেলটা আমরা ধরলাম থিটা। তাহলে এই পজিশনের জন্য আমরা কি পটেনশিয়াল কাইনেটিক টোটাল এনার্জি এগুলো লিখতে পারবো? টোটাল এনার্জি কি আগেরটাই হবে নাকি ডিফারেন্ট কিছু হবে? আগেরটাই হবে। দ্য টোটাল মেকানিক্যাল এনার্জি ইজ কনজার্ভড, ইট ডাজন্ট চেঞ্জ। Potential energy formula ki? Exactly same formula, but we are going to put theta instead of theta A, because right at this moment the angle is theta. Potential energy mgl 1 minus cos theta. So whatever energy remains must be the kinetic energy. So subtracting potential energy from the total energy, we get mgl into cos theta minus cos theta A. And this means that this also must be equal to half mv square, as it is the kinetic energy, and v being the instantaneous velocity at position theta. থিটা পজিশনে ওর ভেলোসিটি যদি v হয় তাহলে হাফ mv স্কয়ার ইকুয়ালস আমরা লিখতে পারি mgl ইনটু cos theta minus cos theta a. সো এই ফর্মুলাগুলা আমরা ইউজ করব বিভিন্ন প্রবলেম সলভ করার জন্য পেন্ডুলাম সংক্রান্ত। আচ্ছা, দীপিত জিজ্ঞেস করছো অ্যামপ্লিটিউড অফ স্প্রিং দেয়া থাকলে হরিজন্টাল নাকি? এইটা তো ডিপেন্ড করে স্প্রিংটা আমি রাখলাম কিভাবে তার উপরে। নুজা জিজ্ঞেস করছো হোয়াট শুড বি দ্য অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট অফ দ্য বব সো দ্যাট ইটস পটেনশিয়াল এনার্জি উড বি হাফ অফ দ্য কাইনেটিক এনার্জি। এরকম ম্যাথ কেমনে করব? দেখো, নুজার প্রশ্নটা আমি এখানেই অ্যান্সার দিয়ে দেই। আমরা বলবো যে এটা বক্সের ভিতরে রাখি, যেহেতু প্রশ্নের অ্যান্সার দিচ্ছি। আমরা বলবো যে পটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জির হাফ, তাহলে হচ্ছে potential energy EP equals half the kinetic energy. সো আমরা এখন EP এর ভ্যালু বসাবো। EP এর ভ্যালু হচ্ছে mgl 1 minus cos theta আর হাফ দ্য কাইনেটিক এনার্জি, তাহলে হাফ ইকে হচ্ছে mgl cos theta minus cos theta a। এরপরে দুই পাশ থেকে হচ্ছে mgl ক্যান্সেল করে দিব। তার মানে ইট ডাজন্ট ডিপেন্ড অন either doesn't depend on neither the mass of the bob or the effective length of the pendulum. ম্যাস কিংবা লেংথ কোনোটার উপরে ডিপেন্ড করে না, mgl দুইটাই কেটে গেল। তার মানে কিসের উপরে ডিপেন্ডেন্ট? এটা থিটা এ, অ্যামপ্লিটিউডের উপরে ভ্যারি করে তুমি থিটার বিভিন্ন ভ্যালু পাবা। নুজা বুঝতে পারছো এটা এখন? ওকে, অভি কোনটা বলছো আমি না বুঝি নাই। অভি বলছো যে ইকে এর ভ্যালু, ও আচ্ছা ইকে এর ভ্যালু আমি এক পড়তেছি, ইকে এক। কিচ্ছু না, দেখো অভি, টোটাল যে মেকানিক্যাল এনার্জি ছিল সেখান থেকে ইপি সাবট্রাক্ট করো। কিভাবে করবা? এমজিএল কমন নাও, বিয়োগ করলে 1 1 কেটে যাবে
আর এটা থেকে এটা মাইনাস করলে এটা পজিটিভ, এটা মাইনাস থেকে যাবে, তাহলে cos থিটা মাইনাস cos থিটা এ। এই এগুলো সিম্পল অ্যালজেব্রিক অপারেশন, এগুলো হচ্ছে নিজেরাই পারবা। ফাহাদ জিজ্ঞেস করছো গ্রাউন্ড থেকে হাইট দিলে আহ শুধু শুধু কমপ্লিকেটেড হবে। গ্রাউন্ড থেকে হাইট দিলে হচ্ছে আগে গ্রাউন্ড থেকে এই হাইট জানা লাগবে, তারপরে এই হাইট থেকে ওই হাইট বের করবা, একটা স্টেপ বাড়লো আর কি, আর তো কিছু না। ঠিক আছে, দীপিত যেটা জিজ্ঞেস করছো, অ্যামপ্লিটিউড অফ সিম্পল পেন্ডুলাম দেওয়া থাকলে এটা কি হরাইজন্টাল ডিস্টেন্স মিন করে নাকি ভার্টিক্যাল? আচ্ছা, অ্যামপ্লিটিউড পেন্ডুলামের বেলায় না দুই ভাবে দিতে পারে, একটা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যামপ্লিটিউড দিতে পারে, আর একটা হচ্ছে এক্স্যাক্টলি আসলে কতটুকু সাইডে সরে গেল ল্যাচারাল, সেটাও বলে দিতে পারে। সো তুমি অ্যাঙ্গেল দেখলে বুঝবা অ্যাঙ্গুলারটা দিছে, আর ডিসপ্লেসমেন্ট দেখলে বুঝবা যে কতটুকু সরে গেছে ওইটা দিছে। চলো এটা সলভ করি। A simple pendulum of length 1 meter has a bob of mass 300 grams. It is displaced through 60 degrees from its equilibrium position and then released. তার মানে এখান থেকে আমরা দুইটা জিনিস অলরেডি বুঝে ফেললাম, যে ইফেক্টিভ লেংথ 1 মিটারস, থিটা এ, অ্যামপ্লিটিউড 60 ডিগ্রিজ। এরপরে বলা ফাইন্ড দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য বব when it passes through the equilibrium position. ইকুইলিব্রিয়াম পজিশন মানেই হচ্ছে theta equals 0 degrees and when the string makes an angle of 30 degrees with the vertical. তার মানে এখানে হচ্ছে theta equals 30 degrees। দুইটা আলাদা কন্ডিশনে কাইনেটিক এনার্জি বের করতে বলছে। সো বের করি। EK 1 equals mgl cos 0 degree minus cos 60 degrees। দাঁড়াও, এটা এরপরে আবার 30 ডিগ্রিতে বের করতে বলছে। এগুলো তো আমরা জানি যে এম হচ্ছে 300 গ্রামস, এল জানি বসাই দিব, cos 0 cos 60 জানি, তারপর বলছে 30 ডিগ্রিতে কাইনেটিক এনার্জি বের করছে, তাহলে ইকে 2 ইকুয়ালস mgl cos 30 মাইনাস cos 60। শেষ। যদি ভেলোসিটি বলতো আমরা এটাকেই না হাফ এম ভি স্কোয়ার বলতাম, তাহলে এখান থেকে আমরা এম এম কেটে দিয়ে ভি বের করে ফেলতে পারতাম, সেটাও করা যাইতো, পসিবল ছিল। তাসনুভা অলরেডি বেরও করে ফেলছে 1.47 and 1.076। ভেরি গুড। পাওয়ার অ্যান্ড এফিসিয়েন্সি, হোয়াট ডু উই মিন বাই পাওয়ার? ওয়ার্ক ওভার টাইম, তার মানে পার ইউনিট টাইমে যতটুকু কাজ করে সেটাই তো পাওয়ার। কিন্তু পাওয়ারের বেলায় আমরা ইন জেনারেল পি ইকুয়ালস ডাব্লিউ বাই টি বললেও তোমরা পি ইন, পি আউট এগুলা পড়ছো না? এখন তোমাকে একটা এক্সাম্পল দেই। সাপোজ তুমি বাজার থেকে একটা বাল্ব কিনে আনলা, এই বাল্বটা হচ্ছে তুমি ঘরের মধ্যে লাগাইলা, সুইচ দিলা, দেখলা এই বাল্বটা যখন জ্বলে তখন হচ্ছে ও ইলেকট্রিক্যাল এনার্জি কতটুকু নেয় সেটা তুমি মেজার করতে পারো, আর কতটুকু হচ্ছে এনার্জি সে বাইরে বের করে দিচ্ছে এটাও তুমি মেজার করতে পারতেছো। কিন্তু তুমি মেপে দেখলা ও ইলেকট্রিক্যাল এনার্জি নিচ্ছে 100 জুল পার সেকেন্ড, মানে ওয়াট আর কি, আমি ওয়াট লিখতে পারতাম বাট জুল পার সেকেন্ড লিখলাম। বাট সে বাইরে বের করে দিচ্ছে হিট, সে বাইরে বের করে দিচ্ছে হিট, বের করে দিচ্ছে 80 জুল পার সেকেন্ড। আর সে হচ্ছে আমাকে লাইট দিচ্ছে, লাইট সে বের করে দিচ্ছে 20 জুল পার সেকেন্ড। তার মানে ওর যে ইনপুট পাওয়ার, ইনপুট পাওয়ার মানে হচ্ছে যেটা ও নেয়, ইনটেক যেটা করে, তাহলে এখানে পি ইন ইকুয়ালস 100 ওয়াটস। এখন আমাকে বলো আউটপুট পাওয়ার কোনটা? আউটপুট পাওয়ার কি 80 ওয়াটস নাকি 20 ওয়াটস? এই এক্সাম্পলটা কেন দিলাম, এটার উত্তর সবাই জানো, এরপরে এটার সাথে তুলনা করে বলবা, এটার উত্তর সবাই জানো। বাট স্টিল আমি দেখতে পাচ্ছি একজন দুইজন এখন একটু কনফিউজড, বাট মোস্ট অফ দ্য কেসেস তোমরা কারেক্ট অ্যান্সার দিচ্ছ যে আউটপুট পাওয়ার হচ্ছে 20 ওয়াটস।
কেন? আমি প্রথমেই বলছি তুমি ঘরে এনে বাতি জ্বালাইছো, এটা দিয়ে ধরো তুমি হচ্ছে কোনো কাজ করবা, পড়াশোনা করবা, তোমার বাতি দরকার, লাইট দরকার। সো ইউজফুল ওয়ার্ক যতটুকু করে সেটা দিয়ে হচ্ছে পি আউট বানাই আমরা। ইউজফুল ওয়ার্ক, the amount of useful work it puts out per second is the output energy. তাহলে বাকি যে হিট দিল আমাকে, এটা কি হইলো? এটা তো লস, এটা হচ্ছে এনার্জি লস, সিস্টেম লস। কিন্তু ইউসেজের উপর বেস করে এটাও লস না হইতে পারে। ফর এক্সাম্পল, তুমি যদি লাইটটা কোথাও এই উদ্দেশ্যে লাগাও যেখানে আলো দেওয়া দরকার, গরমও রাখা দরকার, তাহলে কিন্তু ইফিসিয়েন্সি বাড়লো টোটাল, বা আউটপুট পাওয়ার বাড়লো। সেটা কোথায়? রাস্তায় হচ্ছে যে ফুচকা বা চটপটি বা চানাচুর এগুলো যে বিক্রি করে, দেখবা হচ্ছে যে কাচের একটা ঘর থাকে, এখানে মনে করো ফুচকার বস্তা ধরলাম, এই যেটা হচ্ছে ফুচকার বস্তা, এই বস্তার উপর একটা লাইট জ্বালানো থাকে। বা চানাচুর আছে, এই চানাচুরের গায়ের উপর একটা লাইট জ্বালানো থাকে, ওইটা দিয়ে চানাচুর দেখাও যায় দূর থেকে। আবার এটার হিটটা ওই ফুচকা কিংবা চানাচুরটাকে মচমচে রাখে, ড্রাই রাখে, শুকনা রাখে। সো ওইটাও কাজে লাগে। তাহলে ওইখানে তো পুরোটাই কাজে লাগতেছে, সো আউটপুট পাওয়ার বেশি। ওইখানে কিন্তু ইউজফুল ওয়ার্ক বেশি। আর এখানে লাইট জ্বালাইতে যদি আমরা ইউজ করি, মানে ইলুমিনেশনে যদি আমরা ইউজ করি এই বাল্বটাকে, তাহলে ইউজফুল ওয়ার্ক কম, লস বেশি। সো এইটার উপরে বেস করে হচ্ছে তোমাকে ডিফাইন করতে হয় যে আউটপুট কোনটা। আউটপুটটা হচ্ছে ইউজফুল ওয়ার্ক, যেটা তুমি করতে চাও, ইন্টেন্ডেড ইউজ যেটা, সেটা হচ্ছে আউটপুট ওয়ার্ক। আই গেস তোমরা এখন বুঝতে পারছো সবাই, কারো কোনো কনফিউশন নাই। মাহি জিজ্ঞেস করছে যে ভাইয়া লাইট বাল্ব যদি এতই হিট দেয় তাহলে তো লাইট বাল্বের চেয়ে এটা হিটারের কাজই বেশি করলো। হ্যাঁ, আগে তো এরকমই ছিল। এর পরে না হচ্ছে সিএফএল এলইডি এগুলো আসছে, আসার পরে তো হচ্ছে যে এনার্জি লাইটিং এর কাজে, ইলুমিনেশনের কাজে এনার্জি কনজাম্পশন কমছে। আর হিটারের ক্ষেত্রে হিটটাই হচ্ছে ইউজফুল ওয়ার্ক, রাইট? ওকে। এগুলো নিয়ে হচ্ছে অনেক অনেক দীর্ঘ আলাপ আলোচনা চাইলে করা যায়, যে কিভাবে লাইটিং ইন্ডাস্ট্রি টেকনোলজি চেঞ্জ হইলো, বাট আফসোস সময় নাই এখন, পরে আমরা আলোচনা করবো এগুলা নিয়ে। খুবই ইন্টারেস্টিং টপিক এগুলা। আচ্ছা, নেক্সট যাই। দেখো, বলছে দ্য ইঞ্জিন অফ এ কার অফ mass 600 কেজি ক্যান প্রোভাইড এ ম্যাক্সিমাম পাওয়ার অফ 45 kilowatts. What is the minimum time required to give the car a velocity of 30 meters per second from rest? বলো এটা কিভাবে বের করবা? ম্যাস দেওয়া আছে এই গাড়িটার, এই যে 600 কেজি। ইনিশিয়াল ভেলোসিটি কত? ফ্রম রেস্ট বলছে, তাই না? তার মানে 0। ফাইনাল ভেলোসিটি কত? ফাইনাল ভেলোসিটি হচ্ছে 30 মিটারস পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো হোয়াট অ্যামাউন্ট অফ ওয়ার্ক ইজ নিডেড টু ডু সো। তাহলে ডাব্লিউ ইকুয়ালস হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে হাফ ইন্টু 600 ইন্টু 30 স্কোয়ার মাইনাস 0। তাহলে আমরা এখানে অ্যামাউন্ট অফ ওয়ার্কটা পেয়ে যাচ্ছি। আমি এটা একটু হিসাব করে নেই। হাফ 600 30 স্কোয়ার, তাহলে চলে আসতেছে 27 2.7 10⁵ এত জুল কাজ করতে হয়। এখন টাইম কতক্ষণ লাগবে, মিনিমাম টাইম, সেটা যদি আমরা একটু চিন্তা করি। পি ইকুয়ালস ডাব্লিউ বাই টি, তাহলে টি ইকুয়ালস ডাব্লিউ বাই পি। ও যদি ম্যাক্সিমাম পাওয়ারে কাজ করে তাহলে মিনিমাম টাইম লাগবে। তাহলে ডাব্লিউটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি, আর ওর পাওয়ার ম্যাক্সিমাম যেটা সেটাই বসাবো, 45 কিলোওয়াটস। কিলো, কিলো মানে তো 1000, তাহলে ডিভাইড করলে আমরা টাইম পেয়ে যাব। তাহলে এটাকে আমরা ডিভাইড করব 45,000 দিয়ে, তাহলে 6 সেকেন্ডস আসবে। 6 সেকেন্ডস, 6 প্রেশাস সেকেন্ডস। অ্যান্সার হচ্ছে 6 সেকেন্ডস। ওকে, এইটা দেখো, বলছে a crane lifts 12 cement bags each weighing 50 kilograms on the roof of a 160-meter high building under construction at a uniform speed requiring 1 minute 10 seconds. What is the capacity of the crane in horsepower?
এইচপি। তাহলে আমরা এখন একটু হিসাব করি। অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান এমজিএইচ, এম কত? এক একটা সিমেন্ট ব্যাগ 50 কেজি, কয়টা ব্যাগ ছিল? 12টা ব্যাগ ছিল, এম পেয়ে গেলাম। জি কত দেওয়া? জি এর ভ্যালু কি এখানে দেওয়া আছে? না, জি এর ভ্যালু এখানে দেওয়া নাই, তাহলে আমরা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে নিব। এম জি এইচ হাইট কতটুকু দেওয়া? 160 মিটার্স, তাহলে 160 এখানে বসাচ্ছি। অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান এইটুকু। দিস অ্যামাউন্ট অফ ওয়ার্ক ইজ ডান ইন 1 মিনিট 10 সেকেন্ডস। 1 মিনিট ইকুয়াল 60 সেকেন্ডস প্লাস 10 এক্সট্রা সেকেন্ডস, 70 সেকেন্ডস। সো এইটা হচ্ছে পাওয়ার। এই পাওয়ারটা জুল, সরি, জুল পার সেকেন্ড, তার মানে হচ্ছে আমরা ওয়াটে পাচ্ছি। হর্স পাওয়ারে নিতে হবে। হর্স পাওয়ারে নিতে গেলে কত দিয়ে ভাগ করতে হয়? 746। তাহলে তোমরা হিসাব করো যে এটা কত হর্স পাওয়ার হয়। কত হর্স পাওয়ার হচ্ছে লাগছে? কত আসছে হর্স পাওয়ারে? হর্স পাওয়ারে আসছে 18। তার মানে হচ্ছে তোমার এই যে এরকম 18টা ঘোড়া লাগবে, এরকম ঘোড়া তুমি 18টা দিয়ে হচ্ছে এই কাজটা করাইতে পারতা। সো সত্যি সত্যি আসলে এইটা মোটামুটি স্ট্যাটিস্টিক্যালি তাই, যে অ্যাভারেজ যে ঘোড়াগুলা তখন পাওয়া যেত যখন হিসাব টিসাব করছে, সেই অনুযায়ী হচ্ছে ওর এতগুলা ঘোড়াই লাগতো যদি এই কাজটা সে করতে চাইতো, এরকম করে যদি উঠাইতে চাইতো। সো এতগুলো ঘোড়া দিয়ে তুমি এই কাজটা করতে পারতা। সো ওয়াটে যেই ভ্যালুটা পাবা তাকে 746 দিয়ে ভাগ করবা, তাহলে হচ্ছে হর্স পাওয়ার পাওয়া যাবে। ওকে, এখানে দেখো, এটা মজার একটা জিনিস। A motor of 80% efficiency controls a pump of efficiency 50%. The pump raises 10 kg water to 20 meter height and throws out at 5 meter per second every minute. So এখানে ইম্পর্টেন্ট বিটস গুলা দেখো, পরপর দুইটা এফিসিয়েন্সি আছে। মোটর চালায় পাম্পকে, পাম্প হচ্ছে পানি তুলে। সো এই দুইটা সিস্টেমের এফিসিয়েন্সি যদি এরকম হয় যে প্রথম সিস্টেমের এফিসিয়েন্সি ইটা 1, তারপরের সিস্টেমটার এফিসিয়েন্সি হচ্ছে ইটা 2, তাহলে টোটাল সিস্টেমের এফিসিয়েন্সি হচ্ছে ইটা ইকুয়ালস ইটা 1 টাইমস ইটা 2। তাহলে আমাদের এখানে এফিসিয়েন্সি কত? 80% টাইমস 50%, তার মানে কত আসতেছে? টোটাল এফিসিয়েন্সি আসতেছে হচ্ছে 40%। এইবার একটু দেখি, ইনপুট পাওয়ার বের করতে বলছে। সো আমরা আগে একটু দেখি ও কি কি কাজ করে। ও কতটুকু পানি নেয়? পানি নেয় হচ্ছে 10 কেজি। এম জি কতটুকু? জি হচ্ছে বলা নাই, সো জি হচ্ছে 9.8। এইচ কতটুকু? 20 মিটার্স। এম জি এইচ হয়ে গেল। এখন সে কি শুধুমাত্র এতটুকু পানিকে উপরে তুলে? না, তুলে আবার এই যে থ্রোজ আউট এট 5 মিটার পার সেকেন্ড, তার মানে হচ্ছে আরো এনার্জি সে কাজ করে, হাফ এম ভি স্কোয়ার। তাহলে এম জি এইচ প্লাস হাফ এম ভি স্কোয়ার এই পরিমাণ কাজ করে। কতক্ষণে করে? এভরি মিনিট। এভরি মিনিট, তাহলে 60 দিয়ে ভাগ করব। তাহলে এই যে আমি কাজটা পাইলাম বা পাওয়ারটা পাইলাম, এই পাওয়ারটা ইনপুট পাওয়ার নাকি আউটপুট পাওয়ার? এটা বলো আমাকে। এটা কি পাওয়ার ইনপুট নাকি পাওয়ার আউটপুট? কোনটা? আউটপুট। এক্সিলেন্ট, এটা হচ্ছে আউটপুট ওয়ার্ক। আউটপুট ওয়ার্ক। সো আমি এখানে লিখলাম পি আউট। ইউজফুল ওয়ার্ক যেটুকু করছে, পানি উঠাইছে, এটা পি আউট। তাহলে পি ইন বের করতে চাই। আমরা জানি ইফিসিয়েন্সি ইকুয়ালস পি আউট বাই পি ইন। তাহলে এইখান থেকে আমাদের যদি পি ইন বের করতে হয়, আমরা লিখতে পারি পি আউট বাই ইফিসিয়েন্সি। তার মানে যে উপরে যে জিনিসটা আসছে এটাকে তুমি হচ্ছে ইফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দাও, 40%, 0.4 দিয়ে ভাগ করে দাও, তাহলে দেখো কত আসে। সেটাই হচ্ছে ফাইনাল পাওয়ার, মানে ইনপুট পাওয়ার। কত আসছে? অংশ কি জিজ্ঞেস করছো? মাল্টিপ্লাই কেন? কই মাল্টিপ্লাই হয়েছে? আমি তো পি আউটকে ডিভাইড করছি, পি আউটকে ডিভাইড করছি। সো অ্যান্সার হবে হচ্ছে 86.875। ও আচ্ছা, অংশ জিজ্ঞেস করছো এফিসিয়েন্সি কেন মাল্টিপ্লাই হইলো, বুঝতে পারছি। তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো,
এইটার এফিসিয়েন্সি 80%, মানে কি গোজ ইন 100 জুলস, গোজ আউট 80 জুলস। এইটার এফিসিয়েন্সি কত? 50%, মানে হোয়াট এভার গোজ ইন, হাফ অফ ইট কামস আউট। 80 গোজ ইন, 40 কামস আউট। সো ইফ 100 গোজ ইন, ওভারঅল অনলি 40 কামস আউট। সো এটা আমরা কিভাবে পাই? এই দুটোকে মাল্টিপ্লাই করেই তো। সো এই জন্য। আচ্ছা, এখন জিজ্ঞেস করছো যে এই কেসে হাফ এম ভি স্কোয়ারে 10 কেজি কিভাবে? প্রতি মিনিটেই সে 10 কেজি পানিকে উঠায় আর ছুঁড়ে মারে, মানে পুরা 1 মিনিট জুড়ে সে টোটাল 10 কেজি পানিকে উঠায় আর ছুঁড়ে মারে। ডিসপ্লেসমেন্ট অফ সেন্টার অফ গ্র্যাভিটি। দেখো, আমরা একটা চিকন লাঠি নিলাম, চিকন একটা লাঠি, ভেরি থিন রড, লেংথ এল, ম্যাস এম। ওর সেন্টার অফ গ্র্যাভিটি কোথায়? মাঝখানে, সেন্টার অফ গ্র্যাভিটি। সো এখন ও মাটিতে আছে, তাই না? ও মাটিতে শোয়ানো অবস্থায় আছে। আমরা যদি এই রডটাকে রোটেট করি, ধরো ওকে আমরা হচ্ছে 30 ডিগ্রি রোটেট করলাম, তাহলে কাজ কতটুকু? আমরা অনলি সেন্টার অফ গ্র্যাভিটিটার দিকে তাকাবো, কারণ সেন্টার অফ গ্র্যাভিটিকে কি বলা যায়? সেন্টার অফ গ্র্যাভিটিকে বলা যায় যেখানে টোটাল ম্যাসটা কনসেন্ট্রেটেড। যদিও এইভাবে বলাটা আসলে ঠিক না, কারণ কেউ ফিগারেটিভ মিনিং না ধরে লিটারাল মিনিং ধরতে পারে, এই জন্য বলা ঠিক না, বাট স্টিল বলতেছি আর কি, যে শুধু সেন্টার অফ গ্র্যাভিটির দিকে আমরা তাকাবো, এটা কতটুকু উঠছে। সেন্টার অফ গ্র্যাভিটি আগে কই ছিল? মাটিতে। এখন কই আছে? এইচ হাইটে। তাহলে ডাব্লিউ কত? আর এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। তাহলে ডাব্লিউ কত? ডাব্লিউ হচ্ছে এম জি এইচ। এইচ হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ দ্য সেন্টার অফ গ্র্যাভিটি। তাহলে আমরা এখন একটু হিসাব করি এটা কতটুকু। আমাদের এই পুরো জিনিসটার টোটাল লেংথ যদি সরি আমাদের এই জিনিসটার টোটাল লেংথ যদি হয় এল, তাহলে যে কোনো এক এন্ড থেকে সেন্টার অফ গ্র্যাভিটি পর্যন্ত হচ্ছে L/2, তাহলে এইটাও হচ্ছে L/2। তাহলে হাইট যেটা, এই এইচ ইকুয়ালস হবে L/2 সাইন 30। সাইন 30-র ভ্যালু হাফ। তাহলে আমরা লিখতে পারবো এম জি এইচ L/4। এটা হচ্ছে আমার ওয়ার্ক ডান। এটা এক ধরনের প্রবলেম। আরেকটা প্রবলেম হচ্ছে, দেখো আমরা একটা অবজেক্ট নিলাম, মনে করো এটা হচ্ছে একটা ইট, এটা একটা ব্রিক। এইটার যে হাইটটুকু আমরা দেখতে পাচ্ছি, এইটা ধরে নাও এইচ, আর এটার ম্যাস এম। তুমি যদি একটু অ্যানালাইসিস করো তাহলে বুঝতে পারবা এইটার সেন্টার অফ গ্র্যাভিটিটা কোথায়। এটার সেন্টার অফ গ্র্যাভিটিটা যদি আমি লাল কালি দিয়ে দেখাই, সেটা কত হাইটে আছে বলো তো? h/2 ফ্রম দ্য গ্রাউন্ড। এখন এরকম যতগুলা ইচ্ছা তুমি নাও, এরকম যতগুলা ইচ্ছা ব্রিক তুমি নাও, নিয়ে যদি পাশাপাশি রাখো, সবার সেন্টার অফ গ্র্যাভিটি কোথায়? সবার সেন্টার অফ গ্র্যাভিটি h/2 হাইটে। আমি এখানে করলাম কি, আমি এখানে ডট 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 দিয়ে বুঝাইলাম এখানে আরো ব্রিক আছে। টোটাল ব্রিক হচ্ছে এন সংখ্যক, এন নাম্বার অফ ব্রিক্স। তাহলে সবারই সেন্টার অফ গ্র্যাভিটি কোথায়? সবার সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে h/2 ফ্রম দ্য গ্রাউন্ড। হ্যাঁ, h/2 ফ্রম দ্য গ্রাউন্ড। গ্রাউন্ড প্লেনটা কোনটা? এই যে এই কালোটা, এই। এখন যদি তোমাকে বলা হয় যে এই এন নাম্বার অফ ব্রিক্স, এদেরকে তুমি একটার উপর আর একটা স্ট্যাক করো, স্ট্যাক করে এরকম টাওয়ার বানাও, এই যে।
ছোটবেলা এটা বলতে গিয়ে মনে পড়ে গেল যে ছোটবেলায় সোফা কিংবা চেয়ারের উপরে হচ্ছে ওই যে কম্বল চাদর ব্ল্যাঙ্কেট এগুলা দিয়ে হচ্ছে এই তাবু বানাই তাকেও। এই যে পাওয়া গেছে লোকজন। হ্যাঁ, আয় হায়, একটার উপর আরেকটা চেয়ার দিয়ে এটা করি নাই আমি। এটা তো মানে ছোটবেলার জন্য টু ডেঞ্জারাস। পাশাপাশি কতগুলাই তো এনাফ ছিল। আচ্ছা ঠিক আছে, এটা উপরে দিলাম। এখন মনে করো এই পুরো জিনিসটা এন এন সংখ্যক আমি উপরে উপরে স্ট্যাক করছি। তাহলে এটার সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় হবে? এটার সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় হবে একটু দেখি। এন সংখ্যক যদি হয় তাহলে এই টোটাল হাইটটা কত? এই টোটাল হাইটটা হবে হচ্ছে এন এইচ। তাহলে পুরো জিনিসটার সেন্টার অফ গ্র্যাভিটি যেখানে থাকবে, সেন্টার অফ গ্র্যাভিটির হাইটটা হবে পুরা হাইটের অর্ধেক। তার মানে হচ্ছে এন এইচ ডিভাইডেড বাই 2। তাহলে সেন্টার অফ গ্র্যাভিটির ডিসপ্লেসমেন্ট কতটুকু হবে? দেখো, টোটাল কাজ এখানে তাহলে এই কন্ডিশন থেকে এই কন্ডিশনে যাইতে, তাহলে টোটাল কাজ ডাব্লিউ ইকুয়ালস পুরা সিস্টেমের সেন্টার অফ গ্র্যাভিটি কনসিডার করতেছি না আমরা। প্রথমে সবারটা শোয়ানো অবস্থায় সবার সেন্টার অফ গ্র্যাভিটি h/2 তে, পরে দাঁড়া করানো অবস্থায় সবার সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে nh/2 তে। পুরা সিস্টেম এটা কনসিডার করতেছি। সো ম্যাস নিব পুরা সিস্টেমের এন এম জি ডিফারেন্স অফ হাইট nh/2 মাইনাস h/2। তার মানে h/2 ইন্টু n-1 আমরা লিখতে পারি। তাহলে এটাই হচ্ছে আমাদের ফর্মুলা, সিস্টেম অফ দ্য ম্যাস জি ডিসপ্লেসমেন্ট অফ দ্য সেন্টার অফ গ্র্যাভিটি। তাহলে চলো এরকম একটা প্রবলেম সলভ করি। বলছে যে ডিটারমাইন দ্য ওয়ার্ক ডান টু মেক এ পিলার অফ টোটাল হাইট 0.5 মিটার উইথ 10 ব্রিক্স অন টপ অফ ইচ আদার। তাহলে হাফ মিটারের একটা পিলার বানাইতে হবে 50 সেন্টিমিটার। তাহলে প্রত্যেকটা ব্রিকের হাইট হচ্ছে 5 সেন্টিমিটার করে এখানে দেওয়া আছে। এই যে এটা ম্যাস হচ্ছে 1 কেজি দেওয়া আছে। তো আমরা তো এটা এখন সহজেই করে ফেলতে পারি যে এরকম এরকম ছিল, যে এরকম এরকম ছিল, সেখান থেকে আমরা একটার উপরে আরেকটা বসাইছি যে এরকম এরকম, এখান থেকে এই কন্ডিশনে গেছি। সো ডাব্লিউ ইকুয়ালস ম্যাস অফ দ্য সিস্টেম এন কত 10, প্রত্যেকটা ব্রিকের ম্যাস কত 1 কেজি, ইন্টু জি ইন্টু nh/2, এন কত 10, প্রত্যেকটার হাইট কত এই যে 5 সেন্টিমিটার, এটা হচ্ছে এইচ। তাহলে হচ্ছে 5 সেন্টিমিটার মানে মিটারে নিলে 10⁻², ডিভাইডেড বাই 2 মাইনাস h/2। এটাই হচ্ছে তোমার ওয়ার্ক ডান। শেষ। এটা করলে যা আসে তাই। এইবার এখানে যদিও লেখা যে ওয়ার্ক ডান টু মেক এ ওয়েল এমটি, বাট এটা আসলে হচ্ছে মানে ওয়েল বললে এমটি করা যায় না আসলে। ঠিক ন্যাচারাল ওয়েলগুলো এমন হয় যে সামহাউ এটা কোনো না কোনো সোর্স অফ ওয়াটারের সাথে কানেক্টেড থাকে, যাতে হচ্ছে এটা পানি তুলে ফেললে আবার রিপ্লেনিশ হয়ে যায়, কন্টিনিউয়াসলি পানি তুললেও রিপ্লেনিশ হয়ে যায়। আগেকার দিনে এমনিতে বাড়িতে যে কুয়া থাকতো ওয়েল, ওইগুলোতে হচ্ছে বৃষ্টির পানি মাটির ভিতর দিয়ে গিয়ে গিয়ে আস্তে আস্তে জমা হইতো। সব জায়গায় আবার কুয়া খোঁড়াও যেত না, অনেক জায়গায় হয়তো অনেক বেশি গভীর খুললে পানি বের হইতো, অনেক জায়গায় হয়তো কম। আবার বিভিন্ন টাইপের ওয়েল আছে। সো এগুলো ডিপেন্ড করে আর কি। সো যদি আমরা অ্যাকচুয়ালি পানির অ্যামাউন্ট কনস্ট্যান্ট ধরি যে এর ভিতরে টোটাল কতটুকু পানি জায়গা নিবে, তাহলে এটাকে ওয়েল না বলে ট্যাঙ্ক বললে হচ্ছে বেশি ভালো হয় আর কি। সো আমরা এখানে খালি করে ফেলতে পারলে এমটি, এমটি বললেই বুঝতে পারবো যে আচ্ছা আসলে হচ্ছে ট্যাঙ্কের কথা বলছে। কারণ ওয়েল তো আসলে খালি তুমি যতটুকু করবা আবার আশেপাশ থেকে পানি এসে পূরণ হয়। তো যাই হোক, আমরা এখন দেখব যে ফুললি ফিল্ড কিংবা হাফ ফিল্ড বা 1/4 বা কোয়ার্টার এরকম ফিল্ড ওয়েল এগুলাকে এমটি করতে কি পরিমাণ কাজ করতে হয়। রাতুল ভাইয়া, হ্যাঁ, ভাইয়া ওই যে ইটেরটা আরেকবার একটু জাস্ট সূত্রটা বলে দিলে একটু ভালো হইতো। এই যে সবাই একটু দেখো, এটা হচ্ছে ম্যাস অফ দ্য সিস্টেম,
প্রত্যেকটা ব্রিকের ওয়েট, সরি, প্রত্যেকটা ব্রিকের ম্যাস, নাম্বার অফ ব্রিক্স। এন, এন তো জানি আমরা, নাম্বার অফ ব্রিক্স। এইচ হচ্ছে হাইট অফ ইচ ব্রিক মাইনাস h/2, কারণ ইনিশিয়ালি সব h/2 তে ছিল, তাহলে সিস্টেমের সেন্টার অফ গ্র্যাভিটিও h/2 তে, একটার উপর আরেকটা স্ট্যাক আপ করায় এরকম হয়ে গেছে। সো এই হাইটের ডিফারেন্স নেওয়া মানে কি? ডিসপ্লেসমেন্ট অফ দ্য সেন্টার অফ গ্র্যাভিটি। এখন বুঝতে পারছো আশা করি। চলো আমরা এইভাবে চিন্তা করি। একটা ওয়েল ছিল এইরকম, বাঁকা হয়ে গেল, দাঁড়াও। এই যে একটা ওয়েল ছিল এরকম, খুব ভালো করে খেয়াল করো। এই ওয়েলটাতে, ট্যাঙ্ক আর কি, যদিও আমি ওয়েল বলতেছি, এটাতে পানি ছিল একদম ফুল টু দ্য ব্রিম। আমরা এইটাকে ফুললি এমটি করব। আমরা হচ্ছে এটাকে ফুললি এমটি করব, মানে একদম খালি করে ফেলবো। এটা করার নিয়মটা কি? এই ডিস্টেন্সটা হচ্ছে এইচ, ডেপথ আর কি, এটা হচ্ছে আর। এখানে এটা করার নিয়ম হচ্ছে, আমরা প্রথমে দেখব কতটুকু কতটুকু ম্যাস খালি করতে হয়। তার মানে হচ্ছে ফাইন্ড দ্য ম্যাস অফ দ্য ওয়াটার ইউ আর টেকিং আউট, নট দ্য রিমেইনিং ওয়াটার। যদি এন্টায়ার ট্যাঙ্কটাই হচ্ছে এমটি করে ফেলতে চাও তাহলে পুরোটা নিবা, পোর্শন যদি খালি করতে চাও পোর্শনের ম্যাস বের করবা। সো এখানে আমি পুরাটাকেই এমটি করতেছি, ফুলি এমটি, ফুলি এমটি। এখন আমি পুরাটাই নিব, তাহলে এম জি এক্স, এক্স হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ দ্য সেন্টার অফ গ্র্যাভিটি। এটা কিভাবে বের করবো আমি একটু পরে দেখাই দিচ্ছি। দেখো, এম এর জায়গায় আমরা লিখব ভলিউম, পাই আর স্কোয়ার এইচ টাইমস ডেন্সিটি। এম হয়ে গেল, জি জি এর মতো থাকবে। এখন এখানে ডিসপ্লেসমেন্ট অফ দ্য সেন্টার অফ গ্র্যাভিটি কেন বের করতে হয়? দেখো, এই পানিটা অলমোস্ট ট্যাঙ্কের মুখেই আছে, এর বাইরে আনতে খুব বেশি ইফোর্ট দিতে হবে না, অলমোস্ট জিরো ইফোর্ট। বাট এই পানিটাকে আরেকটু বেশি ইফোর্ট দিতে হবে, এইটাকে আরো বেশি, এইটাকে আরো বেশি, এই নিচেরটাকে আরো বেশি, একদম তলারটাকে সবচেয়ে বেশি। সো সবার ডিসপ্লেসমেন্ট সমান না, এই জন্য আমরা এখানে অ্যাভারেজ ডিসপ্লেসমেন্ট নিব। সেই অ্যাভারেজ ডিসপ্লেসমেন্টটা কেমন? সেটা হচ্ছে ইনিশিয়ালি, দেখো, ইনিশিয়ালি পানি যেই লেভেলে ছিল সেইটা আমার ট্যাঙ্কের মুখ থেকে, বা ট্যাঙ্কের যে লেভেলটা এখান থেকে কত দূরে, এইখানেই তো, জিরো। আর ফাইনালি যখন পানিটা বের করে ফেলছি তখন লেয়ারটা কত দূরে নেমে গেছে, এইচ। এই দুইটার অ্যারিথমেটিক মিন, 0 প্লাস এইচ ডিভাইডেড বাই 2। এটা একটু পরে আরো ক্লিয়ার হবে। তাহলে এখানে টোটাল ওয়ার্ক ডান হচ্ছে পাই আর স্কোয়ার রো জি এইচ স্কোয়ার বাই 2। এটা একটা একটা এক্সাম্পল, ফুলি এমটি করলাম। নেক্সট এক্সাম্পলে আমরা এইটাই দেখব, কিন্তু এটা হচ্ছে আমরা ফুলি এমটি করব না, এইবার আমরা এটাকে হাফ এমটি করতে চাই। তাহলে ফুলি কথাটা কেটে দিলাম, হাফ এমটি করব। আর হাফ এমটি যে করব, তাহলে এখন পানি তো কিছুটা থেকে যাবে, তাই না? সো পানি যদি কিছুটা থেকে যায় তাহলে এটা বাদ, এই যে এখানে পানি রয়ে গেল, কতটুকু পানি রয়ে গেল, হাফ। তাহলে এখন আমি যখন ম্যাস নিব, ম্যাস কি পুরাটার নেওয়া উচিত নাকি হাফের নেওয়া উচিত? হাফের, কারণ যতটুকু পানি আমি টেক আউট করলাম ওইটার ম্যাস আমি বসাইছি, তাহলে এই জন্য হাফ দিলাম। ফাইনালি এক্স এর ভ্যালু আমরা কি বসাবো? সবাই একটু খেয়াল করো, ইনিশিয়ালি ওয়াটার লেভেল কোথায় ছিল? এটা যেহেতু ফুলি, একদম ফুল টু দ্য ব্রিম ছিল, একদম মাউথেই ছিল। সো এই জন্য মাউথ থেকে ওয়াটার লেভেলের ডিস্টেন্স 0। পানি বের করে ফেলার পর ওয়াটার লেভেলের ডিস্টেন্স মাউথ থেকে কত? আমি তো বলছি হাফ এমটি করব, তাহলে হাফ থাকবে, তাহলে এটা h/2 হবে। তাহলে এই 0 আর h/2, এই দুইটার অ্যারিথমেটিক মিন হচ্ছে x। তাহলে এখানে হবে হচ্ছে h/2 প্লাস 0 ডিভাইডেড বাই 2। তাহলে আমি এখন যদি হিসাব করি তাহলে পাবো হচ্ছে পাই আর স্কোয়ার রো জি ইন্টু, ও এই 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 এইচ স্কোয়ার বাই 2 তো হচ্ছে এখানে না,
আমি হচ্ছে আগের লাইনে ইয়ে করে ফেলছি, তোমরা জাস্ট সুন্দর মতো হচ্ছে জিনিসটা দেখো, তাহলেই বুঝবা। এটা আমি এইখানে লিখতে চাইছিলাম, এই যে mgx এইটা। তাহলে টোটাল ওয়ার্ক ডান কত হবে? পাই আর স্কোয়ার রো জি, এইখানে আসবে হচ্ছে এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 8, দ্যাটস দ্য টোটাল ওয়ার্ক ডান। তাহলে একটু রিক্যাপ করি, পুরাটা ভরা ছিল, ফুললি এটাতে হচ্ছে পানি ছিল, ফুল টু দ্য ব্রিম। তাহলে ইনিশিয়াল লেয়ার কোথায় ছিল? মাউথে, মুখে। তাহলে 0 ডিস্টেন্স ফ্রম দ্য মাউথ। অর্ধেক খালি করে ফেলার পরে h/2 ডিস্টেন্স ফ্রম দ্য মাউথ, তাহলে 0 আর h/2 এর অ্যাভারেজ নিলাম, এটাই। সো এই হচ্ছে ব্যাপার। ওকে, এইবার তোমরা হচ্ছে একটা প্রবলেম সলভ করবা। দেখো এখানে ডাইমেনশন অফ দ্য ওয়েল দেওয়া আছে। দেখো 3 মিটার হচ্ছে লেংথ দেওয়া, 2 মিটার হচ্ছে উইডথ দেওয়া, অ্যান্ড 20 মিটার হচ্ছে হাইট দেওয়া। বলছে এ পাম্প অফ এফিসিয়েন্সি 70% ক্যান মেক ইট এমটি ইন 20 মিনিটস, ফাইন্ড দ্য হর্স পাওয়ার অফ দ্য পাম্প। তাহলে হচ্ছে আমরা এটা একটু এঁকে নেই। সার্কুলার দেয় নাই, না দিলেও সমস্যা নাই, রেক্ট্যাঙ্গুলার দিছে ওয়েল, এটা পুরাটা ভরা ছিল। তাহলে ডাব্লিউ ইকুয়ালস এম জি এক্স। এম কত? ফুলি এমটি করতে পারে। ফুলি এমটি মানে কি? টোটাল ভলিউমটা নিব, লেংথ উইডথ হাইট সব। তাহলে 3 ইন্টু 2 ইন্টু 20। ভলিউম, ভলিউমকে ডেন্সিটি রো দিয়ে মাল্টিপ্লাই করব। জি হচ্ছে 9.8, আর এক্স হচ্ছে, শুরুতে পুরাটা যদি ভরা থাকে তাহলে এই মাউথ থেকে এই ডিস্টেন্সটা 0, পরে যখন পুরাটা শেষ হয়ে যাবে মাউথ থেকে তলার ডিস্টেন্সটা 20, তাহলে হচ্ছে 0 প্লাস 20/2। রো এর জায়গায় হচ্ছে 1000 বসাবা। আর এফিসিয়েন্সি 70%, বলছে যে হর্স পাওয়ার বের করতে। কতক্ষণে বের করতে পারে? 20 মিনিটসে। তাহলে আমরা পি আউট বের করব, অ্যাকচুয়ালি যে কাজটা করছে এটাই তো পি আউট, W/20 মিনিটস, 20 ইন্টু 60। তাহলে এটা করলে কত আসে আমাকে একটু দেখাও, এটা বের করলে কত আসে এটা একটু ক্যালকুলেট করে আমাকে জানাও। সিলিন্ড্রিক্যাল ওয়েল হইলে আমরা পাই আর স্কোয়ার এইচ দিতাম, রেক্ট্যাঙ্গুলার বলে হচ্ছে এইভাবে দিছি। আচ্ছা, এটা কত আসছে? এটা আসছে হচ্ছে 9800। এটা হচ্ছে আউটপুট এনার্জি। ও না, 9800 তো পাওয়ার, এনার্জি তো আরো বেশি আসছে। 9800 পাওয়ার আসছে, তাই না? 9800 ওয়াট। হর্স পাওয়ারে করতে গেলে এটাকে হচ্ছে 746 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটাকে হর্স পাওয়ার দিয়ে ভাগ করো, 746 দিয়ে ভাগ করো, তাহলে কত আসে দেখো। ও এফিসিয়েন্সি লাগবে তো, সরি সরি সরি, আমি তো হচ্ছে পি আউট যেটা বের করছি এটাকে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে হচ্ছে ইনপুট বানাইতে হবে, তারপর হচ্ছে হর্স পাওয়ারে নিও। এখনো নিতে পারবা, কোনো সমস্যা নাই। এখনো নিলেও যে মানে সমস্যা হবে তা কিন্তু না। আউটপুটটা তুমি হচ্ছে হর্স পাওয়ারে নিলা, সমস্যা নাই তো। তুমি যদি পি আউটকে হর্স পাওয়ারে নাও তাহলে 13.137 হর্স পাওয়ার। এবার পি ইন নাও, পি ইন তো আমরা এর আগেই দেখছি যে পি আউট ডিভাইডেড বাই এফিসিয়েন্সি। তাহলে আমরা এটাকেই কাজে লাগাবো এখন। এফিসিয়েন্সি কত? 70%। ব্যাস, তাহলে আমার অ্যান্সার বের হয়ে যাবে। অ্যান্সারটা আসছে হচ্ছে 18.7। ব্যাস। তো এটা হচ্ছে আমার ইনপুট যে পাওয়ারটা সেটা। এটা খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম। দেখো এটা সবাই খুব মনোযোগ দিয়ে দেখো, এবং এটাই হচ্ছে আজকের ক্লাসের লাস্ট প্রবলেম, সেটা খুব মনোযোগ দিয়ে দেখতেই হবে। এটা একটু ডিফারেন্ট টাইপের একটা প্রবলেম। বলছে এ ওয়েল অফ ওয়াটার হ্যাজ 20 মিটার্স ডেপথ,
মানে পানিটা হচ্ছে 20 মিটার নিচে, পানিটা 20 মিটার নিচে, এই যে এখানে পানি, এই ডেপথটা হচ্ছে 20 মিটার। আর পানির নিচে যদি ডলফিন থেকে থাকে সেটা কেমন তোমরা হচ্ছে চ্যাটে লিখতে পারো কেউ যদি জেনে থাকো। সো আমরা এই পানি তোলার চেষ্টা করব কিসের সাহায্যে? একটা লাঠি আছে, এইখানে হচ্ছে এই লাঠি থেকে একটা চেইন বেঁধে দেওয়া, এই চেইনটা হচ্ছে 20 মিটার লম্বা, তার নিচে হচ্ছে একটা ছোট্ট বাকেট, এই বাকেটের ডাইমেনশন দেওয়া নাই, তো ধরলাম বাকেটের ডাইমেনশনটা ছোট, নেগলিজিবল। সো ওই বাকেটের ম্যাসটা হচ্ছে 10 কেজি। তাহলে এই বাকেটটাকে যদি আমরা টেনে তুলি 20 মিটার, তাহলে এই বাকেটের জন্য কতটুকু কাজ করতে হয়? W1 ইকুয়ালস এম জি এইচ, এইচ হচ্ছে 20 মিটার, বাকেটটাকে ডিরেক্টলি 20 মিটার উঠাই ফেলছি, তাহলে বাকেটের জন্য কাজ হয়ে গেছে। কিন্তু চেইনের জন্য কি করব? চেইনের জন্য যদি আমরা চিন্তা করি W2, চেইনের ম্যাস কি আমরা জানি? হ্যাঁ, বলা আছে যে ম্যাস অফ দ্য চেইন ইজ 2 কেজি পার মিটার। তাহলে 20 মিটারে কত হবে? 1 মিটারে হচ্ছে 2 কেজি, তাহলে 20 মিটারে হবে 40 কেজি। জি ইন্টু, এবার চেইনের জন্য হাইট কি লিখব? চেইনটা আমরা কিভাবে উঠাই? চেইন কি আমরা হচ্ছে উপরে আকাশের দিকে উঠাই ফেলি? না, চেইন যদি এইখান থেকে ঝুলানো থাকে তাহলে চেইনের সেন্টার অফ গ্র্যাভিটি কোথায়? চেইনের সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে এইখানে। তার মানে এই টোটালটা যদি হচ্ছে 20 মিটার হয়, তাহলে এই চেইনের সেন্টার অফ গ্র্যাভিটি কোথায়? 10 মিটার নিচে। এরপরে চেইনটাকে যখন আমরা টেনে তোলা শুরু করি, চেইনটাকে যতটুকু উঠাই বাকি অংশটা মাটিতে থাকে, আরো চেইনটাকে উঠাইলাম, বাকি অংশটা মাটিতে থাকে, পুরা চেইনটাকে উঠাই ফেললাম, তাহলে পুরা চেইনটাই এখন কোথায় আছে? মাটিতে আছে। তাহলে পুরা চেইনটার সেন্টার অফ গ্র্যাভিটি কোথায়? মাটিতে। তাহলে ও 10 মিটার নিচ থেকে, সেন্টার অফ গ্র্যাভিটির কথা বলতেছি, সেন্টার অফ গ্র্যাভিটিটা 10 মিটার নিচ থেকে মাটিতে উঠে। সো পুরো সিস্টেমের ম্যাস 40 কেজি, আর সেন্টার অফ গ্র্যাভিটি কতটুকু উঠছে? 10। এই দুটো যোগ করলে আমরা টোটাল কাজ পাবো, টোটাল ওয়ার্ক ডান। ওকে, হ্যাঁ পানির নিচে ডলফিন তো সবাই পেরে ফেলছো, হাই হাই। আচ্ছা, মাহি জিজ্ঞেস করছে ওয়েলের মধ্যে ডলফিন থাকে কিনা, না তুমি ফেললে থাকবে, নাইলে থাকবে না। ঠিক আছে, তাহলে টোটাল ওয়ার্ক ডান এখানে হচ্ছে 5880 জুল। চেইনের হাইট 5 কেন হবে? এখানে তো 20 মিটার ডেপথ দেওয়া। সো 20 মিটারের জন্য সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে 10 মিটার দূরে। আশা করি সবাই বুঝতে পারছো। অংশ জিজ্ঞেস করছো যে সিওজি এর তো ল্যাচারাল ডিসপ্লেসমেন্ট হয়েছে ডানে বামে, হোক না, ডানে বামে তো গ্র্যাভিটি নাই, সো ডাজন্ট ম্যাটার। ওকে, সবাইকে অনেক থ্যাঙ্কস আজকে এই এতক্ষণ ধরে ক্লাস করার জন্য। টাইম যদিও একটু ওভার হয়ে গেছে, বাট স্টিল আমরা শেষ করলাম আর কি ক্লাসটা। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে আবার হয়তো অন্য টপিক নিয়ে আলাপ আলোচনা করব। আর আজকের ক্লাসে যে এক্সাম্পলগুলো দেখানো হয়েছে আমি তো একটু পরে পিডিএফটা দিয়ে দিব, তখন হচ্ছে আম, এই পিডিএফটা দেখবা, এক্সাম্পলগুলো দেখবা, এগুলো মাঝে মধ্যেই কাজে লাগবে, এখানে অনেক ইনসাইট আছে। অংশু আবার জিজ্ঞেস করছে যে ভাই গ্র্যাভিটি নাই, ঠিক আছে কিন্তু আমাদের তো ফোর্স দিতে হয়েছে। হ্যাঁ, ওটা এক্স্যাক্টলি বের করার জন্য আসলে আবার ফ্রিকশনটা জানা লাগবে, ওটা তো জানা নাই। থ্যাংক ইউ নুজহা, থ্যাংক ইউ রায়ান, বাকিদেরকেও থ্যাঙ্কস, তোমরা কমপ্লিমেন্ট দিছো বলে তোমাদেরকে আরো এক্সট্রা থ্যাঙ্কস। ঠিক আছে, পিডিএফটা হচ্ছে নুসাইবা জিজ্ঞেস করছে কোথায় দিব। তোমাদের উদ্ভাসের যে অ্যাকাউন্টটা ওইখানে ঢুকেই হচ্ছে প্রিভিয়াস ক্লাসে স্টাডি ম্যাটেরিয়াল আন্ডারে এটা পাবা। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আমি তো বিদায় নিচ্ছি, অয়ন যদি কিছু বলতে চাও অয়ন বলতে পারো। হ্যালো অয়ন। আচ্ছা, তোমাদের অয়ন ভাইয়ের মাইক্রোফোন বোধহয় অফ।
সমস্যা নেই, তোমাদের সাথে ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে। রিচি জিজ্ঞেস করছো বাকেটের সিওজি কেন ধরলাম না। ও, টোটাল হাইটের তুলনায় বাকেটের সিওজি আমরা হচ্ছে নেগলিজিবল ধরছি, মানে ছোট, বাকেটটার সাইজ ছোট ধরছি, এই জন্য নাইলে ধরতাম। আর ধরলেও সমস্যা নাই, বাকেট তো হচ্ছে ফর্ম চেঞ্জ করে নাই, ডিরেক্টলি উপরে উঠে গেছে, সো 20 হইতো। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার সাথে ইনশাল্লাহ আবার আগামী ক্লাসে দেখা হবে। এর মধ্যে কেউ আবার অসুস্থ হয়ে যায়ও না, সেই দোয়াই করি। আল্লাহ হাফেজ। অনেক অনেক ধন্যবাদ রাতুল ভাইয়া। তাহলে ভাই আমরা শেষ করতে পারি, তাই না? হ্যাঁ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা স্টুডেন্ট, তোমাদের যদি আসলে প্রতিষ্ঠান সম্বন্ধে কোনো কোশ্চেন থাকে, কোনো ইনফরমেশন জানার থাকে, তোমরা চ্যাট বক্সে লিখতে পারো ভাইয়া। হ্যাঁ, যদি কোনো ইনফরমেশন তোমার জানার থাকে। আচ্ছা, ঈদের পরে আমাদের যে ক্লাসটা হবে, যে বর্তমানে যে রুটিনটা, সেটা হচ্ছে ঈদের আগের রুটিন। হ্যাঁ, ঈদের পরে রুটিনটা মনে হয়ে যাচ্ছে, তোমরা মানে খুব তাড়াতাড়ি পেয়ে যাবে রুটিনটা। হ্যাঁ, তখন তোমরা জানতে পারবা যে ঈদের পরে কখন কবে থেকে ক্লাসটা শুরু হবে। না, এখন হচ্ছে না। হ্যাঁ, তোমাদের আবার নতুন রুটিনে তোমরা যেটাতে ইংলিশ আমাদের ক্লাস হচ্ছে, তোমাদের এই রুটিনে আপাতত নাই। ঠিক আছে ভাইয়ারা, তোমাদের আর কারো কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না, তাইলে আমরা আজকের ক্লাসটা শেষ করছি। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আগামী ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ ভাইয়ারা, আসসালামু আলাইকুম।